প্রতিষ্ঠান খোলায় খুশি অভিভাবক ছাত্র শিক্ষকেরা সদর্থক পদক্ষেপ বললেন অধীর। বাধ্য হয়ে ঘোষণা মন্তব্য সুজনের। আবির খেললেন মাম ছাত্ররা। পঞ্চম শ্রেণীও ক্লাস চালু হোক দাবি সুকান্ত। ৭৫% যাত্রীরই আজ থেকে ছুটবে লোকাল মেট্রো। স্মার্ট কার্ডের পাশাপাশি আজ থেকে মেট্রোর টোকেনেরও সুবিধা, জানালো রেল কর্তৃপক্ষ। রাজ্যে বিধিনিষেধে একগুচ্ছ ছাড়, নৈশবিধি 11টা থেকে ৭৫% কর্মী নিয়ে চলতে পারে অফিস। জিম, সুইমিং পুল, পানশালাতেও কড়াকড়ি শিথিল। বিয়েবাড়িতে স্থান সংকুলানের ৭৫% অতিথি আজ থেকেই খুলছে পর্যটন কেন্দ্র। রাজভবন থেকে পেগাসাস তোপ, মুখ্যমন্ত্রী ধনকরকে টুইটারে ব্লক করলেন মমতা। এখতিয়ারের বাইরে কাজ করছে তোপ মমতার। সাংবিধানিক নিয়ম, নীতি ও আইনের শাসনকে ব্লক করা যায় না, পাল্টা টুইট রাজ্যপালের। রাষ্ট্রপতির কাছেও নালিশ সুদীপের। স্বপ্নের ফেরিওয়ালাদের সাফল্যের কাহিনী এক মঞ্চে দেশের তাবড় উদ্যোগপতিরা। ZEE 24 ঘন্টা কর্নিশ আলোচনায় সাফল্যের খতিয়ান থেকে কোভিড আবহে বিনিয়োগ ব্যবসা। ওস্তাদ রশিদ খান, তেজেন্দ্র নারায়ণের সুরের মূর্ছনা, উড়ান, জেট ড্রিম। শেষ লগ্নের শীত, সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল প্রায় 3 ডিগ্রি। বৃহস্পতিবার থেকে বঙ্গে বৃষ্টি। সরস্বতী পূজায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। হেডলাইন্স নিবেদন করলেন কেশরী মলম তেল, বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। এবং প্রিয় গোপাল বিষয় 70 পণ্ডিত পুরুষোত্তম রায়, 208 MG রোড, রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক, মোট কাঁচা পার্ক। নমস্কার, দেখছেন ZEE 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। ZEE 24 ঘন্টা শুরুতেই আমরা সাত সকালে যে খবরের নজর রাখবো, গুড মর্নিং বাংলাতে যে খবরের নজর রাখবো, তা হলো মেট্রোতে ইতিমধ্যে কিন্তু টোকেন ব্যবস্থা, সেই টোকেন ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে এবং ৭৫% যাত্রী নিয়েও কিন্তু মেট্রো আজ থেকে আবার চালু হচ্ছে। এবং যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে সেটাই জানার চেষ্টা করব। সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, জানতে চাইবো তোমার কাছ থেকে যে কি ছবি ধরা পড়ছে, বিশেষ করে কোভিডের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ আজ থেকে অনেকটাই শিথিল হচ্ছে। তার মধ্যে মেট্রো নিশ্চিতভাবেই সেখানেও যাত্রী সংখ্যা খানিকটা বাড়ানো হচ্ছে, টোকেন চালু হচ্ছে, সব মিলিয়ে কি ছবি? সুপ্রভাত সৌমাদিত্য। নবান্নের গতকালের যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে একটা কথা পরিষ্কার যে গুটিকয় বিধিনিষেধ ছাড়া আস্তে আস্তে ক্রমান্বয়ে নিউ নর্মালের দিকে এগোনোর পথে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার, এবং যার মধ্যে অন্যতম মেট্রোতে আবারও টোকেন ব্যবস্থা ফিরিয়ে আনা। যে টোকেন ব্যবস্থা 2021 সালে ডিসেম্বর মাসে কয়েকদিনের জন্য চালু হয়েছিল, কিন্তু যেহেতু 2022-এর একদম শুরুতেই আবার নতুন বিধিনিষেধ ইস্যু হয়, অতএব মেট্রো কর্তৃপক্ষ আবারও শুধুমাত্র স্মার্ট কার্ডেই ফিরে যায়, টোকেন সেখানে বন্ধ রাখা হয়। আজ থেকে আবারও টোকেন ব্যবস্থা চালু। যাত্রী সংখ্যা রাতারাতি প্রায় 4,000 মতো বাড়ার এক্সপেকটেশন মেট্রো কর্তৃপক্ষের। এই মুহূর্তে মহানায়ক উত্তম কুমার স্টেশনে দাঁড়িয়ে যে ছবি দেখতে পাচ্ছি, তাতে বেশিরভাগ কাউন্টার খুলে দেওয়া হয়েছে ভিড় এড়ানোর জন্য। মেট্রো এই মুহূর্তে একদম ফার্স্ট আওয়ার ইন দ্য মর্নিং, যাত্রী সংখ্যা অত্যন্ত কম। তবে যে সমস্ত যাত্রী আসছেন তাদেরকে আর স্মার্ট কার্ডের ওপর নির্ভর টোকেনগুলি হবে স্মার্ট টোকেন। সাধারণ টোকেনের সঙ্গে স্মার্ট টোকেনের ফারাক কি? স্মার্ট টোকেন, সাধারণ টোকেনের সঙ্গে স্মার্ট টোকেনের ফারাক কি? স্মার্ট টোকেন হচ্ছে সেই টোকেন যেটা আলট্রাভায়োলেট রের মাধ্যমে স্যানিটাইজ করে তার পরবর্তী ইউজারের কাছে তুলে দেওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গেটগুলি এখানে ওপেন রয়েছে। সেখানে একদিকে যেমন স্মার্ট কার্ডের প্রভিশন বা অপশন রাখা হয়েছে, পাশাপাশি কিন্তু প্রত্যেকটি কাউন্টার থেকে টোকেনও পাওয়া যাবে। এবং এই টোকেন ব্যবহার করে মেট্রো কর্তৃপক্ষ যেটা দাবি করছেন বা তাদের যেটা আশা, যে অনেক এরকম যাত্রী যারা দিনে একবার বা দুবার করে হয়তো মেট্রো অ্যাভেল করেন, সারা মাসের জন্য তাদের স্মার্ট কার্ড কিনে রাখার যে খরচ, সেই খরচ তারা অ্যাফোর্ড করতে চান না, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ থেকে মেট্রোর দরজা আবারও খুলে গেল, ঠিক যেমনটা খুলেছিল 2021-এর ডিসেম্বর মাসের কয়েকটা দিনের জন্য, এবং সেটা আবার বন্ধ হয়ে গেছিল 2022 সালের জানুয়ারি মাসের একদম সূচনাতেই। সৌমাদিত্য, ধন্যবাদ তোমাকে অয়ন। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। আজ কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে, এবার সেই সংক্রান্ত খবরের দিকে চোখ রাখা যাক।
আর্থিক সমীক্ষা রিপোর্ট বলছে যে কেন্দ্রীয় বাজেটে ঘুরে দাঁড়ানোর দাওয়ায় নিশ্চিতভাবেই থাকবে, কারণ অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে সেই ইঙ্গিত যেরকমভাবে রয়েছে। একই সঙ্গে কিন্তু যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে যে টাকার টানাটানি রয়েছে, বেকারত্বের সমস্যা রয়েছে এবং কোভিড পরিস্থিতির মধ্যে সুরাহা কী করে হয়, মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা কীভাবে পূরণ হয় বাজেটে, সেদিকেই থাকছে বিশেষ নজর। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরও এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহেও ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট, কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরও কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরও ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেনটিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি, সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। আর্থিক সমীক্ষার রিপোর্ট থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা নিশ্চিতভাবেই থাকবে, কিন্তু তার সত্ত্বেও ডাবল ডিজিট গ্রোথ কিন্তু এখনই ছোঁয়া যাচ্ছে না। 2022-23 অর্থবর্ষে 8.5 পর্যন্ত আর্থিক বৃদ্ধির হার যেতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এ বছরটা ঘুরে দাঁড়ানোর বছর। 2022-23 সালে নতুন সম্ভাবনার দিকে ছোটা। চলতি বছরের আর্থিক সমীক্ষা রিপোর্টে স্পষ্ট হলো কেন্দ্রের অভিমুখ। সমীক্ষা রিপোর্টে দাবি 2021-22 সালে আর্থিক বৃদ্ধি হতে পারে 9.2%। 2022-23 সালে 8 থেকে 8.5% আর্থিক বৃদ্ধির সম্ভাবনা। কৃষি সহ অধিকাংশ ক্ষেত্র কোভিডের ধাক্কা কাটিয়ে উঠেছে। উৎপাদন ক্ষেত্র কার্যত স্বাভাবিক হওয়ার পথে।
সমীক্ষা রিপোর্টে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামন পাননি। বলা হয়েছে কোভিড ভ্যাকসিনই অর্থনীতির চালিকা শক্তি। কোভিডের ধাক্কা কাটিয়ে এবছরই নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে দেশের অর্থনীতি। সমীক্ষা রিপোর্টের ইঙ্গিত মিলে গেলে আর্থিক বৃদ্ধির নিরিখে বিশ্বের প্রথম সারিতে ভারত, বিশ্বের দ্রুততম অর্থনীতি হওয়ারও সম্ভাবনা। তবে এই লক্ষ্য পূরণে কিছু শর্ত রয়েছে। কোভিডের জন্য অর্থনীতিতে নতুন করে বিধিনিষেধ চাপবে না। স্বাভাবিক বর্ষা, আন্তর্জাতিক অর্থব্যবস্থা, তেলের দাম আয়ত্তের মধ্যে থাকবে। নতুন করে কোনো বিপর্যয় দেখা দেবে না। এসব কিছু ধরে নিয়েই আর্থিক বৃদ্ধির পূর্বাভাস। সম্প্রতি বিশ্বব্যাংকের মতো একাধিক সংস্থা দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। তবে কোভিডের ধাক্কা সামলে ভারত অন্যতম দ্রুততম অর্থনীতি হয়ে থাকবে বলেই আভাস দেয় অধিকাংশ সংস্থা। আর্থিক সমীক্ষাতেও কার্যত সেই ইঙ্গিত। তবে অর্থনীতিবিদরা বলছেন, আশার পাশাপাশি সমীক্ষা রিপোর্ট ঘিরে আশঙ্কাও কম নয়। আর্থিক গতি এখনও কোভিড পূর্ববর্তী সময়ের থেকে কম। নিচু ভিতের উপর দাঁড়িয়ে বৃদ্ধির হার উজ্জ্বল দেখাচ্ছে। পরিষেবা ক্ষেত্র এবং ছোট ও মাঝারি শিল্প এখনও কোভিডের ধাক্কায় নাজেহাল। ব্যক্তিগত কেনাকাটাও কোভিড পূর্ববর্তী পর্যায়ে পৌঁছয়নি। ছোট মাঝারি শিল্পের দুরবস্থার ছবি স্পষ্ট। শিল্প ও পরিকাঠামোয় বেসরকারি লগ্নিও তলানিতে। বেকারত্ব অর্থনীতির গতিতে অন্যতম বড় বাধা। গত 2-3 মাসে রেকর্ড মাত্রায় মুদ্রাস্ফীতি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম $90 ছুঁই। কোভিডের 2-3 বছর আগে থেকেই আর্থিক বৃদ্ধি কমছিল। 2019-20 সালে বৃদ্ধির হার কমে দাঁড়ায় 4%। 2020-21 সালে 7.3% সংকুচিত হয় দেশের অর্থনীতি। অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরে আর্থিক বৃদ্ধি 9.5%-এর ওপরে থাকলে 2019-20 সালকে ছোঁয়া যেত, কিন্তু সেটাও বোধহয় সম্ভব হচ্ছে না। একটি মহলের অবশ্য আশা, অর্থনীতিকে চাঙ্গা করতে এবারের বাজেটে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হতে পারে। বাড়তে পারে আয়কর ছাড়ের সীমা, বাড়তে পারে স্বাস্থ্য খাতে বরাদ্দ। আর্থিক সমীক্ষার রিপোর্ট সমস্যাগুলো তুলে ধরেছে। সমস্যার সমাধানের ভার এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। এবারে যেদিকে চোখ রাখবো, আগামী বৃহস্পতিবার থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে। স্কুল খুলবে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত। স্বভাবতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই খবর নবান্ন থেকে জানিয়ে দেন, খুশির হাওয়া শিক্ষক মহলে, ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যেও। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না। 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি নিজেদের পরিকাঠামো অনুযায়ী ক্লাস কিভাবে হবে তা ঠিক করবে। স্কুলের যা স্বাভাবিক সময় তেমনই ক্লাস হবে। কোন ক্লাস কিভাবে হবে তা স্কুলগুলি ঠিক করবে। স্কুল, কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে দাবি উঠেছিল। হচ্ছিল প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনও। সবার দাবিকে মান্যতা দিয়ে স্কুল, কলেজের দরজা খুলে দিল রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। এবারে যেদিকে চোখ রাখবো, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে গতকাল বিকেল থেকে অবস্থানে বসেছে এসএফআই এর 5 দফা দাবি রয়েছে এবং সেই দাবি নিয়ে রাতভর তারা এই অবস্থান চালালেন এবং এই অবস্থান তারা চালিয়ে যাবেন বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এসএফআই সূত্রে। গতকাল বিকেল থেকে এই অবস্থান শুরু হয়েছে। সব ক্লাসের অফলাইন পঠন পাঠন চালু নিয়ে স্পষ্ট নির্দেশিকা। প্রবেশিকা পরীক্ষা, গবেষণাগার ও লাইব্রেরি খোলা, হিন্দু হস্টেল, গার্লস হোস্টেল খোলা এবং ছাত্র সংসদ নির্বাচন
এই 5 দফা দাবিতেই অবস্থান শুরু করেছে এসএফআই। প্রেসিডেন্সির সামনে রাস্তা অবরোধ সহ আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাদের। কলেজ বিশ্ববিদ্যালয় যদি খুলতেই হয় তাহলে জেলা থেকে যারা পড়তে আসে তাদের জন্য হস্টেলটা খুলতে হবে। হস্টেল খোলা সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আমরা পাইনি। 2021 সালে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড স্পষ্ট বার্তা দেয় যে তারা আর প্রেসিডেন্সির এন্ট্রান্স পরীক্ষা কন্ডাক্ট করবে না। এখনো পর্যন্ত এই বছরে প্রেসিডেন্সির ভর্তি প্রক্রিয়া কি হবে, পামডেট হবে না বা হলেও কিভাবে কোন মাসে হবে, তার ফর্ম কখন বেরোবে, সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা আমাদের অথরিটি জানায়নি। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। आज का फल जी मास्टर। अरे देखो अपना সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরও এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বার্তায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরও কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরও ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।
2021-এর 12ই ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16ই নভেম্বর কেশরী মলম তেল বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। স্কুল খুলছে অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত, কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত তার আগে তাদের জন্য অর্থাৎ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের যে উদ্যোগ পাড়ায় শিক্ষালয় এবং তার প্রচারও শুরু হয়ে গেল। উলুবেড়িয়াতে দেখতে পাওয়া গেল বাউল গানের মাধ্যমে ছাত্রছাত্রীদের এই পাড়ায় শিক্ষালয়ে যোগাযোগ করার জন্য প্রচার চালানো হচ্ছে। দেরি নয় আর দেরি নয়, আইরে আয় কচি কাঁচা আইরে আয়, নতুন নতুন ভাবে কোভিড আবহে শিশুদের স্কুলমুখী করতে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। তারই প্রচারে গ্রামে গ্রামে বাউলরা তোরা লেখা পড়া শিখবি আয়, আইরে আয় কচি নয়। উদ্যোগটা কিন্তু সরকারি নয়, অভিভাবক ও শিশুদের উৎসাহ দিতেই এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন উলুবেড়িয়া বার মাংপুর প্রাথমিক স্কুলের শিক্ষকরা। গার্জেনদের মধ্যে উৎসাহ খুব আছে এবং ছাত্রছাত্রীরা আমাদেরকে দেখে খুব উৎসাহ ফিল করছে এবং ওদেরকে দেখে ওদের প্রাণচঞ্চল মুখগুলো দেখে আমাদের হৃদয় প্রফুল্ল হয়ে যাচ্ছে। আমরা খুব ভালো লাগছে যে ওদেরকে আবার দেখতে পাচ্ছি এবং গার্জেনরা আমাদের সর্বতোভাবে সহযোগিতা করছে। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। ভালো উদ্যোগ নিয়েছেন, মাস্টারমশাইদেরও আমরা উৎসাহ দিচ্ছি, মানে গার্জেনরা ভালো কাজটাই করেছেন। যেহেতু বসে ধরুন ঘরের মধ্যে পড়াশোনা করে মানে বাচ্চাদের সেরকম হয় না, যে জিনিসটা আজকে আমরা এই হেড স্যার আমাদের এটা দায়িত্বটা নিয়েছেন, খুব ভালো জিনিসই নিয়েছেন। উলুবেড়িয়ার মংরাজপুর বারমাংরাপুর সহ কয়েকটি গ্রামে গান শোনালেন বাউল শিল্পী। খুশি অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা। উলুবেড়িয়া থেকে শুভাশিস মণ্ডলের রিপোর্ট, ZEE 24 ঘন্টা। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু শীতের যে বিদায় পর্ব তার যেন সূচনা হয়ে গেল, কারণ গতকালই কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে রাতের তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু বেশ খানিকটা বেড়ে গিয়েছে, প্রায় 3 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা বেড়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রাও কিন্তু অনেকটাই বেড়েছে, 24.1 থেকে দিনের তাপমাত্রা এক লাফে 26.2। সরস্বতী পুজোর প্রস্তুতিতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। পুজোর দিনেও মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 দিন তাপমাত্রা বাড়তে থাকবে। আজ এবং আগামীকাল গোটা দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি বাড়বে শুক্রবার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে জেলার সর্বত্র। পাহাড়ি এলাকায় বৃষ্টির মাত্রা যথেষ্ট থাকতে পারে বলে জানানো হচ্ছে। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। তোমারও স্বপ্ন পূরণের সাথী আদিমোহিনী মোহন কাঞ্জিলাল। প্রয়াগ পিটিএমটি ফসেট স্যার, এটা কখনো লিক করে না, লিখে রেখে নিন। প্রয়াগ, কোয়ালিটি নজিরবিহীন, লিখে নিন। চঞ্চল সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ।
কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট, কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। আজ কেন্দ্রীয় বাজেট বেশ ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বলছে আর্থিক সমীক্ষা। যদিও রয়েছে টাকা টানাটানি, বেকারত্বের চোখ রাঙানি। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে, আজ দেশের নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যাবে। নির্মলার বাজেটে মিলবে মধ্যবিত্তদের সুরাহা, বাড়বে আয়কর ছাড়ের সীমা। কোভিডে কাজ হারানো মানুষদের জন্য থাকবে বিশেষ প্যাকেজ, প্রত্যাশা অনেক। নজর মোদী সরকারের বাজেট। এবছর 9.2% বৃদ্ধির পূর্বাভাস, আগামীতে 8.5% টার্গেট। আর্থিক সমীক্ষায় দাবি, উৎপাদন ক্ষেত্রে তৈরি হবে 60 লাখ কর্মসংস্থান। সংসদে বললেন রাষ্ট্রপতি। বাজেটের আগের দিনই জিএসটি আদায় সর্বকালীন রেকর্ড। বৃহস্পতিবার থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস খুলবে কলেজ, বিশ্ববিদ্যালয়, চলবে পাড়ায় পাঠশালাও। নবান্নে জানিয়েছেন মমতা। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় খুশি অভিভাবক, ছাত্র, শিক্ষকেরা। সদর্থক পদক্ষেপ বললেন অধীর। বাধ্য হয়ে ঘোষণা, মন্তব্য সুজনের। আবির খেললেন বাম ছাত্ররা। 5ম শ্রেণীরও ক্লাস চালু হোক, দাবি সুকান্ত।
75% যাত্রী নিয়ে আজ থেকে ছুটবে লোকাল মেট্রো স্মার্ট কার্ডের পাশাপাশি আজ থেকে মেট্রোয়ের টোকেনেরও সুবিধা, জানালো রেল কর্তৃপক্ষ। রাজ্যে বিধিনিষেধে একগুচ্ছ ছাড়, নৈশ বিধি 11টা থেকে 75% কর্মী নিয়ে চলতে পারে অফিস। জিম, সুইমিং পুল, পানশালাতেও কড়াকড়ি শিথিল। বিয়েবাড়ির স্থান সংকুলনের 75% অতিথি। আজ থেকেই খুলছে পর্যটন কেন্দ্র। রাজভবন থেকে পেগাসাস তো মুখ্যমন্ত্রীর ধনকরকে টুইটারে ব্লক করলেন মমতা। এখতিয়ারের বাইরেই কাজ করছেন তো মমতা। সাংবিধানিক নিয়ম নীতি ও আইনের শাসনকে ব্লক করা যায় না, পাল্টা টুইট রাজ্যপালের। রাষ্ট্রপতির কাছেও নানি সুদীপের। স্বপ্নের ফেরিওয়ালের সাফল্যের কাহিনী, এক মঞ্চে দেশের তাবড় উদ্যোগপতিরা। জি 24 ঘন্টায় 19 আলোচনায় সাফল্যের খতিয়ান থেকে কোভিড আবহে বিনিয়োগ ব্যবসা। ওস্তাদ রশিদ খান, চেতেন্দ্র নারায়ণ সুরের বর্ষনা, উড়ান ডেয়ার টু ড্রিম। শেষ লগ্নে শীত, তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল প্রায় 3 ডিগ্রি। বৃহস্পতিবার থেকে বঙ্গে বৃষ্টি, সরস্বতী পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। ফিল্ম বিরতির পর গুড মর্নিং বাংলা নিয়ে আমি সঞ্চিতা আপনাদের সঙ্গে রয়েছি। যে খবরের দিকে প্রথমেই নজর রাখতে হচ্ছে যে আগামী বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে স্কুল। 8ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলছে আগামী বৃহস্পতিবার থেকে। এর পাশাপাশি কলেজও খুলছে, বিশ্ববিদ্যালয়ও খুলছে। গতকাল নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। 8ম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না। 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি নিজেদের পরিকাঠামো অনুযায়ী ক্লাস কিভাবে হবে তা ঠিক করবে। স্কুলের যা স্বাভাবিক সময় তেমনই ক্লাস হবে। কোন ক্লাস কিভাবে হবে তা স্কুলগুলি ঠিক করবে। স্কুল, কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে দাবি উঠেছিল। হচ্ছিল প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনও। সবার দাবিকে মান্যতা দিয়ে স্কুল, কলেজের দরজা খুলে দিল রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই যে খুলছে তাতে ইতিমধ্যেই ছাত্রছাত্রী তাদের মহলে খুশির হাওয়া। একটা শৃঙ্খলাবদ্ধ জীবনে ফেরা যাবে। অভিভাবকরা, বাবা মায়েরা তারাও খুশি। কোভিড বিধি মেনেই স্কুলগুলো খোলা হবে জানিয়েছেন শিক্ষকেরা। তো সরকার যাতে স্কুলগুলো খুব তাড়াতাড়ি খুলে দেয় সে আশাবাদী আমরা এবং আশা রাখবো, এবং খুবই ভালো সংবাদ 3 তারিখ থেকে স্কুলগুলো খুললে। চালু হচ্ছে, স্কুল খুলছে, এই শুনে অনেকটাই ভালো লাগছে। স্টুডেন্টরা যাক, স্কুলের নিয়ম মাফিক পড়াশোনা করুক। বাড়িতে ছিলাম, একটা মেন্টাল ট্রমাও হয় যে মানে বাড়িতে থাকতে থাকতে হোম সিকনেস হয়। সে হোম সিকনেস ওভারকাম করে যে স্কুলে যাব, বন্ধুদের সাথে দেখা হবে, পড়ার একটা এনভায়রনমেন্ট থাকবে, সেটা ভালো লাগছে। খুব ভালো লাগছে। প্র্যাকটিক্যাল হবে, এতদিন প্র্যাকটিক্যাল হলো না। প্র্যাকটিক্যাল হলে মানে সায়েন্সে একটু ভালো হয়, তো অনলাইনে তো আর প্র্যাকটিক্যাল হয় না, ক্লাসও সেভাবে হয় না। ভালোই লাগছে, অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হবে, পড়াশোনাটা একটু ঠিকঠাক মতো হবে। মানে বাড়িতে তো অনেক কিছু হতে থাকে না, আর আশেপাশে পরীক্ষার সমস্যা হয়, তারপরে এক্সাম হচ্ছে এখন। ফার্স্ট রিয়াকশন ইজ আমি খুব খুশি।
खुलेगा स्कूल तो मेंटली जो भी बच्चों के दिमाग में चल रहा है वो हम लोग उनको हेल्प कर सकेंगे और बच्चे कॉन्फिडेंट हो जाएंगे ज़्यादा। সাদরে আমন্ত্রণ জানাবো, এই নিউজটা খুবই ভালো, ওদের জন্য খুলে যাচ্ছে স্কুল। কোভিড প্রোটোকল আছে সেগুলো মেনটেন করেই আমরা বাচ্চাদেরকে ঢোকাবো। অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। শুধু যে স্কুলই খুলছে তা নয়, কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে। ফ্যাকাল্টিদের সঙ্গে আলোচনা করে কোভিড বিধি মেনে আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে জানিয়ে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। কি বলছেন তিনি, শুনবো। সরকারের নির্দেশ অনুযায়ী ৩ তারিখ থেকে আমরা যা যা যথাযথ ব্যবস্থা করব যাতে এই বিশ্ববিদ্যালয় খোলা যায়, এবং ফ্যাকাল্টি কাউন্সিল ঠিক করে দেবে যে কিভাবে ক্লাসগুলো সংগঠিত হবে এবং কিভাবে কোভিড বিধি মেনে আমরা ছাত্রছাত্রীদের সুরক্ষা মেনটেন করে আমরা ক্লাস চালাতে পারি। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় কোভিড বিধি মেনে আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে জানিয়ে দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শুনবো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একাধিক কোভিড বিধি শিথিল করলো রাজ্য সরকার। বেশ কিছু নিয়ম নিয়ে আসা হলো। আপনাদেরকে জানিয়ে দিই যে শিথিল করা হলো রাতের বিধিনিষেধের সময়সীমা। এবার রাত 10টার বদলে কড়াকড়ি শুরু হবে রাত 11টা থেকে। যদিও রাত্রিকালীন বিধি শেষ হওয়ার সময় বদলাচ্ছে না এবং রাত 11টা থেকে শুরু করে ভোর 5টাতেই শেষ হবে নৈশ করা করে। অফিস কাছারিতে হাজিরা 75% করা হয়েছে। এতদিন পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম ছিল 50%, আর সেই নিয়ম বদলে ফেলা হলো। এবার থেকে 75% কর্মী নিয়ে চালানো যেতে পারে অফিস। সিনেমা হল, সুইমিং পুল, রেস্তোরাঁ, পানশালা, প্রেক্ষাগৃহ, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সমাবেশ, এমনকি বিয়ে বাড়িতেও মোট স্থান সংকুলান 75% অতিথির উপর ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া 1 ফেব্রুয়ারি থেকেই, অর্থাৎ আজ থেকেই, রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আমাদের 31 তারিখ পর্যন্ত রেস্ট্রিকশন ছিল, আজকে আবার 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। তাতে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম যেটা 50% ছিল সেটা 75% করা হচ্ছে। যেহেতু কোভিড এখানে অনেকটা অধোগতিতে আছে, অনেকটাই কম আছে। অল গভর্নমেন্ট অফিসেস shall function with 75% of total strength. Even all private also বাড়িয়ে দেওয়া হলো। রাত্রির যে রেস্ট্রিকশনটা ছিল আপ টু 10 o'clock, সেই রেস্ট্রিকশনটা আমরা 11টা পর্যন্ত করেছি, 11টা থেকে ভোর 5টা। স্পোর্টস অ্যাক্টিভিটিস এগুলো 75% অফ সিটিং ক্যাপাসিটি যেটা ছিল 75% পর্যন্ত সিটিং ক্যাপাসিটি ইউজ করতে পারবে। কালচারাল প্রোগ্রাম, পলিটিক্যাল প্রোগ্রামও। একমাত্র রাস্তার মিছিল মিটিংগুলো একটু রেস্ট্রিকশনে রাখা হয়েছে, কারণ একেবারে সবটা ছেড়ে দিলে প্রবলেম হতে পারে। তাই ওটা যেমন 200-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, ওটা 200-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। রেস্টুরেন্টস এন্ড বারস মে রিমেন ওপেন 75% of the sitting capacity at a time. Cinema halls and theaters halls may operate with 75% sitting capacity. Parks, entertainment parks and tourist places may open for visitors as per normal operational hours. এবং বিশেষ করে সুইমিং থেকে শুরু করে যারা আছে, ট্রেনিং বিভিন্ন আছে, তাদের 75% অ্যালাউ করা হয়েছে। কোভিড বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা আপনারা শুনলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন। বিমানের ক্ষেত্রেও বেশ কিছু ছাড়ের কথা তিনি ঘোষণা করেছেন। দিল্লি, মুম্বাই থেকে বিমানের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল তিনি দিয়ে দিয়েছেন, কিন্তু বেঙ্গালুরুর বিমানে কিন্তু এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি নবান্নের তরফ থেকে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিই যে ইংল্যান্ডের যে বিমানেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। আমরা বম্বে দিল্লি ফ্লাইটটা ডেলি করে দিচ্ছি, শুধু ব্যাঙ্গালোরটা যেহেতু ওখানে একটু রাইজ আছে সেই জন্য আমরা একটু ওয়েট করছি। আর আমরা ইউকে কলকাতা যেটা ফ্লাইটটা ছিল সেটাও আমরা অ্যালাউ করে দিচ্ছি, সাবজেক্ট টু আরটিপিসিআর। এখানে নেমে আরটিপিসিআর করতে হবে।
আজ কেন্দ্রীয় বাজেট পেশ, এবার নজর রাখবো সেই খবরে। আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ। 2022-23 সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর্থিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। যদিও রয়েছে টাকার টানাটানি, বেকারত্বের চোখ রাঙানি, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা কি পূরণ হবে? কি দাওয়াই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর? আজ সারা দেশের নজর থাকবে নির্মলা সীতারামনের ট্যাবে। আজ কেন্দ্রীয় বাজেট পেশ। সকাল 9:25 বাজেট অনুমোদনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন অর্থমন্ত্রী এবং সকাল 10টায় সংসদে আসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল 10:10 কেন্দ্রীয় মন্ত্রিসভাতে বাজেট অনুমোদন এবং সকাল 11টা নাগাদ সংসদে বাজেট পেশ। আজ কেন্দ্রীয় বাজেট পেশ। সকাল 9:25 বাজেট অনুমোদনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল 10টায় সংসদে আসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল 10:10 কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাজেট অনুমোদন। সকাল 11টায় সংসদে বাজেট পেশ। আজ কেন্দ্রীয় বাজেট পেশ। সকাল 9:25 বাজেট অনুমোদনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল 10টায় সংসদে আসবেন নির্মলা সীতারামন। সকাল 10:10 কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাজেট অধিবেশন অনুমোদন এবং সকাল 11টায় সংসদে বাজেট পেশ। আজ কেন্দ্রীয় বাজেট পেশ এবং 11টা থেকে বাজেট পেশ করা হবে। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া। কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরও এক দফা প্যাকেজ। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা। রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ। নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা।
কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেনটিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। ইতিমধ্যেই আমরা যে খবর পাচ্ছি, নর্থ ব্লকে পৌঁছে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আজকে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2022-2023 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই কিন্তু তিনি নর্থ ব্লকে পৌঁছে গেছেন বলে আমরা জানতে পারছি। 9:25 নাগাদ বাজেট অনুমোদনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং সকাল 10টা যেখানে সংসদে আসবেন নির্মলা সীতারামন, সকাল 10:10 কেন্দ্রীয় মন্ত্রিসভার বাজেট অনুমোদন, এবং সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন তিনি। ইতিমধ্যেই তিনি নর্থ ব্লকে পৌঁছে গেছেন বলে আমরা খবর পাচ্ছি। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। आप भी जादू कर सकते हो SRMB रियल एज स्टील के साथ। 5 गुण संपन्न SRMB रियल एज स्टील इतना स्मूथ और फ्लेक्सिबल है कि कोई भी ग्रिल आसानी से बन जाए। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल एज स्टील से। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। তোমারও স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট।
ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেনটিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020 16 মার্চ বন্ধ। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল আর ক্যাপসুল, আয়ুর্বেদিক ওষুধ। ফিল্ম বিরতির পর আপনাদের সঙ্গে রয়েছে বিসঞ্চিতা। যে খবরের দিকে নজর রাখছি আমরা, যে কোচবিহারে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে। 2 জন তৃণমূল কর্মী এই হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন বলে আমরা জানতে পারছি। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের হিন্দুস্তান মোড় এলাকার ঘটনা। বাজার করে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীর ওপর অস্ত্র নিয়ে হামলা করা হয় বলে এই অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে জোড়াফুল শিবির। আহত 6 জনের মধ্যে 2 জন কোচবিহারের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ যদিও অস্বীকার করেছে বিজেপি। একনিষ্ঠ তৃণমূলের কর্মী তাদেরকে যেভাবে মেরে আজকে হসপিটালাইজড করলো, এটা মেনে নেওয়া যায় না। শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। टॉप टेक टीएमटी लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक ही टॉप टीएमटी बार। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যার সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো 1 দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। কেশরী মলম তেল বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী।
তোমার ছুটি জানি জানি কাট না মঞ্জুর, আর বোনাসও ডাবল। এমপির বাছাই করা গমে তৈরি ফরচুন চাক্কি ফ্রেশ আটা রুটি করে তোলে একদম সফট আর সুস্বাদু। সফট রুটির প্রতিশ্রুতি ফরচুন চাক্কি ফ্রেশ আটা। আমারটাকে তো সবসময় নজরে রাখতে হয়, ব্যাস এর পিছনেই লেগে থাকো। যে বেঁচে থাকাই মুশকিল করে দিয়েছে তাকে নিয়ে বেঁচে থেকে লাভ কি? ব্রেকআপ করে নাও তোমার রেগুলার প্যাডের সাথে। এই নাও। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যার সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া। কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরও এক দফা প্যাকেজ। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা। রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ। নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বার্তায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরও কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ। প্রবীণদের চিকিৎসায় কর ছাড়। সামাজিক নিরাপত্তা আরও ছড়িয়ে দিতে প্রকল্প। নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা। আজ কেন্দ্রীয় বাজেট পেশ ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বলছে আর্থিক সমীক্ষা। যদিও রয়েছে টাকা টানাটানি, বেকারত্বের চোখ রাঙানি। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে, আজ দেশের নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যাবে। নির্মলার বাজেটে মিলবে মধ্যবিত্তের সুরাহা, বাড়বে আয়কর ছাড়ের সীমা। কোভিডে কাজ হারানো মানুষদের জন্য থাকবে কি বিশেষ প্যাকেজ? প্রত্যাশা অনেক, নজর মোদী সরকারের বাজেটে। এবছর 9.2% বৃদ্ধির পূর্বাভাস, আগামীতে 8.5% টার্গেট। আর্থিক সমীক্ষায় দাবি উৎপাদন ক্ষেত্রে তৈরি হবে 60 লক্ষ কর্মসংস্থান। সংসদে বললেন রাষ্ট্রপতি, বাজেটের আগের দিনই জিএসটি আদায় সর্বকালীন রেকর্ড। বৃহস্পতিবার থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস খুলবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে চলবে পাড়ায় পাঠশালাও। নবান্নে জানালেন মমতা। 75% যাত্রী নিয়ে আজ থেকেই ছুটবে মেট্রো। স্মার্ট কার্ডের পাশাপাশি আজ থেকে মেট্রোয় টোকেনেরও সুবিধা। রাজ্যে বিধিনিষেধ, একগুচ্ছ ছাড়, নৈশ বিধি। 11টা থেকে 75% কর্মী নিয়ে চলতে পারে অফিস। জিম, সুইমিং পুল, পানশালাতেও কড়াকড়ি শিথিল। বিয়েবাড়িতে স্থান সংকুলানের 75% অতিথি। আজ থেকে খুলছে পর্যটন কেন্দ্র। রাজভবন থেকেই পেগাসাস তোপ। মুখ্যমন্ত্রী ধানখড়কে টুইটারে ব্লক করলেন মমতা। এখতিয়ারের বাইরে কাজ করছেন তোপ মমতা। সাংবিধানিক নিয়ম, নীতি ও আইনের শাসনকে ব্লক করা যায় না, পাল্টা টুইট রাজ্যপালের। রাষ্ট্রপতির কাছেও নালিশ সুদীপের।
স্বপ্নের ফেরিওয়ালাদের সাফল্যের কাহিনী, এক মঞ্চে দেশের তাবড়ো উদ্যোগপতিরা। জি 24 ঘন্টার কনিষ্ঠ আলোচনায় সাফল্যের খতিয়ান থেকে কোভিড আবহে বিনিয়োগ, ব্যবসা। ওস্তাদ রশিদ খান, তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সুরের মূর্ছনা, উড়ান, ডেয়ার টু ড্রিম। শেষ লগ্নে শীত, সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল প্রায় 3 ডিগ্রি। বৃহস্পতিবার থেকে বঙ্গে বৃষ্টি, সরস্বতী পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃহস্পতি থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। হেডলাইন্স নিবেদন করলেন কেশরী মলম তেল, বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। এবং প্রিয় গোপাল বিশ্ব 70 পণ্ডিত পুরুষোত্তম রায়, 208 MG রোড, রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক, মোট কাঁচা পার্ক। নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রি। বাজেট 2022 সবার নজর রয়েছে। সাধারণ মানুষ, চাকুরিজীবী থেকে শুরু করে উদ্যোগপতি সকলের নজর রয়েছে আজ বাজেটের দিকে। আর সেই বাজেট আজ কিছুক্ষণের মধ্যেই পেশ করবেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী। আর কেন্দ্রীয় বাজেট পেশের আগে অনেক প্রত্যাশা রয়েছে। কি কি থাকতে পারে, কি কি থাকলে পরে সম্ভাবনার জায়গাটা অর্থাৎ কর্মসংস্থান বা বিনিয়োগের জায়গাটা অনেক বেশি চওড়া হয়, সেগুলোর দিকেই নজর রাখা হচ্ছে। 2022-23 সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর্থিক সমীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। যদিও রয়েছে টাকা টানাটানি, বেকারত্বে চোখ রাঙানি। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ কি হবে, কি দাওয়ায় থাকছে তার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আজ সারা দেশের নজরে নির্মলা সীতারামনের ট্যাবে। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন, কারণ এই মুহূর্তের কর্মসূচি, এই মুহূর্তে কোথায় নির্মলা সীতারামন রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে ছবিটা একটু জানতে চাইবো, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সংসদে পেশ হতে চলেছে এই বাজেট। এখন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তিনি কোথায়? দেখো, ভারতীয় রাজনীতির সংস্কৃতিতে এই বাজেট পেশ তা সুনির্দিষ্ট প্রথা মেনে চলে এবং এক্ষেত্রে আজকের দিনের প্রতিটা পদক্ষেপ কার্যত যে লেগাসি বরাবর বহন করা হচ্ছে সেই লেগাসি মেনটেন করেই করা হয় এবং সেখানে আলাদা করে চমক কি থাকে প্রতিবারই আমাদের নজর থাকে সেদিকে। আজকে সকাল 8:40-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাসভবন থেকে নর্থ ব্লকের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই মুহূর্তে তিনি নর্থ ব্লকে রয়েছেন, যেখানে তিনি তার রাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য যারা সিনিয়র অফিসাররা যারা বাজেট প্রস্তুতের কাজে গত কয়েক মাস ধরে নিয়োজিত ছিলেন তাদের সঙ্গে শেষবারের মতো আলোচনা করে নিচ্ছেন। এই মুহূর্তে অর্থাৎ সকাল 9টা আর কিছুক্ষণের মধ্যেই নর্থ ব্লক ফিনান্স মিনিস্ট্রির গেট নম্বর 2-তে একটা আনুষ্ঠানিক ফটো সেশন হবে, যেখানে সমস্ত আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি এই ফটো সেশনে যোগ দেবেন। 9:25-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি যাবেন রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতির হাতে বাজেট তুলে দিয়ে বাজেটের অনুমোদন তিনি রাষ্ট্রপতির কাছ থেকে নেবেন। তারপরেই সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি পৌঁছে যাবেন পার্লামেন্টে এবং সংসদে ঢোকার মুখেই অর্থাৎ একেবারে গেটে সেখানে এক প্রস্থ ফটো সেশন হবে এবং তারপরে একেবারে সুনির্দিষ্ট টাইম, নির্ধারিত সময় 10:10-এ শুরু হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন এবং এই ক্যাবিনেট মিটিংয়েই বাজেটকে অনুমোদন দেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থাৎ এই মন্ত্রিসভার সামনে বাজেটকে প্রথমে অনুমোদনের জন্য রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারপরে ঘড়ির কাঁটা সকাল 11টাতে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেটা উল্লেখ্য, এবারের বাজেটও সম্পূর্ণ পেপারলেস, অর্থাৎ কোথাও কোনো কাগজের ব্যবহার হবে না। সুনির্দিষ্ট লিঙ্ক দেওয়া হয়েছে, যে লিঙ্কের মাধ্যমে সাধারণ মানুষ বা প্রত্যেকেই এই বাজেট তারা পাবেন এবং সেই লিঙ্কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই লিঙ্কে একদিক থেকে গতকালের ইকোনমিক সার্ভে এবং তার পাশাপাশি বাজেটের যে কপি, সেই বাজেটের কপি আপলোড করা হবে এবং তার পাশাপাশি দুপুর 3:45-এ সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অর্থাৎ এবারের বাজেট সম্পর্কে তিনি তার বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে রাখবেন। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন। খুব স্বাভাবিকভাবে বাজেটে সাধারণ মানুষের নজর থাকে কোন জিনিসের দাম কমলো, কোথায় বাড়লো দাম। একই সঙ্গে কোভিড পরিস্থিতিতে যে জায়গায় আর্থিক পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি যেখানে সরকার দাবি করছে যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, সেই জায়গাটায় বা কতটা মোচড় আনতে পেরেছে বা সরকারের পরিকল্পনা কি কি রয়েছে, বাজেটেই খুব পরিষ্কার হয়ে যাবে। আমাদের সঙ্গে আলোচনা আজকে অনেকক্ষণ ধরেই আলোচনা হবে, কারণ এই বাজেটের চুলচেরা বিশ্লেষণ প্রয়োজন এই পরিস্থিতিতে এবং রাজনৈতিক সমীকরণও বা কি থাকছে সেই দিকটাও আমরা আলোচনার মাধ্যমে আনবো।
আমাদের সঙ্গে রয়েছেন, আলাপ করিয়ে দিয়ে, দেবাংশু ভট্টাচার্য রয়েছেন তৃণমূল নেতা, আর রয়েছেন রাজেশ ভট্টাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ, আর রয়েছেন কল্যাণ কর শিল্প বিশেষজ্ঞ, রয়েছেন কংগ্রেস নেতা অনিন্দ্য রায়চৌধুরী। সকলকে স্বাগত এবং সুপ্রভাত জানাচ্ছি। আর একটু এক ঝলকে দেখাবো, কারণ অনেক এক্সপেকটেশন তো রয়েছে, যেখানে আর্থিক সমীক্ষা একটা আভাস দিয়ে দেয় যে কি হতে পারে এবারের বাজেটে, এবং সেখানেই এবছরটা ঘুরে দাঁড়ানোর এটাই এই আর্থিক সমীক্ষা বলছে। পরের বছরের টার্গেট নতুন মাইলস্টোন ছোঁয়া। আবার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর মধ্যেই একরাশ আশঙ্কাও রয়েছে, টাকা টানাটানি রয়েছে, বেকারত্বের চোখ রাঙানি রয়েছে, তার উপর 5 রাজ্যের ভোট। সব কিছুই আপাতত নির্মলার ট্যাবে বন্দি, আর এই ট্যাবেই এবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরও এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বার্তায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরও কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরও ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। ঠিক এখান থেকেই আমরা আলোচনাটা শুরু করব, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন যে বেরোজগারি নিয়ে আর আলোচনা হয় না সংসদে, বেরোজগারি দূরীকরণের কথা তিনি তুলে ধরলেন। এটা একটা তো খুব বড় সমস্যা, দেশের অর্থনীতি বিশ্বের কাছেও এটা বড় চ্যালেঞ্জ। করোনা পরিস্থিতিতে আরো নতুন রূপ ধারণ করেছে এই সমস্যা। প্রথমেই আমি যাব অবশ্যই অর্থনীতিবিদের কাছে। রাজেশ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশবাবু, যে অর্থনীতি
একেবারে কোভিড শুরু হওয়ার আগে ছিল, যে গ্রাফ ছিল, তারপর কোভিড এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, সমীক্ষা বলছে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। আপনি কি দেখেছেন, কি কি প্যারামিটারস আপ ডাউন হয়েছে? নমস্কার। প্রথমত একটু পিছনে যাওয়া দরকার। সেটা হচ্ছে যে অতিমারি যখন আসলো আমাদের দেশে মার্চ মাসের 2020-তে, তার আগের 2 বছরের যদি হিসেবটা দেখা যায়, আমাদের কিন্তু অর্থনৈতিক বৃদ্ধির হার নেমে আসছিল। প্রায় 8টা ত্রৈমাসিকে পরপর আর্থিক বৃদ্ধির হার নেমে আসছিল এবং প্রায় 4% কাছে এসে নেমে দাঁড়িয়েছিল। সুতরাং যে আর্থিক বৃদ্ধির হারটা নেমে আসার যে প্রবণতাটা, সেটা অতিমারি আসার আগেই দেখা গিয়েছিল। সেই নিয়ে প্রচুর লেখি হয়েও ছিল সেই সময়। অবশ্যই অতিমারির ধাক্কাটা এখানে এসে বিশালভাবে পড়েছে, অর্থাৎ ওই প্রবণতা ছিলই, তার ওপর একটা বিশাল আঘাত এসে নেমেছে। এখন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা, এখন যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে 9% এই বছরে বৃদ্ধি পাবে, সেটা হতেও পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে এই 9% হারে বৃদ্ধি হলে কোথায় গিয়ে পৌঁছবো, সেটা হচ্ছে 2 বছর আগে যেখানে ছিল জিডিপি, সেইখানে গিয়ে পৌঁছবো। অর্থাৎ বৃদ্ধি যদি বলতে হয়, তাহলে মানে অতিমারির পূর্বের যে জিডিপি লেভেল, সেখান থেকে আমরা এই বছরের শেষে গিয়ে এগোতে পারবো না, শুধু সেই জায়গায় পৌঁছবো। এটা একটা ব্যাপার। দ্বিতীয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাডভান্স এস্টিমেটটা দেওয়া হয় বাজেটের আগে, যেটা প্রকাশ করা হয়, সেই অ্যাডভান্স এস্টিমেট কিন্তু যদি দেখা যায় ঐতিহাসিকভাবে, সাধারণভাবে বাস্তবে যা হয় তার থেকে একটু বেশি সেই এস্টিমেটে থাকে, বাস্তবে দেখা যায় তার থেকে কম বৃদ্ধি হয়েছে। তার একটা অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ হচ্ছে যে তথ্যের ডেটার ভিত্তিতেই অ্যাডভান্স এস্টিমেট করা হয়, সেটা প্রথম 2 ত্রৈমাসিকে আসে, অর্থাৎ 2021-এর মার্চ থেকে শুরু হওয়া যে 2 ত্রৈমাসিক, তার উপর আসে। তারপর তো ডেটা নেই, তারপর হচ্ছে মোটামুটি অল্প স্বল্প যেটুকুনি ডেটা আছে, তার বেসিসে পরের 6 মাস কী হবে সেই ধারণাটা করে নিয়ে এই পূর্বাভাসটা দেওয়া হয়। এখন এটা হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই 9% বৃদ্ধি, কিন্তু হলেও আমরা 2 বছর আগের পর্যায়ে ফিরে যাব। আর 2 বছর আগের যে পর্যায়ে ছিলাম, সেটা হচ্ছে কিন্তু 8টা কোয়ার্টার বা 8টা ত্রৈমাসিকে বৃদ্ধির হার ক্রমাগত নেমে আসার ফলে যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানে পৌঁছবো। অর্থাৎ এই দুটো জিনিস মাথায় রাখতে হবে আমাদের যখন আমরা বৃদ্ধির হারটা নিয়ে আলোচনা করব। তবে ঘুরে দাঁড়ানোর যদি লক্ষণ দেখা যায়, সেটা তো অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু অর্থনীতির দুটো দিক দেখতে হবে। একটা হচ্ছে যে কারা ঘুরে দাঁড়াচ্ছে, সংগঠিত ক্ষেত্র বা বড় কর্পোরেট যে সংস্থা, তারা নিশ্চয়ই ভালো হচ্ছে, সেটা স্টক মার্কেটেও দেখা যাচ্ছে, কিন্তু অসংগঠিত ক্ষেত্র সেটা কি ঘুরে দাঁড়াচ্ছে? ছোট যে বিজনেস, সেগুলো কি ঘুরে দাঁড়াচ্ছে? অর্থাৎ এই সংগঠিত ক্ষেত্র, অসংগঠিত ক্ষেত্র, এটা সবসময় আলোচনায় ফিরে আসবে ভারতবর্ষের ক্ষেত্রে। সেখানে দেখতে হবে এই ঘুরে দাঁড়ানোটা কোন ক্ষেত্রটার ঘুরে দাঁড়ানো, সেইটা একটা আরেকটা বিষয় যেটা আমরা মাথায় রাখতে হবে। বেশ, আমরা অনেকগুলো বিষয় নিয়েই আলোচনা করব। অর্থনীতিবিদ রয়েছেন, তিনি আমাদের আরো অনেক সহজ স্পষ্টভাবে তুলে ধরবেন যে কি বিষয়গুলো মূলত দেশের অর্থনীতিকে চাঙ্গা করে, আর কোন বিষয়গুলো ভবিষ্যতে আমাদের ক্ষেত্রে আর অসুবিধে তৈরি করতে পারে। এই সমস্তটাই তিনি আমাদের কাছে তুলে ধরবেন। কিন্তু এটাও খুব উল্লেখযোগ্য যে সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের ছায়া সেটা কতটা বাজেটে পড়তে পারে, তার প্রভাব কতটা দেখা যেতে পারে, এই নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। রাজনীতিবিদরাও রয়েছেন আমাদের সঙ্গে। একটা বিরতি নিচ্ছি, বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। अरे देखो देखो अपना सुपरस्टार। अरे मास्टर जी आप ही का সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ।
নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বার্তায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ। প্রবীণদের চিকিৎসায় কর ছাড়। সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প। নিয়োগে উৎসাহ দিতে ইনসেনটিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না। 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি নিজেদের পরিকাঠামো অনুযায়ী ক্লাস কিভাবে হবে তা ঠিক করবে। স্কুলের যা স্বাভাবিক সময় তেমনই ক্লাস হবে। কোন ক্লাস কিভাবে হবে তা স্কুলগুলি ঠিক করবে। স্কুল, কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে দাবি উঠেছিল। হচ্ছিল প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনও। সবার দাবিকে মান্যতা দিয়ে স্কুল मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग।
কেশরী মলম তেল বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, তাদের মুখ থেকে শুনবো তাদের কি প্রত্যাশা রয়েছে বাজেট নিয়ে। শুনুন। আমাদের ইন্টারেস্ট রেট যে লেভেলে নেমে গেছে, ব্যাংকের ইন্টারেস্ট থেকে আরম্ভ করে সব কিছু, বাজারের যে ঊর্ধ্বমুখী, আমাদের নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত ক্লাস। আশা করব নিশ্চয়ই মধ্যবিত্তদের দিকে তাকিয়ে একটা জনমুখী বাজেট হবে। দেখা যায় ম্যাক্সিমাম লোকই ট্যাক্স দেয় না, মিডিল ক্লাস লোকরাই বেশি ট্যাক্স দেয়, প্রপার ট্যাক্স দেয়, এবং চাকরিজীবী মানুষদের ট্যাক্স দেয়। তাদের কথা ভেবে ট্যাক্সের এটা স্ল্যাবটা যদি একটু মানে শিথিল করা যায় তাহলে মনে হয় ভালো হবে। এডুকেশন লোন নিয়ে একটু ভাবা উচিত, কেননা পড়াশোনার খরচ সত্যি বেড়ে গেছে, মানে উচ্চ মার্গে পড়াশোনা করতে গেলে ওটা ভাবা উচিত। আর ব্যবসায়ীদের দিয়ে একটা স্পেশাল, ছোটো ব্যবসায়ীদের একটা স্পেশাল ছাড় দেওয়া উচিত। অন্তত 10 লাখ পর্যন্ত যদি তাদের হয়, তাদের যেন ট্যাক্স দিতে না হয় বা খুব সামান্য দিতে হয়, এটা মনে হয় ভালো হয়। মহিলা পুরুষ বলে সেই অর্থে নয়, সকলের জন্যই কিছু একটা স্পেশাল করা উচিত, যেহেতু আমাদের এই 2-3 বছর একটা ডিজাস্টারে, প্যান্ডামিক সিচুয়েশনে সবাই খুব সাফার করেছে, সে যে স্কেলেই থাকুক না কেন। তো আমার মনে হয় সেটা একটু দেখলে জনসাধারণের প্রত্যেকটা, মানে সব ক্লাস ছাড়াই একটা ভাবা উচিত, যেটাতে সকলেই উপকৃত হবে। কল্যাণবাবুর কাছে আসবো। কল্যাণবাবু, সাধারণ মধ্যবিত্ত চাকুরিজীবীর ক্ষেত্রে ট্যাক্সে ছাড়, আম নাগরিকদের জিনিসপত্রের দাম কমানো, এটাই মূল চাহিদা। আপনার কি মনে হয় আজ অর্থমন্ত্রী কি রাখতে পারেন আজকের এই সেকশনটাকে মাথায় রেখে? মাত্রই দেখো, এই মুহূর্তে ভারতবর্ষের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে এবং বিশেষ করে আজকে বাজেটের দিনে দাঁড়িয়ে আমার একটা ছোটো গল্প মনে পড়ে যাচ্ছে। এক ভদ্রলোক ভাবলেন উনি হেঁটে নদী পেরোবেন, তো উনি নদীর গভীরতা মাপলেন, মেপে দেখলেন যে এটা অ্যাভারেজ 4 ফুট। তো উনি নেমে পড়লেন, খানিক দূর গিয়েই মাঝ নদীতে গিয়ে উনি ডুবে গেলেন। কারণ ডোবার সময় উনি খেয়াল করেননি যে পাড়ের দিকের গভীরতা 1 ফুট আর মাঝ নদী হচ্ছে 7 ফুট, কারণ উনি তো অ্যাভারেজ কষেছিলেন। তো আমাদের এই মুহূর্তের এই জিডিপির সংখ্যায় এই নদীর গল্পটা খুব খেটে যাচ্ছে। এবং রাজেশবাবু যেটা বললেন অ্যাবসলিউটলি কারেক্ট। এই মুহূর্তে এই যে আমরা জিডিপি সংখ্যাটা দেখছি, এটা কি সাধারণ মানুষের মধ্যে তার রিফ্লেকশন হচ্ছে? মানুষের হাতে কি টাকা আছে? নেই। ক্ষুদ্র কুটির শিল্প কি চাঙ্গা হয়ে উঠেছে? ওঠেনি। তো ওই জিডিপি মেপে আমার মনে হয় সামগ্রিক সমস্যাটা বোঝা যাবে না। এই জন্যে এইবারের বাজেটে আমার চমক চাই না, আমার ধমক চাই না, আমি একটা সহজ সরল বাজেট চাই, যেখানে মানুষের হাতে বেশি টাকা থাকবে, কর্মসংস্থান হবে, ক্ষুদ্র কুটির শিল্প চাঙ্গা হয়ে উঠবে, জিনিসের দাম কমবে, এটাই আমার চাহিদা। এটার জন্যে আমার অর্থমন্ত্রী কী কী পদক্ষেপ নেবেন, ট্যাক্স কমাবেন কি না, সেগুলো আমি অধীর আগ্রহে দেখে থাকবো। কিন্তু ওই যে সাধারণ মানুষের কথাগুলো বললেন একটু আগে, অ্যাবসলিউটলি কারেক্ট। মানুষের হাতে টাকা দরকার, কর্মসংস্থান দরকার, সেটার জন্য আমি তাকিয়ে আছি আজকের বাজেটটা কি হয়। আর দেবাংশুর কাছে এইখানে আসবো। দেবাংশু, অবশ্যই বাজেট একটা তো দেশের অর্থনীতির চাপ থাকে, মানুষের চাহিদা পূরণের একটা জায়গা থাকে, এবং সবথেকে বেশি যে জায়গাটা থাকে সেটা হচ্ছে রাজনীতির একটা ছায়া এর মধ্যে থাকে। সামনে নির্বাচন ইউপির, তারপরেও নির্বাচন রয়েছে, সেটার প্রভাবে কি আপডাউনস হতে পারে, কি দেখা যেতে পারে এবারে বাজেটে? এবং প্রথমেই আপনাদের সকল দর্শককে শুভ সকাল, এবং প্যানেলিস্টদেরও। সাধারণ মানুষ এবং আমরা যারা এখানে রাজনীতির তরফ থেকে বসে আছি, অন্তত যারা অর্থনীতির ছাত্র নই, তাদের কাছে বলতে পারি বাজেটের খুঁটিনাটি, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন টার্ম, এগুলো সম্পর্কে না সাধারণ মানুষ বলুন বা আমরা বলুন, আমরা অতটা বিশেষজ্ঞ নই। এটা যারা বসে আছেন বিশেষজ্ঞ তারা বলবেন। সাধারণ মানুষের কাছে না খুব স্পষ্ট কয়েকটা জিনিস যেটা তারা তাদের জীবনে ফিল করেন। তারা তাদের রোজ সকালবেলা উঠে একদম রোজ সকালবেলা উঠে আমাদের বাড়ির কাকা জ্যাঠারা যখন হাতে বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছেন এবং বাড়িতে এসে যখন কাকিমার হাতে সেই ব্যাগটা তুলে দিচ্ছেন, সেইখান থেকে বাড়ির অর্থনীতির চাকাটা ঘোরা শুরু হয়। আরো আগে থেকে, বরং সিলিন্ডার, একদম রান্নাঘর থেকে। এবার ওই কাকিমা যখন বাড়িতে সেই সবজিটা ধুয়ে সেদ্ধ করার জন্য চাপাচ্ছে, তখন সেই গ্যাস সিলিন্ডারের দাম তার কাছে অর্থনীতি। সর্ষের তেল দিচ্ছেন যখন অমলেটটা ভাজার জন্য, সেই সর্ষের তেলের দামটা তার কাছে অর্থনীতি। ডালটা
ডালটা সেদ্ধ করতে বসাচ্ছেন, সেই ডালের দামটা তার কাছে অর্থনীতি। এবং তিনি রোজ কম্পেয়ার করছেন যে 2014 সালে তথাকথিত আচ্ছে দিন আসার আগে এই জিনিসগুলো আমি কত দিয়ে কিনতাম, আর তথাকথিত আচ্ছে দিনের পরে এই জিনিসগুলো কত দিয়ে কিনি। সাধারণ মানুষের চোখে যে কয়েকটা জিনিস, তফাৎটা কোথায় হয়ে যাচ্ছে বলুন। নিজেকে সুরাহা কি দিতে পেরেছেন মোদী সরকার? না, সুরাহা দেয়া তো দূরের কথা, উল্টে সাড়ে সর্বনাশ করে দিয়েছেন। কোন দিক থেকে দেখুন, দেশের কিছু সম্পদ থাকে, আমরা বলি না মায়ের অলংকার, মায়ের গয়না, আমাদের মায়েদের দেখবেন মায়েদের যে গয়নাগুলো থাকে মায়েরা রেখে দেন বিপদে আপদের সময় কাজে লাগানোর জন্য, আবার মায়েরা সেগুলো পরে সুন্দর করে বেরোন। এখন আমি যদি আমার বাড়ির সন্তান হিসাবে আমার মায়ের সেই গয়নাগুলো আলমারি থেকে বার করে বিক্রি করে দিই, তাহলে কি আমি পরিবারের খুব একটা সুসন্তানের পরিচয় পাবো? এই নরেন্দ্র মোদী 2014 সালে আসার পর দেশের যত অলংকার, আমার ভারত মাতার যত অলংকার, সেই এক একটা স্থায়ী সম্পত্তিগুলো একে একে বেসরকারীকরণ বিক্রি করা শুরু করে দিলেন। ফলে কি আমাদের যে স্থায়ী জিনিস, স্বাভাবিকভাবে আপনার নিজের বাড়ি রয়েছে, আপনি সেই বাড়িটাকে বিক্রি করে দিয়ে আপনি ভাড়া বাড়িতে উঠে গেলেন, আপনি তো আপনার একটা স্থায়ী সম্পদকে নষ্ট করলেন। এইটা সাধারণ মানুষ স্থায়ী চোখে দেখছে। এবং তার উপরে কিন্তু মোদী সরকার তো বলছে সম্পদ যদি রুগ্ন হয়, আমার যদি রোজগারের রাস্তাটা ধীরে ধীরে গ্রাফটা কমে যায়, তাহলে তো এই পদক্ষেপই নেওয়া বাঞ্ছনীয়। না, আমি রোগীকে ওষুধ দিয়ে সারানোর চেষ্টা করব, নাকি তার ভেন্টিলেটরের তারটা খুলে নিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করব? আমি কোনটা করব? আমি দেখতে পাচ্ছি ওই জিনিসটাই যখন একটা প্রাইভেট কোম্পানি অধিগ্রহণ করছে, তখন প্রাইভেট কোম্পানির যুক্তি কি, যে আমি তো ভাই জানি আমি এটাকে রিভাইভ করতে পারবো, তাই আমি কিনছি। আমি তো একটা লস জিনিস কিনবো না। একজন বড় কর্পোরেট, সে একটা সরকারি সংস্থাকে যেভাবেই নিক না কেন, সে নিচ্ছে মানে সে জানে তো এটাকে রিভাইভ করা পসিবল, তাই সে নিচ্ছে। তো যে পদ্ধতিতে তারা রিভাইভ করতে পারবে, সেই একই পদ্ধতিতে গভর্নমেন্ট রিভাইভ করতে পারবে। আমি একটু দেবাংশু থামাচ্ছি, আমাদের সঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া রয়েছেন। আপনাকে স্বাগত, সুপ্রভাত জানাচ্ছি। সুপ্রভাত। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরছি। বিলগ্নীকরণের অংশটা, মূল্যবৃদ্ধির বিষয়, এগুলো দেবাংশু তুলে ধরেছেন। এই নিয়ে আলোচনা আরো এগোবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া। কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা। রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ। নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল আর ক্যাপসুল, আয়ুর্বেদিক ওষুধ। Champs always start early with Disney Byju's Early Learn and Byju's One-on-One Maths. Personal attention on Byju's One-on-One Math classes along with Disney Byju's interactive worksheets and high-quality videos. Math और English के fundamentals बनाए strong ताकि वो चले lifelong. Download Disney Byju's Early Learn. Book a free class on Byju's One-on-One Math. হার্টকে হেলদি রাখতে কিছুটা আপনি করুন, বাকিটা ফরচুন রাইস ব্র্যান্ড হেলথ করবে। এতে আছে গামা অরাইজনাল, যেটা সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া। কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা। রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ।
নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু এক ঝলকে নিবেদন করছেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। আজ কেন্দ্রীয় বাজেট পেশ ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বলছে আর্থিক সমীক্ষা। যদিও রয়েছে টাকা টানাটানি, বেকারত্বে চোখ রাঙানি, আজ দেশের নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যাবে। নির্মলার বাজেটে মিলবে মধ্যবিত্তের সুরাহা, বাড়বে আয়কর ছাড়ের সীমা। কোভিডে কাজ হারানো মানুষদের জন্য থাকবে বিশেষ প্যাকেজ। প্রত্যাশা অনেক, নজর মোদী সরকারের বাজেটে। এবছর 9.2% বৃদ্ধির পূর্বাভাস, আগামীতে 8.5% টার্গেট। আর্থিক সমীক্ষায় দাবি উৎপাদন ক্ষেত্রে তৈরি হবে 7 লক্ষ কর্মসংস্থান। সংসদে বললেন রাষ্ট্রপতি। বাজেটের আগের দিনে জিএসটি আদায় সর্বকালীন রেকর্ড। বৃহস্পতিবার থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত 8ম থেকে 12 শ্রেণী পর্যন্তই ক্লাস খুলবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে চলবে পাড়ায় পাঠশালাও। নবান্নে জানালেন মমতা। 75% যাত্রী নিয়ে আজ থেকেই ছুটবে মেট্রো। স্মার্ট কার্ডের পাশাপাশি আজ থেকে মেট্রোর টোকেনেরও সুবিধা। স্বপ্নের ফেরিওয়ালাদের সাফল্যের কাহিনী, এক মঞ্চে দেশের তাবড় উদ্যোগপতিরা। ZEE 24 ঘন্টার কোণ এসে আলোচনায় সাফল্যের খতিয়ান থেকে কোভিড আবহে বিনিয়োগ, ব্যবসা। ওস্তাদ রশিদ খান, তেজেন্দ্র নারায়ণের সুরের মূর্ছনা উড়ান, ডেয়ার টু ড্রিম। শেষ লগ্নে শীত, সর্বনিম্ন তাপমাত্রা বাড়ালো প্রায় 3 ডিগ্রি। বৃহস্পতিবার থেকেই বঙ্গে বৃষ্টি, সরস্বতী পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা। বৃহস্পতি থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। ফিরিলাম বিরতির পর। শিশির বাজুরিয়ার কাছে এই প্রশ্নটাই করব। শিশিরবাবু, অর্থনীতির যা অবস্থা, বিরোধীরা বারবার বলছেন যে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যবিত্তের সমস্যা রয়েছে তাদের সমাধানের উপায় খোঁজার জায়গাটা। আপনার কি মনে হয় অর্থমন্ত্রীর আজকের বাজেটে কি কি জায়গা থাকছে মধ্যবিত্তের জন্য? দেখুন, এখন মাত্র 1.5 ঘন্টা বাকি অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি সদনে বাজেট প্লেস করবেন। তার আগে আমি 2-3টে বিন্দু, গতকাল যে আর্থিক সমীক্ষা রাখা হয়েছে পার্লামেন্টে, সেটা নিয়ে একটু আমি 2-3টে বিন্দুর উপর কমেন্ট করি। তার আগে কিন্তু একটা জিনিস আমাকে ইংরেজিতে পড়ে দেওয়ার যদি আপনি অনুমতি দেন। ইংরেজিতে কেন বলছি, কেন চিদাম্বরমজি, যিনি আমাদের দেশে অর্থমন্ত্রী ছিলেন কংগ্রেস আমলে, ইউপিএ আমলে, উনি কি কমেন্ট করেছেন সেটা শুনিনি। The survey repeats that at 2021 end, the economy would recover to pre-pandemic level. It means it has taken 2 years to go back to where we were in March 2020. তার মানে চিদাম্বরমজি, যিনি সব প্রত্যেক পথে পথে নিন্দা করেন, ওনার কাছে এই আর্থিক সমীক্ষা দেখার পর এক ফোঁটা বলার কিছু ছিল না। সবাই জানে 2 বছর অতিমারিতে চলে গেল। আর উনি নিজে স্বীকার করে নিলেন যে আমাদের অর্থ ব্যবস্থা যে প্রি প্যান্ডেমিক জায়গা ছিল ওইখানে চলে গেছে। এখন আমি আসছি
আজকে এই আর্থিক সমীক্ষা নিয়ে একটা দুটো বিন্দু বলি, কিন্তু তার আগে আমি শুনছিলাম আমার ভাই দেবাংশু যে কথা বলল, মায়ের গয়না বিক্রি করা, ভারত মাতার অলংকার বিক্রি করা। ভাই একটা জিনিস, কোনো একটা দেশে যে গভর্নমেন্ট যদি এইসব কমার্শিয়াল ইনভেস্টমেন্ট করে সেটা চলে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা এখন সবাই অনেক লোক, সবাই বলবো না, অনেক বিমান যাত্রা করি। দেবাংশু, আপনার হয়তো এটা মনে থাকবে না, ইন্ডিয়ান এয়ারলাইন্স যখন মনোপলি ছিল, টিকিট কেনার জন্য প্যাসেঞ্জারদের লাইনে দাঁড়াতে হতো, দিনের পর দিন, মাসের পর মাস টিকিট পাওয়া যেত না। মনোপলি ছিল সরকারের। আর এখন যখন থেকে খুলে গেল, কারোর চাকরি যায়নি, চাকরি বেড়েছে, এয়ারপোর্ট 10 গুণ বড় হয়ে গেছে, যাত্রীদের সংখ্যা তো আর আমি তুলনা করতে পারি না। পরিষেবার ক্ষেত্রে কোনোদিন যখন সরকার চালায় তা চলে না। আজকে আপনি দেখুন, আমাদের দেশের সরকার কি চালাতো? বেকারি, হোটেল, ট্যুরিজম, স্টিল মিলও। সরকার এটা কাজ না। সরকারের কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোর জন্য ইনভেস্ট করা, রাস্তা, হাসপাতাল, পোর্ট, এইসবে। তো এই যে আপনি বলছেন অলংকার নেই, এয়ার ইন্ডিয়া দেশের অলংকার নেই, এয়ার ইন্ডিয়া আমাদের মায়ের গয়না নেই, এটা ভুল ব্যাখ্যা। এটা একটা পুরনো সোভিয়েত ইউনিয়ন থেকে আসা যে ব্যাখ্যা। তাতে কি হলো? সোভিয়েত ইউনিয়ন কি দেশ রইলো? আজকে যদি আমরা বিশ্বে দেখি, সোভিয়েত ইউনিয়ন আছে নেই। যদি প্রাইভেটের হাতে বিক্রি করে দেওয়া হয়, আপনি কি মেনে নেবেন? না, আমার বাড়ি প্রায়, এইটাই তো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আপনার বাড়িটা যদি কালকে আপনাদের পশ্চিমবঙ্গ সরকার গ্রেট ইস্টার্ন হোটেল বিক্রি করলো কিনা? ভাই, পশ্চিমবঙ্গ সরকার গ্রেট ইস্টার্ন হোটেল বিক্রি করলো, আমার বাড়ির সঙ্গে তুলনা করবেন না, আপনার বাড়ির সঙ্গে তুলনা করবেন না। এটাই তো ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই বলে 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 সোভিয়েত ইউনিয়ন দেশ শেষ হয়ে গেল। শিশিরবাবু, মানুষের হাতে একটা অর্থনীতির যা এখনো পর্যন্ত যে সমীক্ষা বেরিয়েছে তাতে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আবার সেই জায়গায় আমরা আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। তো এই পূর্বাভাসকে মাথায় রেখেই অর্থনীতি যেটা মূল বৃত্ত, সেটা হচ্ছে বেচা কেনা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই জায়গাটা, চেনটা কি আপনার মনে হয় যে মানুষের হাতে টাকা আছে, সেই জায়গায় কি আমাদের অর্থনীতির পূর্বাভাস আমাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছে? শুনুন, আমরা কি দেখেছি, এই যে আরেকটা বিষয় একটু এটাও বলে নি, মূল্যবৃদ্ধি যদি আমি দেখি, একটা জিনিস অর্থনীতিতে সবাই মেনে নেয়। শিশিরবাবু, আপনাকে একটু থামাচ্ছি। বন্ধন ব্যাংকের এমডি চন্দ্রশেখর ঘোষ, তার বক্তব্য বাজেট নিয়ে কি রয়েছে, তিনি কি বলছেন শুনুন। আমার মনে হয় বাজেটটা এমনভাবেই একটু দেখা দরকার যেখানে মানুষের পারচেজিং ক্যাপাসিটিটাকে আর একটু বাড়াতে পারে, সেই অনুযায়ী ওটাকে করা। যেমন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এমএসএমই, রোড, এই ধরনের জায়গায় যদি আরেকটু বেশি এক্সপেন্ডিচার গভর্নমেন্ট বাড়ায় তাহলে অনেক মানুষের কাজের সৃষ্টি হবে। তাতে যেই ধাক্কাটা খেয়েছে গত 2 বছর, ওখান থেকে একটু বেরিয়ে আসতে সহায়তা করবে তাদের জন্য। মানুষের আয় বাড়লে তার পারচেজিং ক্যাপাসিটিটা বাড়বে, অন্য ইন্ডাস্ট্রিগুলো অটোমেটিক হেল্প পাবে। অনেক সিনিয়র সিটিজেন আছে যারা একটা বেনিফিট পেয়ে থাকে ফিক্সড ডিপোজিট ব্যাংকে করার ফলে, যে 5 বছর জমা রাখলে ওইটার উপরে একটা সুদ মাপ পায়। তো এইটা যদি একটু কমিয়ে দেয়া যায় এই সময়ে, সেটা 2 বছর বা 3 বছর, তাহলে একটু ওদের জন্য সুবিধা হবে। শিশিরবাবু, ঠিক এই জায়গাটাতেই প্রশ্নটা ছিল যে মানুষের হাতে টাকা আছে কি না, কেনার ক্ষমতা, পারচেজিংয়ের ক্ষমতাটা বাড়াতে হবে, এটা বলছেন বন্ধন ব্যাংকের এমডি। সেই জায়গাটা একটু জানতে চাইছি আপনার কাছে। আমি ওনার সঙ্গে একমত। মানুষের হাতে টাকা এলে মানুষ কেনার শক্তি বাড়বে, আর মানুষ যখন কিনতে আরো যখন শক্তি বাড়বে, আরো কেনে, তার ওই সাপ্লাই কে দেবে? কিন্তু এই পরিস্থিতিতে মানুষের হাতে নগদ আছে কি? আমরা 2 বছর যে অতিমারি হলো,
এই অতিবাড়ি থেকে আমরা বেরোলাম কি করে অত ভালোভাবে? আমি এখন মানে মেডিকেল সাইডে যাচ্ছি না, আমি অর্থনীতি সাইডে যাচ্ছি। মানুষের যেইভাবে সরকার 5 বার প্যাকেজ নিয়ে এসে মানুষের হাতে টাকা দিল, খাদ্য পদার্থ দিল, এইসব দিয়ে দিয়ে তো আমরা এই জায়গায় এসেছি। আজকে যে অর্থ ব্যবস্থা আমাদের 2 বছরের পর, যেখানে ফার্স্ট ওয়ার্ল্ডের দেশেদের অবস্থা খুবই কাহিল, ওদের সঙ্গে যদি আমরা তুলনা করি তো আমরা অনেক ভালো। এইখানে আমি মূল্যবৃদ্ধি নিয়ে বলা খুব জরুরি দরকার, কেন মূল্যবৃদ্ধি আরেকটা ফ্যাক্টর যেটা মানুষের হাতে টাকা কত থাকে সেটা ডিটারমিন করে। এই আলোচনায় আসছি, তার মাঝে একটা বিষয় সামনে এসেছে যেটা আজকে কেন্দ্রীয় বাজেট যেহেতু পেশ আছে, আর বাজেট পেশের আগে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার 582 পয়েন্ট উঠে 58,597 সেন্সেক্স রয়েছে এবং 156 পয়েন্ট বাড়লো নিফটি। ঠিক শেয়ার বাজারের অবস্থা এই মুহূর্তে বাজেট পেশের আগে সেন্সেক্স বেড়েছে ঊর্ধ্বমুখী 582 পয়েন্ট উঠে 58,597 সেন্সেক্স, আর 156 পয়েন্ট বাড়লো নিফটি। রাজেশ বাবু, কিসের ইঙ্গিত এটা? দেখো, প্রথমত এই যে ঘুরে দাঁড়ানোর বিষয়টা আসছে অর্থনীতির, ওই 9% বা 8.5% যে সংখ্যাটাই হোক না কেন, সেটা তো নিশ্চয়ই একটা আশার আলো দেখাচ্ছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে শেয়ারের ওঠানামা কিন্তু একটা নির্দিষ্ট কিছু সংস্থা, যেটা বড় সংস্থা, বাণিজ্যিক সংস্থা যারা লিস্টেড স্টক এক্সচেঞ্জে, তাদের শেয়ার ভ্যালু কীভাবে ওঠাপড়া করছে তার উপর নির্ভর করছে। অর্থাৎ এটা হতে, এবং তার মধ্যে হতে পারে টেকনোলজি ফার্মস আছে, হতে পারে এমন অনেক ফার্মস আছে যারা অতিমারির সময় ভালো ফল করেছে। হ্যাঁ, ফলে সেইখান থেকে শেয়ার বাজারের ওঠানামার কারণ নানা থাকতেই পারে। যেমন অতিমারির সময় কিন্তু টেক ফার্মস বহু জায়গাতেই খুবই ভালো ফল দিয়েছে শেয়ার বাজারে। সেইটা থেকে কিন্তু সরাসরি অর্থনৈতিক অবস্থায় যাওয়াটা ঠিক হবে না, কারণ ওটা একটা, যত বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা খুব ছোট সেটের ছোট একটা অংশের ফলাফলের, অর্থনৈতিক ফলাফলের উপর নির্ভর করে শেয়ার বাজারে ওঠানামা। এর সঙ্গে তো আসি বাজেটের প্রত্যাশা, অর্থনৈতিক সমীক্ষায় যে জিডিপি বৃদ্ধির হার, এই সমস্ত মিলিয়ে শিল্প মহলে যদি একটা মানে অপটিমিজম আসে, তার প্রতিফলনও ঘটবে শেয়ার বাজারে। আমরা আলোচনাও করব। চিকিৎসক কুণাল সরকার, তার বাজেট এক্সপেকটেশন তিনি কি বলেছেন শুনুন। প্রথম প্রত্যাশা হবে যে আমরা জাতীয় খাতে, স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দটা বাড়াই, যেটাকে আমরা কিছুতেই ওই 1-1.5% যে একটা লক্ষণ রেখা, সেটাকে আমরা কিছুতেই পার হতে পারছি না। কেন্দ্রীয় স্তরে আয়ুষ্মান ভারত, আমাদের রাজ্য স্তরে অনেকগুলো হেলথ স্কিম আছে। তো আমরা চাইব যে কেন্দ্র রাজ্য সমন্বয় করে এই বিভিন্ন স্কিমগুলোকে আরও কোঅর্ডিনেটেড হোক এবং এই স্কিমগুলোর জন্য অ্যাকচুয়ালি যতটা অর্থ বরাদ্দ দরকার সেই অর্থ বরাদ্দগুলো করা হোক। যারা নিজেরা অর্থ খরচা করে মেডিক্লেম বা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স করছেন, এই প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের ওপরে এখনও অত্যন্ত উঁচু দরে ট্যাক্স দিতে হয়। তাহলে মেডিক্লেম পেমেন্ট ইন্স্যুরেন্সকে এনকারেজ করতে গেলে আমাদের মেডিক্লেমকে একটা ট্যাক্স রিলিফের মধ্যে আনতে হবে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি ঠিক এই জায়গাতেই যেখানে চিকিৎসক জানালেন যে স্বাস্থ্য ক্ষেত্রের উপরে একটা আলাদা গুরুত্ব নজর যে দিতেই হবে, সেটা কোভিড শিক্ষা দিয়েছে। কি থাকতে পারে বাজেটে, একটা আলোচনা করব এটা নিয়ে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর সঙ্গে থাকুন। শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ।
নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ। প্রবীণদের চিকিৎসায় কর ছাড়। সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প। নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুল। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল আর ক্যাপসুল, আয়ুর্বেদিক ওষুধ। ফিরে এলাম
ফিরে এলাম বিরতির পর এবং স্বাস্থ্য ক্ষেত্রের জায়গাটা একটু বাজেটে কি থাকতে পারে, কি কি জায়গা সামনে এসেছে তার উপর ভিত্তি করে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। কারণ করোনা পরিস্থিতিতে যা যা শিক্ষণীয় সেইগুলোকে কতটা বাজেটে আনতে পারেন নির্মলা সীতারামন সেটা নিয়ে আলোচনা করব। কল্যাণবাবু, এই জায়গাটা একটু আলোচনা করি, কারণ স্বাস্থ্য মতো একটা জায়গা সেটা করোনায় যেভাবে আমরা সামনে চ্যালেঞ্জ হিসেবে পেয়েছি সেই জায়গাটাকে মাথায় রেখে স্বাস্থ্য ক্ষেত্র, স্বাস্থ্য বীমা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা যে সমস্ত কোম্পানিগুলি আছে তাদের ক্ষেত্রে কি কি করতে পারে বাজেটে সরকার? আজকে দেখো, ডক্টর সরকার যেটা বললেন অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের উচিত এই গত 2 বছর থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য খাতে একটা বড় রকম ইনিশিয়েটিভ আনা বাজেটে, এবং তাতে ডেফিনেটলি সাধারণ মানুষের জন্য তাদের স্বাস্থ্য বিমায় ছাড় আনা উচিত, স্বাস্থ্য সম্পর্কে বেশি ইনভেস্টমেন্ট আনা উচিত, সাধারণ লোকের চিকিৎসার জন্য ব্যবস্থা করা উচিত। এখন স্বাস্থ্যের খরচা লাগাম ছাড়া হয়ে গেছে, সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে। তার ফলে সেটার জন্য কি ইনিশিয়েটিভ আনা যায়, গভর্নমেন্ট কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারে, কোথায় কোথায় আরও খাতে টাকা ঢালতে পারে, দ্যাট ইজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা মাথায় রাখতে হবে যে একটা দেশে যখন এই গত 2 বছর যে প্যান্ডেমিকে যে শিক্ষাটা আমরা পেলাম সেইটা যাতে পুনরাবৃত্তি না হয়, কারণ এইরকম সমস্যা কিন্তু আবার আসতে পারে, তার জন্য দৃঢ় কিছু পদক্ষেপ ইমিডিয়েটলি নেওয়া দরকার স্বাস্থ্যের পয়েন্ট অফ ভিউ থেকে। অনিন্দদা, আপনার কি মনে হয়? না, 3টে শ দিয়ে হচ্ছে, মানে বাজেট যদি আপনি দেখেন 3টে শয়ের উপরে আপনাকে ভর করতে হবে। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে শিক্ষা। আমি এই মুহূর্তে একটু স্বাস্থ্যটার উপরেই থাকতে চাইছি প্লিজ। এবার স্বাস্থ্যে আপনি দেখুন, যখন কংগ্রেস সরকার ক্ষমতায় তখন পোলিও বলে একটা মহামারী হয়েছিল। এই পোলিও মহামারীতে সময় কংগ্রেস সরকার ঠিক করেছিল যে ভারতবর্ষে যে কজন মানুষ আছে প্রত্যেককে বিনা পয়সায় পোলিওর টিকা দিতে হবে। আজকে শিশিরবাবু সোজা হয়ে বসে আছে, এটা কংগ্রেস সরকারের টিকাটা নেওয়ার পরেই উনি সোজা হয়ে বসতে পেরেছিলেন। আর আজকে আমরা দেখলাম যখন কোভ্যাক্সিন আর কোভিশিল্ডকে কেন্দ্রীয় সরকার তার উপরে ট্যাক্স বসিয়ে সেই ট্যাক্সের টাকায় না হলো ইনফ্রাস্ট্রাকচার, না হলো ইন্ডাস্ট্রি, অতএব যে স্বাস্থ্য বিমার ওপরে যে 50 লক্ষ করে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হলো তার ওপরে কিন্তু অনুদান দেওয়া হলো না। অতএব তুমি বিমা নিচ্ছ, বিমার জন্য প্রিমিয়াম ইন্স্যুরেন্স সব তোমাকেই দিতে হবে। এবার যে লোকটা স্বাস্থ্যকর্মীর জন্য 50 লক্ষ টাকা দেওয়া হচ্ছে সেই লোকটার কাল যদি চাকরিটা চলে যায় বা কর্মীটা ছাঁটাই হয়, সে বিমা প্রিমিয়াম কি করে দেবে? অতএব এখানে একটা জাগলারি করছে কেন্দ্রীয় সরকার, যে জাগলারি মানুষের জীবন নিয়ে করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে যে মানুষের স্বাস্থ্য বিমার উপরে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মাস্ক, স্যানিটাইজার, ভেন্টিলাইজেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি তার উপরে ট্যাক্স বা কর ধার্য করা হচ্ছে। অতএব স্বাস্থ্যর সুরক্ষা দেওয়ার কথা ছিল যেটা, সেই সুরক্ষাটাকে অনিশ্চিত করার জন্য নরেন্দ্র মোদী সরকার করলো, এবং সাধারণ মানুষের করের বোঝা স্বাস্থ্যের উপরে যেভাবে বাড়লো সেখান থেকে একটা বড় রেভিনিউ আয় করলো কেন্দ্রীয় সরকার। আমি একটু রাজেশবাবুর কাছে যাব। রাজেশবাবু, যে চ্যালেঞ্জ সামনে এসেছে করোনার স্বাস্থ্য ক্ষেত্রে, আপনার কি মনে হয় কি কি করার উপায় রয়েছে? না, বহুদিন ধরে এই বিষয়টা চর্চা হচ্ছে যে ভারতবর্ষে স্বাস্থ্যের হাল ফেরানো দরকার। অর্থাৎ কুণালবাবু যেটা বলেছেন যে জিডিপির অন্তত 2.5% বা তার বেশি জায়গায় স্বাস্থ্যে যে খরচা সেটা নিয়ে যেতে হবে, সেটা কিন্তু অনেকদিন ধরে জানা আছে। বহু এক্সপার্ট প্যানেল এটা রেকমেন্ড করেছে, আমরা এটা জানি। অতিমারি এসে চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কি হতে পারে যদি স্বাস্থ্য ব্যবস্থা ঠিকমতো না থাকে। এখন এইটা কিন্তু মানে স্বাস্থ্যে খরচা করা মানে হচ্ছে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো, সেটা নয়, সেটা ছিল অন্য কিছু করছি, এইটা ভাবার করার কিন্তু কারণ নেই। এই যে মানুষের হাতে পয়সা মানে টাকা বাড়ানোর, মানে যাতে তারা কেনাকাটা করতে পারে, এই কথাটা আলোচনা হচ্ছে, তো সবাই আমরা মোটামুটি এগ্রি করছি এটার উপরে। আচ্ছা, মানুষের হাতে টাকা কি করে বাড়ে? সে যখন মানে সে যখন জানে যে আমি হঠাৎ করে কোনো রকমভাবে একটা স্বাস্থ্যের সংকটের সম্মুখীন হলে আমার বিশাল পরিমাণ খরচা করতে হবে না, আমাকে তার জন্য আলাদা করে সেভিংস করে রাখতে হবে না। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা যদি এমন হয় যে মানুষ জানে যে ঠিক আছে আমার বিপদ আপদ হলে আমি একটা স্বাস্থ্য ব্যবস্থায় তার একটা চিকিৎসা পাবো ন্যূনতম বা বিনামূল্যে, তাহলে আমাকে আর জমিয়ে রাখতে হবে না, সেভিংস করে রাখতে হবে না, তখন সে টাকাটা খরচা করবে। অর্থাৎ কর ছাড় দিয়ে একটা মানুষের হাতে টাকা দেওয়া যেতে পারে, কিন্তু সার মানেই কিন্তু সে খরচা করবে তা নয়, সে সেভিংসও করে রাখতে পারে, বিশেষ করে অতিমারি। ঠিক আছে, এই জায়গাতেই আমি দেবাংশুর কাছে একটু জানবো। দেবাংশু, এই যে এত মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, শিশিরবাবু আসছি দেবাংশু, এত মানুষকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে বিনামূল্যে, এটা কি কোনো অ্যাচিভমেন্ট নয় সরকারের? এর পিছনে তো বিপুল পরিমাণে অর্থ আছে। দেখুন, আমি আপনার প্রশ্নটা আসার আগে অবশ্যই আসছি, তার আগে আমি শিশিরদার জাস্ট দুটো কথার উত্তর দিই। শিশিরদা ইন্টারেস্টিংলি একটা কথা বললেন যে আগে প্লেনের টিকিট কাটার জন্য যখন মনোপলি ছিল তখন সাধারণ মানুষকে লম্বা লাইন দিতে হতো, আজকে লাইন দিতে হয় না।
তো আজকে তো এই বর্তমান প্রধানমন্ত্রীর সময়ও দেশের মানুষকে নোটবন্দি থেকে বিভিন্ন কারণে লম্বা লাইন দিতে হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রীকেও কি প্রাইভেটাইজ করা হবে? এটা সম্ভব না। আমার কথাটা হচ্ছে একটু আসছি আমরা বাজেট অনুমোদনের জন্য অর্থমন্ত্রী রাষ্ট্রপতির কাছে, সেই ছবিটা আমরা একটু দেখিয়ে নিই, কারণ একটু পরেই বাজেট পড়বেন নির্মলা সীতারামন, আর তার আগে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে। সেই ছবি আপনারা দেখছেন। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা, তার বাজেট নিয়ে কি প্রত্যাশা শুনুন। আনএমপ্লয়মেন্ট একটা বিষয়, প্রাইস রাইস একটা বিষয়, ইনফ্লেশন একটা বিষয়, বাজারের হু হু করে দর বাড়ছে, এবং বিভিন্ন যে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো তার সাফল্য কতটা হয়েছে, কতটা মানুষ স্বস্তিতে ছিলেন, কতটা মানুষ উপকারিতা পেয়েছেন গত বছরেও এই কোভিডে, সেইটা নিশ্চয়ই সকলেই শুনতে চাইবে। আশা করি পিপলস বাজেট হবে। এবং আরেকটা বিষয় যেটা আসছে, যে যেহেতু 5 রাজ্যে নির্বাচন বলে আমি এমন একটা বাজেট মানে যেটাকে বলে করলাম বাজেট জাস্ট ফর পলিটিক্স, সেটা না করে সত্যি করে স্বাস্থ্যক্ষেত্রেও আবার এবং শিশুদের ক্ষেত্রেও গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সেও যেই পর্যায়ে আমরা রয়েছি, মানে এখানে খিদে রয়েছে, অপুষ্টি রয়েছে, তাতে মানে আমরা একদম শীর্ষে রয়েছে, সেখানে আশা করি বাজেট অনেকটাই বরাদ্দ হবে এগুলোর জন্য। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু বহু সমস্যা, তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় কেশরী মলম তেল বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু বহু সমস্যা, তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা,
কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ। আজ কেন্দ্রীয় বাজেট পেশ ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বলছে আর্থিক সমীক্ষা। যদিও রয়েছে টাকা টানাটানি, বেকারত্বের চোখ রাঙানি, আজ দেশের নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যাবে। নির্মলা বাজেটে মিলবে মধ্যবিত্তের সুরাহা, বাড়বে আয়কর ছাড়ের সীমা। কোভিডে কাজ হারানো মানুষদের জন্য থাকবে কি বিশেষ প্যাকেজ? প্রত্যাশা অনেক, নজর মোদী সরকারের বাজেটে। এবছর 9.2% বৃদ্ধির পূর্বাভাস, আগামীতে 8.5% টার্গেট। আর্থিক সমীক্ষায় দাবি উৎপাদন ক্ষেত্রে তৈরি হবে 60 লক্ষ কর্মসংস্থান, সংসদে বললেন রাষ্ট্রপতি। বাজেটের আগের দিনে জিএসটি আদায়ে সর্বকালীন রেকর্ড। বৃহস্পতিবার থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্তই ক্লাস। খুলবে কলেজ, বিশ্ববিদ্যালয়, চলবে পাড়ায় পাঠশালাও, নবান্নে জানালেন মমতা। 75% যাত্রী নিয়ে আজ থেকেই ছুটবে মেট্রো। স্মার্ট কার্ডের পাশাপাশি আজ থেকে মেট্রোর টোকেনেরও সুবিধা। শেষ লগ্নে শীত, সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল প্রায় 3 ডিগ্রি। বৃহস্পতিবার থেকে বঙ্গে বৃষ্টি, সরস্বতী পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃহস্পতি থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। হেডলাইন্স নিবেদন করলেন কেশরী মলম তেল, বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। এবং প্রিয় গোপাল বিশপ, 70 পণ্ডিত পুরুষোত্তম রায়, 208 MG রোড, রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক, মোট কাঁচা পার্ক। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা বাজেট নিয়ে আলোচনা করছি। আর সংসদ ভবনে আপনারা দেখছেন অর্থমন্ত্রী তিনি পৌঁছলেন তার ট্যাব নিয়ে। নানান প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা এই ট্যাবে কতটা বন্দী হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেটা সামনে আনবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর কিছুক্ষণ পরেই তিনি বাজেট পেশ করবেন। আর্থিক সমীক্ষা বলছে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, এবং সেই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যে পূর্বাভাস আরও রয়েছে সেগুলোর কতটা ছাপ পড়ছে এবারের বাজেটে, অবশ্যই সেদিকে নজর থাকছে। অনেক প্রত্যাশা রয়েছে। মধ্যবিত্ত সাধারণ মানুষজন তারা ট্যাক্সে, আয়করের দিকে যেমন ছাড়ের কথা আবার বলছেন, মূল্যবৃদ্ধি, বিভিন্ন জিনিসপত্রের দাম বা নিত্য নৈমিত্তিক জিনিসের যে দাম বেড়েছে সেই দাম বৃদ্ধি কমানো, সঞ্চয়ের ক্ষেত্রে যাতে সুদ আরও বাড়ানো সম্ভব হয়, যারা প্রবীণ নাগরিক রয়েছেন বা সঞ্চয়ের দিকটায় যদি নজর দেওয়া হয় সেদিকটাতেও বলা হচ্ছে। এবং একই সঙ্গে খুব উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যে ভোট রয়েছে, সামনে ইউপি ইলেকশন, এবং সেগুলোর সেই সমীকরণ মাথায় রেখেই বা বাজেটে কিছু থাকছে কি না সেদিকেও নজর থাকছে। আর করোনার মতো পরিস্থিতি স্বাস্থ্যক্ষেত্রকে যেভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং বিপুল পরিমাণে মানুষের টিকাকরণের জন্য যে বিপুল অর্থ ব্যয় করেছে সরকার, সেক্ষেত্রেই বা কী ছাপ থাকে বাজেটে সেদিকে অবশ্যই নজর থাকছে। কারণ স্বাস্থ্যক্ষেত্রে আরও বিনিয়োগের প্রয়োজন রয়েছে, এ কথা বারবার বলা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য বিমার দিকটাও খুব জোরদার করার প্রয়োজনীয়তার কথাও বলা হচ্ছে। এই বিষয়গুলো কতটা চোখে পড়ছে
এবং উত্তরপ্রদেশের নির্বাচন, আর সেই নির্বাচনের আগে যে কৃষি আইন প্রত্যাহার, অর্থাৎ কৃষি ক্ষেত্রের দিকটাতেও এখানে কি কি থাকতে পারে সেই বিষয়টাকেও খুব গুরুত্ব সহকারে নজরে রাখছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা একটু জানার চেষ্টা করব এই মুহূর্তে। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, সাধারণ মানুষ তারা কি চাইছেন এবারের বাজেট থেকে? ঘড়ির কাঁটায় বলছে যে 1 ঘন্টারও কম সময় হাতে রয়েছে। তারপরে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি তার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে লেক গার্ডেন্স লর্ডসের মোড়ে। আমার সঙ্গে সাধারণ মানুষ রয়েছেন, আমি পরপর তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কি প্রত্যাশা রয়েছে ভাই আপনার আজকের বাজেটকে কেন্দ্র করে। দেখুন, বাজেটে তো সাধারণ মানুষের প্রত্যাশা থাকেই, কিন্তু প্রত্যেক বছরই আমরা সাধারণ মানুষ প্রত্যাশা করে থাকি, কিন্তু বাজেট পেশ হওয়ার পরে দেখা যায় গরিব মানুষের পক্ষে কোনো বাজেট হয় না, ধনী ব্যক্তিদের পক্ষেই বাজেট হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি কোনো সময় কমে না, পেট্রোপণ্যের দামও কমে না। পণ্যের দাম তো অনেক বছর আগেই নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। আপনারা দেখবেন বাজেটে আমাদের ভারতবর্ষের যারা কোটিপতি অর্বুদপতি তাদের ট্যাক্সও 30%, আমাদের যারা মধ্যবিত্ত লোক তাদেরও 30%। কর কাঠামোয় সাম্য চাইছেন, আপনার কি প্রত্যাশা রয়েছে বলুন। যেভাবে কোভিড পরিস্থিতি, আমাদের কোনো প্যাকেজ নেই, আমরা ওষুধপত্র নিয়ে কোনো প্যাকেজ পাচ্ছি না। আজকে কোভিড পরিস্থিতি টিকা তো পেয়েছেন, কোভিডের টিকা পেয়েছি, কিন্তু আজকে দেখুন আমরা যেভাবে নাজেহাল হয়ে গেছি, এরকম আমাদের ইনকাম পাতি নেই, আমাদের ব্যবসা বাণিজ্য যেভাবে পরিস্থিতিতে ঝাড় খেয়েছে। আমরা যদি একটা প্যাকেজ পেতাম, আমাদের ওষুধপত্র যেভাবে দাম বৃদ্ধি হয়েছে, এরকম আমরা প্যাকেজ পেতাম আমরা সরকারের কাছে। আপনি বলুন দাদা। দেখুন, সবারই সমস্যাটা সমানই, শুধু কি কোভিডের সময় যে দেখেছেন মধ্যবিত্তরা পুরো একদম চাকরি চলে গেছে সবার, ব্যবসায় সবাই হয়েছে। তো কোভিডের যে ওষুধের দামের যে নিয়ন্ত্রণ বা কিছু একটাভাবে ওটাকে একটা প্যাকেজের মধ্যে ওষুধের দামে ভর্তুকি চাইছি যে ওটা যাতে দামে ভর্তুকি। গৃহবধূ আপনি বলুন, আপনার কি প্রত্যাশা? আমার পুস্তকে আমরা সংসার চালাতে পারছি না, ডালের দাম এত বাড়ছে, তারপরে দুধের দাম, তেলের দাম, গ্যাসের দাম, নাজেহাল হয়ে যাচ্ছে। দৈনন্দিন জিনিসপত্র দাম নিয়ন্ত্রণের বাইরে। আপনি? আমি বলতে চাইছি যে গ্যাসের দাম যখন উনি যখন কেন্দ্রীয় সরকার যখন বিনামূল্যে গ্যাস দেওয়ার বাড়িতে বাড়িতে একটা নিয়েছিলেন, উজ্জ্বলা যোজনা যখন উনি নিয়েছিলেন, তখন ওনাদের এখন যে গ্যাসটার দাম ওনারা চূড়ান্ত বাড়িয়ে তখন ছিল, নেওয়ার পরে অনেকটা বেড়ে গেছে। গ্যাসের দাম প্রথমত প্রচুর বেড়েছে, দ্বিতীয় হচ্ছে ব্যাংকের সুদের হার, এফডির হার আপনাদের সেম জায়গায় রয়েছে, কমে যাচ্ছে। নট অনলি দ্যাট, আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখেন সেখানেও আপনার কোনো লাভ নেই। যারা পেনশন হোল্ডার তাদেরও সঞ্চয় সুদের হার একদম অসুবিধা হচ্ছে ভীষণই। আপনি? গ্যাস পেট্রোলের যা দাম বাড়ছে দিনের পর দিন, আমাদের পক্ষে তো চালানোই যাবে না কিছুতেই। সরকার তো এগুলো দেখছেই না, সাধারণ মানুষ কি করবে, কি করে খাবে? সবারই একই প্রশ্ন, যে টপিক দিয়ে তুমি শুরু করলে সেই টপিকে কিন্তু ঘুরে ফিরে এই মুহূর্তে মধ্যবিত্ত মানুষের মুখে কি প্রত্যাশা রয়েছে আপনার? বাজেট নিয়ে বলছেন? অবশ্যই। হ্যাঁ, বাজেট তো জনমুখী হচ্ছে না। বাজেটটা আমাদের হলে বাজেট জনমুখী হবে, কি প্রত্যাশা? প্রত্যাশা মানুষের যে চাহিদা, যেমন ধরুন পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে, পেট্রোলের দাম কোথায় নিয়ে গেছে? পেট্রোলের দাম অনেক বছর আগেই বিনিয়োজন। আবার ধরুন গ্যাসের দাম, আজকে গ্যাসের দাম মানুষের 1000 টাকার প্রায় কাছাকাছি হয়ে গেছে। যেটা বলছিলাম, যেটা তুমি দিয়ে শুরু করেছিলে বলা, সেটা হচ্ছে সমস্ত মধ্যবিত্ত মানুষের কিন্তু 19-20 করে সেই একই অভিযোগ, তারা সংসার চালাতে পারছেন না। তারা কোভিডের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোভিড চিকিৎসায় ভর্তুকি চান, তারা নিত্য ব্যবহার্য জিনিস, তেল, ভোজ্য তেল, ডাল, এই সমস্ত দাম নিয়ে রীতিমতো নাজেহাল, এবং তারা আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করতে চলা বাজেটে এর একটা সুস্পষ্ট দিক নির্দেশিকা এবং সুরাহা চাইছেন। একেবারে সাধারণ মধ্যবিত্তের কথায় বাজেটে কতটা এফেক্ট পড়ছে সেই দিকে নজর অবশ্যই থাকছে। আমি শিশির বাবুর কাছে যাব। শিশির বাবু, সাধারণ মানুষের কথাই শুনলেন, আপনারও নিশ্চয়ই এক্সপেকটেশন সাধারণ মানুষের মতোই থাকতে পারে। এই জায়গাটাই বলবো, কি প্রভাব পড়বে বাজেটে এর? এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এক ছোট্ট টিপ্পণী করে দিই। ব্রেকে যাওয়ার আগে আমি 2-3 বার হাত তুলেছিলাম, কেন একজন প্যানেলিস্ট, খুব সম্ভবত কল্যাণ বাবু, আমি কি ওনার নাম ঠিক বলছি, যেসব কথা রাখলেন একেবারে মানুষকে বিভ্রান্তিত করেছেন। এখন আমি ওইখানে না গিয়ে আপনার কথায় চলে আসছি, আপনার প্রশ্নে চলে আসছি। দেখুন,
আজকে আমাদের দেশে একটা জিনিস দেখতে হবে, হ্যাঁ পেট্রোলিয়াম প্রাইস বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, সেটা তো এখন সরকারের কন্ট্রোলে নেই। আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুডে যেভাবে দাম বাড়ছে, তো সেটা ঠিক আমাদের এখানে পেট্রোলিয়াম আর গ্যাসের প্রাইস যেটা বেড়েছে তার একটা ইফেক্ট। আর এটা সরকারের হাতে নেই, এটা আগে ইউপিএ জামানাতে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা একটু মনে রাখতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা যে দেবাংশুর এখানে কিছু বক্তব্য আছে শিশির বাবু। আমার অনেকগুলোই বক্তব্য আছে, আপনি আমাকে বলতে দিচ্ছেন না, আমি এটা শিশির বাবু, যখন আমি অনেকগুলো বলার পর তালিকা করে দিলে বলতেই পারি। আমি যখন কথা রাখি আপনি অন্য, তাহলে আমাকে সঞ্চালিকা জিজ্ঞাসা করেছে, দাদা আমি তো বলি যে শুধু পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে ওর বক্তব্যটা শুনবো। শিশির বাবু আপনার কাছে আবার যাব, পেট্রোল ডিজেল নিয়ে ও কিছু বলতে চায়। শুনুন, আমার খুব সহজ, আপনার আমি যখন হাত তুলছি আপনাকে, আপনি আমাকে বলতে দেবেন না, আমি যখন বলছি আপনি অন্য প্যানেলিস্টকে নিয়ে আসছেন। দাদা আমি বলে দিই, আপনি উত্তরটা দিন না, দেশের মানুষ আমরা আলোচনা চাইছি, আমরা আলোচনা চাইছি। যেটা বলতে চাইছি খুব সহজভাবে, সঞ্চালন করছেন, আপনি বললেন শিশির বাবু এর আগের কংগ্রেসের সরকার মার্কেটের হাতে ছেড়ে দিয়েছিল, আমাদের কিছু করার নেই। যদি আপনাদের কিছু করারই না থাকে, কেন্দ্রীয় সরকার প্রতি বছর যে 3 লক্ষ কোটি টাকার উপরে ট্যাক্স তুলছে এক্সট্রা, যেটা আগের সরকারগুলোর কয়েক হাজার কোটিতে, মানে 30,000 কোটির মধ্যে সীমাবদ্ধ ছিল। এত মানুষকে ভ্যাকসিন দেওয়া এবং কোভিড এর মতো পরিস্থিতিকে চ্যালেঞ্জ করা, ম্যানেজ করা, এই জায়গাটা নিয়েও তো সরকার বারবার সরব হচ্ছে। শিশির বাবু, শিশির বাবু, শিশির বাবু এইখানে যে জায়গাটা সরকার, কেন্দ্রীয় সরকার, অনিন্দ বাবু, শিশির বাবু এই জায়গাটা বারবার তো সরকারও বলেছে যে এই ভ্যাকসিন বা করোনার মতো এই পরিস্থিতিকে ম্যানেজ করা, যেভাবে ম্যানেজ করা হয়েছে সেটা সত্যিই তো একটা অ্যাচিভমেন্টের জায়গা নয়, এবং সেই জায়গাতেও অনেক সময় অনেক কিছু প্লাস মাইনাস করতে হয়েছে সরকারকে, সেটা সরকার বারবার বলেছে কেন্দ্রীয় সরকার। তো সেই জায়গাটা উল্লেখ করে আপনার বা কি মতামত? আমাদের পয়সা দিয়ে পেট্রোলের দাম কিনা, আমাদের পয়সা দিয়ে ভ্যাকসিন দিচ্ছে, বাহ, গঙ্গা জলে গঙ্গা পুজো। শিশির বাবু শোনা যাচ্ছে? আমার বলে কোনো লাভ নেই, না আপনি আমি চুপ করে বসে আছি। সেই জায়গাতে সরি, আমি চুপ করে বসে আছি, আমি বলবো না। আমি যখন হাত তুলি আপনি আমাকে বলতে দেন না, আমি যখন বলছি আপনি না, আই এম সরি। সেই জায়গাতেই তো বলছি, সরকার যখন কেন্দ্রীয় সরকার তো বিনা পয়সায় বিনা মূল্যে ভ্যাকসিন দিয়েছে, এই জায়গাটাই তো অ্যাচিভমেন্টের জায়গা, সরকার বারবার দাবি করেছে। শিশির কাছে তথ্য নেই, বলবে কি? এইটার প্রভাব বাজেটের উপরে, শুনুন, সব যদি ভুল বলা হয়, যখন কেউ বলতে যায়, আপনি যদি বলতে না দেন, তারপরে প্লিজ কন্টিনিউ। কেন বলতে দেব না? আপনাদের বলা শোনার জন্য তো আমরা আছি, প্লিজ কন্টিনিউ। দেননি, আমি এইভাবে কোনোদিন কোনো প্যানেলে বলিনি, প্লিজ কোনোদিন কোনো প্যানেলে বলিনি, আই এম সরি, কন্টিনিউ। আজকে যেই জিনিস আমরা করতে পেরেছি এই দেশে, সারা পৃথিবীতে হয়নি। 165 কোটির বেশি মানুষ টিকা পেয়েছে, যা সারা পৃথিবীতে কোনো জায়গায় হয়নি। এই টাকা এলো কোত্থেকে? এক নম্বর, এটা না হলে এই যে তৃতীয় ঢেউ এলো, আমরা যে অত ভালো করে কন্ট্রোল করতে পেরেছি, এটা অন্য কোনো দেশে হয়েছে? এটা শুধু বলে দিলেই হয় না। অনিন্দ্যবাবু আগে শিশিরবাবুকে বলতে দেন প্লিজ। অনিন্দ্যবাবুর কথা আমরা শুনবো, শিশিরবাবু বলুন প্লিজ। আচ্ছা, আজকে যে স্বাস্থ্যের খরচ নিয়ে কথা উঠলো, বলতেই হবে, আমাদের দেশে আয়ুষ্মান ভারতের নিয়ে পুরো দেশ উপকৃত হয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া। আর হ্যাঁ, এরা বলবে এখানে আমাদের তো স্বাস্থ্য সাথী আছে, ঠিকই, আমি বলছি স্বাস্থ্য সাথীর সব থেকে বড় ঘাটতিটা কি? আপনি পশ্চিমবঙ্গের বাইরে গেলে কভারেজ পাবেন না। আজকে পশ্চিমবঙ্গ থেকে কত কোটি কোটি মানুষ অন্য জায়গায় গিয়ে চাকরি করে। আয়ুষ্মান ভারত পুরো সর্বভারতীয় একটা স্কিম, প্রত্যেক রাজ্যে এটা চলে। আমাদের শিল্প, এই যে স্বাস্থ্য সাথী তো চলে না। হ্যাঁ, স্বাস্থ্য সাথী নিয়ে যদি অন্য ভেলোরে হসপিটালে চিকিৎসা করতে যান, সেটা আপনি পাবেন, কিন্তু আপনি যদি গিয়ে মহারাষ্ট্রে চাকরি করেন কিংবা গুজরাটে চাকরি করেন, আপনার তো স্বাস্থ্য সাথী কভারেজ নেই। আর ওটা উল্টো, আয়ুষ্মান ভারতের কভারেজ পুরো দেশে, এটা ভুলে যাবেন না।
শিশিরবাবু, এর সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম, তখন তারাও বলছেন যে যে পরিমাণে খরচা হয়েছে স্বাস্থ্য খাতে, এই জায়গাটায় যদি কোনো রকম প্যাকেজ ঘোষণা করতে পারে সরকার। দেখুন, প্রায় 50 মিনিটের কম, 45 মিনিট বাকি বাজেট প্লেস হবে। আমি বাজেট নিয়ে এখন কি কথা, আমার কাছে তো কোনো তথ্য নেই বাজেটে অর্থমন্ত্রী কি রাখবেন দেশের সামনে। আপনার কি মনে হয় এই জায়গাটা কি প্যাকেজ ঘোষণা, যেটা সাধারণ মানুষ ডিমান্ড করছেন, আপনার কি মনে হয় এটার খুব প্রয়োজনীয়? আমার হিসেবে এই যে বাজেট আসবে একটা সাধারণ মানুষের জন্যই আসবে, এটা দেশের শিল্পর জন্য আসবে। শিল্প না হলে চাকরি হয় না, এটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার বারবার দেখছি। শুধু এই প্রত্যেক বছর একটা করে ওই কি হয় উৎসব, বিজিবিএস, এবার তো হয়নি। আর 2.5 লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রত্যেক বছরে আসে। একটা ফ্যাক্টরি এসেছে, আচ্ছা ফ্যাক্টরি এলে মাটির তলায় তো আসবে না, আমরা ফ্যাক্টরি অনেকগুলো অভিযোগ করলেন, এবার একটু উত্তর দেবো। আপনি অনেকগুলো করে ফেলেন, একটু বলি এবার। আমি বলিনি সাহেব, আমি বলিনি। আমি একটু কল্যাণবাবুর কাছে যাই, দেবাংশু, আমি একটু কল্যাণবাবুর কাছে যাই। কল্যাণবাবু, সাধারণ মানুষের একেবারে বেসিক নিডসের কথা তারা বললেন, অল্প সঞ্চয়ের ক্ষেত্রে সুদের কথা, আয়কর ছাড়ের কথা, স্বাস্থ্য ক্ষেত্রে খরচে যদি প্যাকেজ আনা যায়, এইগুলো একটু পয়েন্ট হিসেবে যদি তুলে ধরি, কি কি জায়গা করণীয় সরকারের? একদম, দেখো অত্রি, আমার মনে হয় আপাতত আমাদের এই বাজেটে না এই জিডিপি, ফিসকাল ডিফিসিট, ইনফ্লেশন এসব আলোচনা করবো লাভ নেই। সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনেছি এবং সেটাই পরিষ্কার কথা। সরকারকে এখন ইনভেস্টমেন্ট করতে হবে ইনফ্রাস্ট্রাকচারে আর হেলথে, তাতে কর্মসংস্থান বাড়াতে হবে, প্রাইভেট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে হবে, তাদের কনফিডেন্স আনতে হবে। এই মুহূর্তে মানুষের মনে একটা ভয় এসে গেছে, কারণ তারা হয় চাকরি হারাচ্ছে বা তাদের ইনকাম চলে যাচ্ছে, তারা বুঝতে পারছে না তাদের কি করা উচিত। সেখানে একটা সার্টেনটি আনার দরকার আছে। মানুষের হাতে টাকা বাড়াতে হবে, ইনকাম ট্যাক্সটা কমিয়ে, বিলগ্নীকরণ ইত্যাদি, সেটা তো সরকারি স্ট্র্যাটেজিস, আমি সেইখানে বেশি কমেন্ট করতে চাই না। কিন্তু যেটা বলতে চাই সেটা হচ্ছে কর্মসংস্থান এবং মানুষের হাতে টাকা পাঠানো ইজ আ মাস্ট। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে আমাদের নজর দিতে হবে, জিনিসের দাম কমানোটা যে করে হোক করতে হবে। প্রশ্নটা হচ্ছে টাকাগুলো আসবে কোত্থেকে। আমি খুব কিউরিয়াসলি দেখতে চাইব কীভাবে আমাদের অর্থমন্ত্রী টাকার যোগান করেন যাতে এই ব্যাপারগুলো মিট করা যায়। কারণ আমার ধারণা, যেহেতু এবার 5টা ইলেকশন আসতে চলেছে এবং তার মধ্যে ইউপি আছে, লার্জেস্ট স্টেট ভারতবর্ষের, ডেফিনেটলি কিছু জনমোহিনী সিদ্ধান্ত আনা হবে, কিন্তু সেটা ফান্ড করার রাস্তাটাও আমার দেখা দরকার। ওভারঅল একটাই কমেন্ট, মানুষের হাতে টাকা আনতে হবে এবং ইনকামের একটা ওই যে ইনইকুয়ালিটি হয়ে গেছে সেটা যেন না হয়, সবাই যেন খেয়ে পড়ে বাঁচে। দিস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু সরাসরি সংসদের দিকে নজর রাখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঢুকছেন, আর কিছুক্ষণ পরে বাজেট পড়বেন। আর তার আগে প্রধানমন্ত্রী, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সংসদ ভবনে প্রধানমন্ত্রী, তার ছবি। এবার আমি অনিন্দদার কাছে আসি। অনিন্দদা, এই যোগানের কথা বলছেন যে অবশ্যই মানুষকে তো একটা রেহাই দিতেই হবে, এই জায়গায় বাজেটের একটা চাহিদা রয়েছে, মানুষ চাইছেন বাজেট থেকে এটা, এই রেহাইয়ের জায়গাটায় অর্থটা আসবে কোত্থেকে, আপনার কি মনে হচ্ছে? না, আমি বলি যে দেখুন, যে কোনো হকার ভাই একটা লোন নিয়ে ব্যাংক থেকে এমএসএমই প্রকল্পে লোন নিল, লোন নিয়ে একটা সে জিনিস কিনলো বা জিনিস ম্যানুফ্যাকচার করলো। এবং এটাও পয়েন্টে আনলেন কল্যাণবাবু, সেটা হচ্ছে নির্বাচন রয়েছে, ইউপির মতো স্টেটের নির্বাচন রয়েছে। না, আমি বলে নিই, তা এবার যে মানুষটা কিনতে যাবে, যার ক্রয় ক্ষমতা যদি বৃদ্ধি না করা হয়, তাহলে সেই ক্রয় ক্ষমতার মাধ্যমে কিনবে কেন? এবার দেখছি আমরা যে বছরে 2 কোটি বেকারের চাকরি নিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিল, সেই সরকারের আমলে এই কোভিড পিরিয়ডে শুধু 20 কোটি মানুষের চাকরি চলে গেছে। আমি ইউপির একটা ডাটা বলি, যেটা শিশির বাজরিয়া যে ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন, যে ইউপিতে 15 লক্ষ ডেলি লেবার আর 20 লক্ষ হচ্ছে কন্ট্রাকচুয়াল লেবার, আর ইউপির টোটাল লেবারের সংখ্যা হচ্ছে 6 কোটি। তাহলে 35 লক্ষ লোককে মোদী সরকার দিয়েছিল হচ্ছে 1000 টাকা করে, আর 6 কোটির মধ্যে 35 লক্ষ বাদ দিলে যে সংখ্যাটা থাকে তাদের কিন্তু দেওয়া হলো না। 100 দিনের কাজে বরাদ্দ বাড়াতে হবে, কেন 100 দিনের কাজটা এমন একটা কাজ যেখানে বিপিএল এর মাধ্যমে এই টাকা বিভিন্ন ক্ষেত্রে আসে। অতএব 100 দিনের কাজটাকে আমি একদম নেগলেক্ট করে দিলাম। আর কর্পোরেট ক্ষেত্রে 1,30,000 কোটি ট্যাক্স মুকুব করা হয়েছে, যেখানে কর্পোরেট ক্ষেত্রে 1,30,000 কোটি ট্যাক্স মুকুব করা হলো, সেখানে কর্পোরেট এই সাধারণ আমজনতাকে কি দিল? আমরা দেখলাম না কোনো শিল্প হয়েছে, আমরা দেখলাম না কোনো ইনফ্রাস্ট্রাকচার হয়েছে।
হয়েছে। আজকে যদি কোনো সড়ক হয়, আজকে যদি কোনো নতুন বিমানবন্দর হয়, আজকে যদি নতুন কোনো শিল্প হয়, সেখানে কর্মসংস্থান বৃদ্ধি হবে। আর কর্মসংস্থান বৃদ্ধি হওয়ার অর্থ হচ্ছে সেখানে মানুষের চাকরি হবে, আর মানুষের চাকরি হলে মানুষের হাতে টাকা আসবে, ফলে ক্রয় ক্ষমতা বাড়বে, ফলে মার্কেট উঠবে। কিন্তু আমরা দেখলাম এই যে পুরো সার্কেলটার মধ্যে মোদী সরকার এখানে ইন্টারফেয়ার করে না। মোদী সরকার কিছু কর্পোরেটের, ধনী কর্পোরেটকে আরো ধনী করার জন্য এবং গরিবকে আরো গরিব করার জন্যই তার বাজেট পেশ করে। আর দেবাংশুর কাছে যাব। দেবাংশু, এই জায়গায় একটু ফোকাস করার চেষ্টা করব। বারবার তৃণমূলের তরফ থেকে বারবার এই জায়গাটায় আনা হয়েছে যে কেন্দ্র নগদ দিক সাধারণ মানুষের হাতে। এটার সুপারিশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পও করেছেন যাতে মানুষের হাতে যোগান আসে নগদের। এই জায়গায় আবার আরেকটা প্রশ্ন উঠেছে যে এটা আস্তে 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 সরকারের ঋণের বোঝাটা আবার বাড়তে শুরু করবে। এই ব্যালেন্সটা কিভাবে করা সম্ভব বা আদৌ করা সম্ভব কি তা নিয়ে চর্চা হচ্ছে, তোমার কি মনে হয়? দেখুন, যিনি অর্থনীতিতে নোবেল পেলেন শেষ, আমাদের বাংলার একজন কৃতি সন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু রাজ্য সরকারকে সাজেস্ট করেছিলেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে ঠিক এই পলিসিটার কথা যেটা আপনি বললেন, যে মানুষের হাতে টাকা তুলে দেওয়া হোক এবং সেই জায়গা থেকে অর্থনীতির যে রোলিং যেটাকে আমরা বলি, সেই টাকাটা মার্কেটে খাটবে, খাটতে খাটতে সেই বাজারটা আস্তে আস্তে উজ্জীবিত হবে। এবং এই পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অনুসরণ করছে। আপনি যদি দেখেন লক্ষ্মীর ভাণ্ডার তার একটা এই রিসেন্ট উদাহরণ। একজন বাড়ির মহিলার কাছে যখন আপনি মাসে 500 কিংবা 1000 টাকা দিচ্ছেন, সেই টাকাটা সে যখন মার্কেটে রোল করছে, এবং এই টাকা অঙ্কটা কিন্তু বিরাট বড়, ছোটোখাটো অঙ্ক নয়। আজকে একটা কথা আপনি মনে করে দেখুন, আজকে যখন করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতিতে একটা 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা হয়েছিল, আপনাদের প্রত্যেকের মনে থাকবে। আমরা প্রত্যেকে ভাবলাম কি না কি হয়ে যাবে। আপনাদের টেলিভিশন যারা দেখছেন সেই দর্শকরা যদি একটু মনে করে দেখেন, কেউ একজনও 1 পয়সার সুবিধা এই 20 লক্ষ কোটি প্যাকেজ থেকে পেয়েছেন কিনা। শুধু তাই নয়, এর আগের 2017 সালের নরেন্দ্র মোদীর আমি একটা বক্তৃতা শোনাতে পারি, যেখানে তিনি বাজেটের আগে একটা ভাষণ থেকে বলছেন যে 2022 সাল নোট করে রেখে দিন, 2022 সালের মধ্যে দেশের একজনও মানুষ থাকবেন না যার মাথার উপরে পাকা ঘর থাকবে না। আজকে 2022-এ দাঁড়িয়েও তারা পার্লামেন্টে দাঁড়িয়ে হয়তো তারা আবার টার্গেটটা এক্সটেন্ড করবেন। তো আমার কাছে সেই রেকর্ডিংও পর্যন্ত রয়েছে। তো আপনি 19-এ বললেন 22-এ দাঁড়িয়ে বলবেন কদিন পরের 25-এর কথা। বাজেট আসবে, তারপর প্রধানমন্ত্রী বলবেন বিরাট দূরদর্শিতা সম্পন্ন বাজেট, কিন্তু কয়েকটা প্রশ্ন দিদি থেকে যাবে। প্রথম প্রশ্ন থেকে যাবে যে মায়েরা কাকিমারা আমাদের রান্নাঘরে ঢুকবে, তারা কি সেই শান্তিটা পাবে? আজকে ওষুধ, সাধারণ ওষুধ, যারা থাইরয়েড থেকে শুরু করে সুগারের পেশেন্ট, এই বিভিন্ন জায়গায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন দোকানে গিয়ে ওষুধটা তাদের কত দামে কিনতে হচ্ছে, জীবনদায়ী ওষুধের দাম। ক্যান্সারের যারা চিকিৎসা করছেন, গরিব মানুষরা, তাদের ক্যান্সারের ওষুধ কত দামে কিনতে হচ্ছে। আপনি না খাইয়ে মারবেন, গ্যাসে রান্না করতে দেবেন না, বলবেন উজ্জ্বল, আবার উনানের ফিরতে হবে গ্যাসের দামের চোটে। আপনি সর্ষের তেল ব্যবহার করতে পারবেন না দামের চোটে, ডাল ব্যবহার করতে পারবেন না দামের চোটে। 2014 সালে 100 টাকা নিয়ে মার্কেটে গেলে আগে যতটা বাজার হতো তার 1/3 বাজার আজকের দিনে হয় না। তার উপরে দাঁড়িয়ে সমস্ত জিনিসের দাম বাড়ছে, কিন্তু অর্থনৈতিকভাবে মানুষকে আরো বিকলাঙ্গ। দিদি, নোটবন্দি আমরা ভুলে গেছি। আমরা তো বারবার বলেছিলাম এই নোটবন্দি করবেন, এর সুদূর প্রসারী প্রভাব থাকবে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা যারা আছেন কি বললেন, যে করোনা পরিস্থিতিতে শুধু অর্থনীতি ডুবেছে তাই নয়, তার বহু আগে থেকে অর্থনীতি ডোবা শুরু হয়ে গেছিল। করোনা শুধুমাত্র সেটাকে এসকেলেট করেছে, এর বাইরে আর কিচ্ছু না। তো যেটা ডুবতে বসা, তো গয়ায় গিয়ে পিণ্ডদান করে চলে এসেছে নরেন্দ্র মোদী। নিশ্চয়ই আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে সবাই মিলে সাধারণ মানুষের চাহিদার কথাই বলছেন, তাদের কি এক্সপেকটেশন সেটা অবশ্যই জানবো। আর এই বাজেটের সঙ্গে রেলের ক্ষেত্রেই বা সরকারের কি চিন্তা ভাবনা, এই অংশগুলো আমরা আলোচনা যেমন আনবো, তার আগে সাধারণ মানুষ সেই ক্ষেত্র থেকে কি চাইছেন সেটা জানার চেষ্টা করছি। আমাদের দুই প্রতিনিধি, চুঁচুড়া থেকে বিধান আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আর নৈহাটি স্টেশন থেকে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন। প্রথমে একটু চলে যায় বরুণের কাছে। বরুণ, রেলওয়ে নিয়ে বা সেখানে পরিষেবা আরও সুন্দর করার জন্য, স্বচ্ছ করার জন্য, আরও পরিষেবা ভালো করার জন্য বাজেটে আরো বেশি বৃদ্ধি করা হবে, এটা সকলেই মনে করেন। রেলের বেশ কিছু প্রজেক্ট আমাদের এখানে পশ্চিমবঙ্গেও চলছে। এই জায়গাকে মাথায় রেখে সাধারণ মানুষ কি চাইছেন, সাধারণ যাত্রী যারা নিত্যদিন রেল পরিষেবা নেন তারা কি চাইছেন? परिवर्तन देखें, भीषण प्रकोप रहा तो सरकार का जो सारा का सारा दारोमदार रहा कि कैसे लोगों की कंजम्पशन को সাধারণের দিকে তাকিয়ে এবং বেকার যুবক যারা আছেন তাদের কর্মসংস্থান ব্যবহার করা হোক, তাদের কর্মসংস্থান জায়গা করা হোক।
দেখুন, রেলে তো এখন চিন্তা ভাবনা কি আছে, রেল বাজেট তো প্রত্যেক বছরই হয়, তাতে আমার মনে হয় না আম জনতা কোনো সাধারণ সুবিধা পেয়ে থাকে। আজকে এই যে ট্রেনের দুর্গতি দেখছেন তো, কোভিড পিরিয়ড, রেল অনেক কথা বলছে কোভিডের নিয়মবিধি মেনে চলুন, তো নিয়মবিধি মেনে চলে কি হচ্ছে? কোনো প্রশাসনিক এখানে লোক আছে যে যারা এই বিধি নিষেধগুলোকে লোকের উপর দিয়ে তারা ইয়ে করবে? একটা তো সাধারণ একটা কমন সেন্স থাকা উচিত যে বাজেট হবে জনসাধারণমুখী এবং কর্মস্থানের জায়গা হবে, এবং রেলের বাজেট যেটা হয় সেটা সাধারণের দিকে তাকিয়ে করা উচিত। কারণ বর্তমান যা পরিস্থিতি, তাতে করে কেউ যদি বেশি পরিমাণে টিকিট টাকা চায় সেটা হয় না। রেল নিয়ে চারিদিক থেকে সমস্যা শুরু হয়েছে, যেরকম মাস্ক নিয়ে সমস্যা এক চলছে, এইসব নিয়ে রয়েছে। আমি এবার বিধানের কাছে যাব। বিধান, একটু জানতে চাইবো সাধারণ মানুষের এক্সপেকটেশন তাদের বাজেট থেকে, এবারের বাজেট থেকে। দেখো, আজকেই কেন্দ্রীয় বাজেট আজকে পেশ হবে এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে এই বাজেটকে কেন্দ্র করে আগামী এক বছর কোন কোন খাতে কি কি বরাদ্দ হবে, সাধারণ মানুষের কি সুবিধা হবে, তাতে সেটা নিয়েই সরাসরি তাদের কাছেই চলে যাব। এই যে আজকে কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে, আপনাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা, এই কোভিড সিচুয়েশন গেছে, দেশে মানুষের ভয়ঙ্কর সংকটজনক অবস্থা, মানুষের হাতে একদম পয়সা নেই, সেই শিল্পক্ষেত্রেই হোক সাধারণভাবেই হোক। আমরা প্রথম বলবো যেটা, যে বাজেটের যে রূপরেখা চিরকাল তৈরি হয়ে এসছে, যে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনতে হবে। দুই হচ্ছে এই যে সমস্ত ব্যাংক, এলআইসি, বিএসএনএল এবং অস্ত্র কারখানাগুলো বিক্রি করে কেন্দ্রীয় সরকার পুঁজি নিজের আনছে, উৎপাদন থেকে কোনো পুঁজি আসছে না, সেই পুঁজি একেবারেই ওইগুলো ডিন্যাশনালাইজ করা বন্ধ করে তিলে তিলে ভারতবর্ষ স্বাধীন হবার পর থেকে ৭৫ বছরে তিলে তিলে এগুলো গড়ে তোলা হয়েছে, সেগুলো বিক্রি করে দিয়ে পুঁজি জোগাড় করা, এটার আমরা তীব্র বিরোধী, কেননা ভবিষ্যৎ তাহলে অন্ধকার হয়ে যাবে দেশের। তিন হচ্ছে যে যেটা মূল বিষয়, যে সমস্ত স্তরেই মানুষের হাতে টাকা নেই, সেই মানুষের হাতে টাকা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এবং সেগুলোর কতগুলো ক্ষেত্র আছে আমরা যেগুলো দেখেছি। ধরুন, যারা বয়স্ক নাগরিক আছেন তাদের, এবং সে সরকারি ক্ষেত্রে পেনশনাররা একরকম, এবং যারা বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে আছেন তাদের সেই পেনশন, যে ইপিএফ এর পেনশন, সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করে মিনিমাম পেনশন 1000 টাকা থেকে বাড়ে, সেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। তাদের হাতে অতিরিক্ত পয়সা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বেকার যুবকদের হাতে পয়সা দিও, কেননা সমস্ত যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিল্প, যেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ নেই, কর্মসংস্থানের সুযোগ, সেই সারা বিশ্বে আমরা যাদের পুঁজিবাদী দেশ বলি সেখানেও কিন্তু বেকার যুবক এবং বয়স্ক নাগরিক। পরিষ্কারভাবে একজন বলছিলেন যে বাজেট কর্মসংস্থান এবং জনমুখী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এটাই বলছেন। আর সেই জায়গা থেকেই আমি চলে যাব সরাসরি রাজেশ বাবুর কাছে। তার আগে আরো কিছু প্রতিক্রিয়া আসছে, যেখানে মানুষ চাইছেন কি তাদের বাজেট থেকে, এবারের বাজেট থেকে শুনুন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম হতে, আর গ্যাসের দামটা মেনলি যেন কম হয়। গ্যাসের প্রচুর দাম বেড়ে গেছে, যেটা আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট এখন চাইছে যে এই যে 5% যা গার্মেন্ট উপরে আছে এটাকে 12% করে দিতে চায়। এ তো বুঝুন 5টা স্টেটে যা এখন ইলেকশন আছে বলে গভর্নমেন্ট এই 12টাকে 5 রেখে দিল, হয়তো ইলেকশনের পরে এটা 12% করবে, এটা ইন্ডাস্ট্রিকে শেষ করে দেবে। এবারে আমার এক্সপেকটেশন যে এই কোভিডে যেই সব মানুষেরা আক্রান্ত, যেসব মানুষেরা চাকরি হারিয়েছেন, ব্যবসা তাদের বন্ধ হয়ে গেছে, আশা করি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কোভিডের জন্য স্পেশাল ফান্ড তৈরি করবে এই সমস্ত মানুষের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি দৈনন্দিন দিনের যে খাবো, আমার সংসার কিভাবে চলবে, তার জন্য যদি একটা ফান্ড সরকার থেকে অ্যালট করা হয় সেটা খুব ভালো হয়। এই সিনিয়র সিটিজেন, তাদের কোনো আর চাকরি নেই, ইনকাম বলতে খালি ব্যাংকের এ থেকেই হয়, আর কিছু হয় না। কাজেই সেখানেও যেন কোনো রকম এই যে ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছে করছে সেটা যেন না হয়, সেটা।
খুব বেসিক নিডসের কথা সাধারণ মানুষ বললেন, এগুলোও আমরা শুনবো। একই সঙ্গে শিল্পপতিরাই বা কি ভাবছেন। স্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ ভাইস প্রেসিডেন্ট স্ট্র্যাটেজি গৌরব বেরিওয়াল তিনি কি বলেছেন শুনুন। The government has been very proactive in its vision of making India Atmanirbhar. So we continue to expect more initiatives to be rolled out under this scheme where manufacturing and infrastructure will be given more impetus. MSMEs तो country की backbone है. We are hoping that more of those initiatives will be launched. The implementation will be more stringent and will be rolled out very, very quickly so that very quickly the MSME sector can progress themselves from calling an MSME to a large business, and that growth can be achieved for everybody. The growth can be democratized in that sense. একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি, সঙ্গে থাকুন। বাজেট 2022 को पावर्ड बाय LIC, हर पल आपके साथ এবং ডিউরাগার্ড সিমেন্ট, আপনার চয়েস আপনার শক্তি। এক ঝলকে নিবেদন করছেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। আজ কেন্দ্রীয় বাজেট পেশ, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বলছে আর্থিক সমীক্ষা। যদিও রয়েছে টাকা টানাটানি, বেকারত্বের চোখ রাঙানি, আজ দেশের নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যাবে। নির্মলার বাজেটে মিলবে মধ্যবিত্তের সুরাহা, বাড়বে আয়কর ছাড়ের সীমা, কোভিডে কাজ হারানো মানুষদের জন্য থাকবে বিশেষ প্যাকেজ, প্রত্যাশা অনেক, নজর মোদী সরকারের বাজেটে। এবারও পেপারলেস বাজেট, প্রাথমিকভাবে রাষ্ট্রপতির বাজেটের অনুমোদন নিয়ে সংসদ ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট পেশের আগে ঊর্ধ্বমুখী সেন্সেক্স, উঠল নিফটিও। বৃহস্পতিবার থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস খুলবে কলেজ বিশ্ববিদ্যালয়, চলবে পাড়ায় পাঠশালাও, নবান্নে জানালেন মমতা। 75% যাত্রী নিয়ে আজ থেকে ছুটবে মেট্রো। স্মার্ট কার্ডের পাশাপাশি আজ থেকে মেট্রোয় টোকেনেরও সুবিধা। শেষ লগ্নে শীত, সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো প্রায় 3 ডিগ্রি। বৃহস্পতিবার থেকে বঙ্গে বৃষ্টি, সরস্বতী পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা। বৃহস্পতি থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। ফিরে এলাম বিরতির পর এবং এই আলোচনার প্রসঙ্গেই আসবো। প্রথমে একটু অনিন্দদার কাছে যাই। অনিন্দদা, সাধারণ মানুষের বক্তব্য ধরেই আপনার কাছে প্রশ্ন যে কোন কোনগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং কোভিডের মতো পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন, স্বল্প সঞ্চয় সুদের দিকটা, স্বাস্থ্য খাতে খরচের দিকটা। দেখো, একটা ছোট রেফারেন্স তোমায় দিলে আত্রি তুমি বুঝতে পারবে, যেই ব্যবসায়ী তার বাজেটের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার, তার 250 কোটি টাকা যার ইনকাম ট্যাক্সের যিনি মানে টার্নওভার, তিনি দিচ্ছেন 30% ট্যাক্স, আর যে লোকটা 10 লাখ টাকার উপরে ইনকাম করছে সেই লোকটাও দিচ্ছে 30% ট্যাক্স। অতএব এই যে ঊর্ধ্বসীমা, যে 250 কোটির যে লোকটা ব্যবসা করছে সেই লোকটাকে যখন 30 আর যে 10 লাখের ওপরে সে 30, সেই লোকটাও কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কোনো রিকনস্ট্রাকশনের কোনো ব্যাপার নেই। আমি ছোটো করে একটা উদাহরণ দিই, যে এই যে আমাদের গৃহ ঋণ নিয়ে আমরা বাড়ি কিনি, আমরা অফিসে চাকরি করে একটা লোন নিয়ে নিই, লোন নিলে আমাদের ইনকাম
ইনকাম ট্যাক্স কিছু বেনিফিট হয়। গৃহঋণের ক্ষেত্রে আমরা কি দেখছি, গৃহঋণ যেই নিচ্ছি, গৃহঋণ নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সুদ বেড়ে যাচ্ছে, ইএমআই বাড়ছে, কিন্তু ইএমআইয়ের ওপরে যে আমাদের ট্যাক্স, সেই ট্যাক্সটা কিন্তু কমাতে হচ্ছে না। ফলে আমরা অনেক ক্ষেত্রে যখন জবলেস হয়ে যাচ্ছি, যখন চাকরিটা চলে যাচ্ছে, তখন আমরা গৃহঋণটাকে কিন্তু কন্টিনিউ করতে পারছি না। অতএব গৃহঋণটা যদি না বাড়ে, যদি মানুষের ক্রয় ক্ষমতা না বাড়ে, তাহলে কনস্ট্রাকশন বাড়বে না। কনস্ট্রাকশন না বাড়লে কি হবে, যারা ডেলি লেবার, যারা ইট বালি সিমেন্ট বা ব্যবসা করছে, এগুলো ইট ভাটাগুলো, তাদের কাছেও টাকা পৌঁছবে না। সেই গিয়ে কর্মসংস্থানের জায়গাটাই তো খুব ফোকাস হচ্ছে আপনার কথা। কর্মসংস্থান যদি না থাকে, ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয়, যদি সড়ক যোজনা না হয়, যদি এয়ারপোর্ট তৈরি না হয়, তাহলে মানুষের কাছে, মানুষ চাকরি তো হারাচ্ছে, অতএব মানুষকে চাকরি দিতে হবে, তার সঙ্গে ক্যাশ টাকা, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনীতিও বাড়বে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থনীতিবিদ, অমর্ত্য সেন থেকে শুরু করে, তারা বারবার বলেছে মানুষের ক্রয় ক্ষমতার উপরে জোর দিতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি মোদী সরকার মানুষের ক্রয় ক্ষমতার উপরে জোর দেয় না, শুধু দুজন শিল্পপতির কথা তারা ভাবে, এবং তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যেভাবে বাজেট পেশ করতে বলে সেইভাবে বাজেটটা পেশ করে। আমি আরেকটা ছোট রেফারেন্স বলে শেষ করব। দেখো, বিস্কুটের ওপরে, সাধারণ বিস্কুট যেটা আমরা খাই, তার উপরে 18% ট্যাক্স, আর গোল্ড বিস্কুটের ওপরে 6% ট্যাক্স। গোল্ড বিস্কুট কেনে কতজন? কিছু কতিপয় শিল্পপতি, কিন্তু 18% বিস্কুট কেনে সারা ভারতবর্ষের আম জনতা। এবার দেখো, ট্রাক্টরের ওপরে 12% ট্যাক্স, আর মার্সিডিজের ওপরে 6% ট্যাক্স। অতএব মার্সিডিজ যারা কেনে তাদের ট্যাক্সটা কম, আর যারা ট্রাক্টর, যে কৃষক, যারা ফসল উৎপাদন করে, তাদের 12% ট্যাক্স দিতে হয়। অতএব মোদী সরকারের এই যে ডিসক্রিমিনেশনটা, এটাকে মাথায় রাখতে হবে। কেন, মোদী সরকার তো ভারতবর্ষের 130 কোটি মানুষের সরকার না, ইনি আদানি আর আম্বানির সরকার। অতএব এই আদানি আম্বানি সরকারের থেকে ভারতবর্ষকে, এবং মোদী অমিত শাহ থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হবে। এই উত্তরটা আমি শিশির বাবুর কাছে নেব, কিন্তু তার আগে একটা প্রতিক্রিয়া শোনাবো ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান রাজীবা সিনহা। তিনি কি বলেছেন বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে, শুনুন। Some good schemes for industry will be announced as incentives. We have this performance-linked incentive scheme PLI. এখনো কিছুটা ক্ল্যারিটি অভাব আছে, আমি মনে করছি যে সেই ক্ল্যারিটি দেওয়া হবে, প্লাস আরও কতগুলো সেক্টরকে ওখানে ইনক্লুড করা হবে, বিকজ ইটস এ গুড স্কিম। No, I will say every sector, কিন্তু chemical and then plastic, rubber. You see, we are moving from normal vehicle to e-vehicle. We are moving from, ambassador cars to Mercedes and BMW. Now, obviously, all the components of this industry, we are talking about defense production inside, within the country. এই সবকটার জন্য যেটা অ্যান্সিলারি লাগবে, সেটাকে তো প্রোৎসাহন দিতেই হবে, বিকজ মার্কেট খুঁজে পাওয়া ইজ দ্য টাফেস্ট জব ফর MSME. তো যদি কিছু লিঙ্কেজ, কিছু ইনসেন্টিভ পায় ফর দ্য ইনিশিয়াল পিরিয়ড, তাহলে ওরা নিজে পায়ে দাঁড়াতে পারবে। শিশির বাবুর কাছে আসবো। শিশির বাবু, অনিন্দা যেটা বলছিলেন সেটা হচ্ছে একটা জায়গা ডিসক্রিমিনেশন, এইটা তিনি লক্ষ্য করেছেন। আপনার কাছে এটার উত্তর নিতে চাইবো, আর তার সঙ্গে MSME সেক্টর, সেই অংশ নিয়ে কি কি পরিকল্পনা থাকতে পারে সরকারের? আপনার মনে হয়েছে এই কোভিড পরিস্থিতিতে MSME যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাকে বুস্ট আপ করার জন্য সরকার কি কি করতে পারে? আমাকে বলা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যে দুটো প্রশ্ন আপনি করলেন তার উত্তর আগে আমি WBIDCর অধ্যক্ষ রাজীবা সিনহাজি যে কথা বললেন সেটা নিয়ে আরম্ভ করি। MSME ইন্ডাস্ট্রি চেয়ারম্যান WBIDCর সামনে একটা ছোট্ট আমার প্রশ্ন, উনি নেই, উনি উত্তর দিতে পারবেন না, কিন্তু দর্শকরাই দেখবে। আজকে পশ্চিমবঙ্গের শিল্পনীতি কি কেউ বলতে পারবে? শিল্পর জন্য জমি আছে কেউ দেখাতে পারবে? হ্যাঁ, ল্যান্ড ব্যাংকের কথা হয়, WBIDC ওয়েবসাইটে গিয়ে দেখুন ল্যান্ড ব্যাংকের অবস্থা, আপনি বুঝবেন। কেন আমি এটা বলছি? শিল্প যদি না হয় চাকরি হবে না, কর্মসংস্থান হবে না, মানুষের পকেটে পয়সা আসবে কি করে? যদি আমার কেনার শক্তি না বাড়ে, আমি তো কিছু করতে পারবো না, অর্থ ব্যবস্থাও বাড়বে না। এখন চাকরি ছাড়া তাহলে তো একটাই রইলো, পাইয়ে দেওয়া। আমি ওকে 1000 টাকা দেব, ওকে 3000 টাকা দেব, ওকে 4000 টাকা দেব। যতক্ষণ আপনি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা না করেন, কিছু হবে না। তাই জন্য আমি WBIDCর অধ্যক্ষের দিকে আমি এটা তুললাম। আর আমার কংগ্রেসের ভাই যেটা বললেন, রাস্তা, রাজপথ, বন্দর, বিমানবন্দর,
তৈরির জন্য এই সরকার কি করেছে আমি কি পুরো আপনার সামনে রাখবো, আপনি ওটা দেখেন না? খুব ছোট্ট করে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে, শুনুন আমি চুপ করে বসে শুনি সবাই কথা, দয়া করে আমাকে বলতে দেবেন প্লিজ। এখন সমস্যা হচ্ছে, এই সমস্যা দেবাংশুরও আছে, পশ্চিমবঙ্গকেই দেখে আমরা ভাবছি এটা পুরো ভারতবর্ষ। কেন পশ্চিমবঙ্গ সত্যি যদি বলেন কিচ্ছু হচ্ছে না, কোন একটা শিল্প এসেছে একটা দেখাতে পারবেন? এই যে বারবার দুটো শিল্পপতি তার অ্যাকাউন্টেন্টরা তৈরি করে দেয় বাজেট, শুনুন এই ঢপ আর কতদিন চালাবেন? আচ্ছা না আমি শেষ করিনি দাদা, প্লিজ একটু বাড়ি গিয়ে দাদা রিপিটটা দেখবেন কে কতক্ষণ বলেছে, অনুরোধ রইল। হ্যাঁ দেখবেন একটু দুটো তিনটে প্রতিদিন টাইম নেই, আমার পালিয়ে যেতে হবে। আমি বলছি আমি জাস্ট দু তিনটা বলি, আপনি তো চান উত্তরটা আমি দিই, তাহলে আপনি একটু শুনুন। প্রথম শিশিরবাবু আপনাকে মনে করাই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন বাংলায় আসেন তখন এই বাংলার রেভিনিউ ছিল 19,000 কোটি টাকার মতো, যেটা এই বছরে দাঁড়িয়ে মোর দ্যান 50,000 ক্রোড় হয়েছে। এটা কিন্তু ট্যাক্স না বাড়িয়ে, দাদা আমি আপনার মাঝে ঢুকিনি, আপনি যেটা এক্সপেক্ট করবেন লোকের থেকে ভদ্রতা আগে নিজে সেটা করবেন প্লিজ প্লিজ, আমি আপনার মাঝে ঢুকিনি। দু নম্বর কথা হচ্ছে এই গভর্নমেন্ট, এই সেন্ট্রাল গভর্নমেন্ট আসার পর যে কয়েকটা বেসিক ডিফারেন্স আমরা কি দেখেছি, আগে সুটকেসের মধ্যে করে হতো, এখন একটা লাল ঠোঙার মধ্যে করে নিয়ে করা হয়, কিন্তু এই টোটাল যে কার্যকলাপটা তার মাঝখানে একটা তফাৎ কোথায় হচ্ছে, এই গোটা আপনি তো ভারী মহামশাই আপনার সময় ঢুকিনি 2000 মানে এই গোটা সরকারটা তিনটে পয়েন্ট আমি জাস্ট বলে শেষ করছি। এক, এই সরকারটা ক্ষমতায় আসার পর 2014 সাল থেকে এ দেশ ইন্ডিয়ার প্রো ইন্ডিয়া বাজেট দেখেছে, প্রো ভারতবর্ষ বাজেট দেখেনি। এই যে ভারত আর ইন্ডিয়ার তফাৎ নিয়ে আমরা আলোচনা করি, একটা কর্পোরেট একটা পুঁজি তাদের জন্য তাদের সুবিধার জন্য, আর একটা নিম্ন মধ্যবিত্ত গরিবদের পেষণ করা, এই দুটো দিক সমানভাবে ব্যালেন্স করে চলছে এই সরকার। এবং একটা পলিটিক্যাল পয়েন্ট আমি বলতে চাই, 2012 সালে যখন এই সময় উত্তরপ্রদেশের ইলেকশন চলছে তখন কেন্দ্রে ইউপিএর সরকার, সেই সময় বিরোধী দলনেতা অরুণ জেটলি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে যে আপনারা বাজেটটা 1 মাসের জন্য পিছিয়ে দিন, কারণ একটা কোড অফ কন্ডাক্টকে ভাঙা হবে, কারণ এখন আপনারা যা ঘোষণা করবে সেটা ইলেকশন এফেক্টেড হবে। তখন কিন্তু ইউপিএ সরকার অরুণ জেটলির কথা মেনে নিয়ে সেই বাজেট সেশনটাকে 1 মাস পিছিয়ে দিয়েছিল। আজকে কেন সেটা করা হবে না বলুন তো? সামনে উত্তরপ্রদেশের ইলেকশন, একই ঘটনা। এক সেকেন্ড উত্তর দিয়ে দিই, সরাসরি উত্তর দিয়ে দিই। এই জিনিস নিয়ে এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাওয়া হলো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা অ্যাপ্রুভ করলো। বলুন নেক্সট। আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করলো মানে আপনারা বিজেপির তরফ থেকে দাবি করলেন না পিছিয়ে দিতে হবে, তখন তো ইউপিএ সরকারের যারা দল ছিলেন তারা আবেদন করেছিলেন। প্লিজ দেবাংশু, সমস্ত রাজনৈতিক দল আবেদন করেছে, আপনারা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কেন আবেদন করছেন না? আমার তো প্রশ্ন সেখানে। রাজেশ বাবু, এখন এই তরজার জায়গা হয়তো নেই, কারণ বাজেট আর কিছুক্ষণের মধ্যে চলে আসছে। রাজেশ বাবু, এই জায়গাটাতে বলুন তো, সাধারণ মানুষ যেখানে বলছেন যে কর্মসংস্থানমুখী জনমুখী এটাই তারা চাইছেন, অনেকগুলো ক্ষেত্রে তারা চাইছেন, আমরা কিছু প্রতিক্রিয়াও পাবো, সেগুলো আমরা দেখাতে থাকবো। অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া আসছে। उनको रोजगार बढ़ाने की कोई प्रबंध करे, यही सरकार से हमारा मांग होगी। और क्या इकोनॉमिक सर्वे भी आया तो उसमें 8% से ज्यादा देखिए इकोनॉमिक सर्वे तो देते हैं, लेकिन देखिए वर्ल्ड बैंक की हिसाब, इंटरनेशनल मॉनेटरी फंड क्या कहते हैं कि हमारे आर्थिक वृद्धि के घटते जा रहे हैं, ये तो मैं नहीं कहते, वर्ल्ड इकोनॉमिक जो फोरम वो कहते हैं, हमारे यहाँ की सर्वे भी कहते हैं, इकड़ा वो भी कहते हैं। तो इकोनॉमिक सर्वे में लगता है कि उनके लगा कि भाई और बढ़ सकते हैं, लेकिन वो तो अपने अंदाज से बात करते हैं, लेकिन जमीनी हकीकत तो दूसरा बात कहते हैं ना। हम तो देखेंगे जमीनी हकीकत क्या है। जमीनी हकीकत ये है कि आज सबसे बड़ी चिंता की विषय है जो कभी नहीं होते थे, हिंदुस्तान में शहरी लोगों को भी रोजगार में काफी मतलब घटाव हुए होते जा रहे हैं। मतलब गांव से अभी शहर के लोग को गरीबी और बढ़ चुके हैं। ये तो अजीब सी नजारा देख रहे हैं। गांव को तो हम बचा लिया क्योंकि कांग्रेस जमाने में मनरेगा थे, ये मनरेगा के चलते गांव को तो बचा लिया, लेकिन शहर में भी इस तरीके की मनरेगा जैसे दूसरे स्कीम लाया जाए, क्योंकि गांव और शहर दोनों जगह भूख हमें ना देखने को चाहिए। और आज हिंदुस्तान इतने बड़ी हम तो वादा करते हैं, लेकिन जो भूख की जो
इंडेक्स होते हैं, सूचांक होते हैं, भूख की सूचांक में हम 100 पार कर चुके हैं, 101 नंबर में आ गए हैं, 104 नंबर में आ गए हैं। तो इसके दुर्भाग्य की बात है बांग्लादेश, नेपाल, पाकिस्तान वो हमसे आगे निकल चुकी है, और इससे क्या शर्मिंदगी की बात हो सकती। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস সাংসদ, তিনি তার বক্তব্য তুলে ধরলেন। আর এইখানেই আরো একটি বক্তব্য শোনাবো টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি সত্যম রায় চৌধুরী, তিনি কি বলছেন শুনুন। হেলথ সেগমেন্ট এবং এই যে রিসার্চ, যেখানে যখন আমরা মানে আমাদের এই যে কোভিড যে আমাদের ভ্যাকসিনটা তৈরি হলো, এবং আমার মনে হয় এরকম কিছু আসতেই পারে কন্টিনিউয়াসলি, এবং এটা আমরা এর মধ্যে দিয়ে যেতেই পারি। এবং আমার মনে হয় এনভায়রনমেন্ট, এই ধরনের কী বলে মেডিসিন বা ফার্মেসি বা হসপিটালস, আরও নার্সেস, আরও মেডিকেল কলেজেস, এডুকেশন, এগুলোর দিকে আমার মনে হয় বাজেটে অনেক বেশি বরাদ্দ থাকা উচিত। হ্যাঁ, এবং সেটা এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো ডেফিনেটলি, এবং অনলাইন এডুকেশনস, রিমোট প্লেসে যাতে আমাদের তাদের কাছে এই ধরনের পরিষেবাটা পৌঁছে যায়, ব্যান্ডউইথ বেটার থাকে, তাদের কাছে আইটি সিস্টেমটা বেটার থাকে, তাদের কাছে আমাদের তারা যদি এই মোবাইল বা একটা ডিভাইসেস পেতে পারে স্টুডেন্টসরা, আমি সেটা ওয়েলকাম করবো যদি এর থেকে বাজেটে বরাদ্দ করা হয় এটার জন্য। রাজেশবাবু, আপনার কাছে এটাই জানার চেষ্টা করব যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় রাখা এবং মানুষকে রিলিফ দেওয়া, এই দুটো ব্যালেন্স কিভাবে সম্ভব করা? হ্যাঁ, এখন একটা ব্যাপার তো উঠে আসছে সবার বক্তব্য থেকেই পরিষ্কার, সেটা হচ্ছে মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়ানো। ক্রয় ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কি হতে পারে, সেটা হচ্ছে যে এক হাতে দিয়ে আর এক হাতে নিয়ে তো লাভ নেই। অর্থাৎ আমি 1000 বা 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করলাম, অন্যদিকে মূল্যবৃদ্ধি এমন হলো যে সে 1000 টাকার মূল্য শূন্য হয়ে গেল, সেটা লাভ নেই। বা 1000 টাকার আমি মানে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, কিন্তু অন্যান্য জিনিসের পরিষেবার দাম বেড়ে গেল, মানে আপনার গ্যাস হোক বা যাই হোক, তাতে করে লাভ হয় না। ফলে যখন মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, তখন এমনভাবেই বাড়াতে হবে যেন প্রকৃত অর্থে ক্রয় ক্ষমতা বাড়ে। কিভাবে বাড়বে? প্রথমত টাকা ট্রান্সফার করে বাড়ানো যায়, কিন্তু সেটা একটা স্বল্পকালীন একটা ব্যবস্থাপনা, সেটা তো ওইভাবে চলতে পারে না। তাহলে কর্মসংস্থানের মধ্যে দিয়ে করতে হবে। এখন কর্মসংস্থানের মধ্যে দিয়ে যখন করতে হবে, তখন আমাদের দেখতে হবে কোথায় কর্মসংস্থান হচ্ছে। এখন এই যে অতিমানি সময়টায় কর্মসংস্থান মূলত বেড়েছে হচ্ছে এগ্রিকালচারে, কৃষিক্ষেত্রে। সেখানে 3.5%, কখনো কখনো 3.9% পয়েন্টে কৃষিক্ষেত্র ভালো করেছে বলে অনেকে যেটা অকৃষিক্ষেত্রে কাজ করছিল তারা কৃষিক্ষেত্রে ফিরে গেছে। এইটা কিন্তু আমি বলবো না যে খুব ভালো ব্যাপার, তার কারণ হচ্ছে যে আসলে কৃষিক্ষেত্র থেকে মানুষের বেরিয়ে এসে ম্যানুফ্যাকচারিং বা অন্য জায়গাতে চাকরিতে যাওয়ার কথা, এই ফিরে যাওয়াটা খুব একটা ভালো লক্ষণ না। কাজ হারিয়ে মাইগ্রেন্ট ওয়ার্কাররা ফিরে গেছে গ্রামে, সেটা কোনো ভালো লক্ষণ নয়। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, কৃষির বাইরে একটা কর্মসংস্থান করতে হবে। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে কোথায় সেটা হবে, বড় মানে শ্রমনিবিড় প্রযুক্তি যদি বলা হয়, সেটা বড় কারখানায় হয় না। আজকে বলে নয়, 2 দশক আগেও হতো না, 3 দশক আগেও হতো না। যখন 1950 সময় পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল, তখনও জানা ছিল যে ওইভাবে হবে না। তাহলে বড় পুঁজিনিবিড় যে কারখানা, সেইখানে কিন্তু হয় না। তাহলে ছোট ছোট যে উদ্যোগ, এমএসএমই বা ছোট আনঅর্গানাইজ সেক্টর, সেইখানে মূলত কর্মসংস্থান হয়। তাহলে তাদেরকে আমাদের কোনো একভাবে টিকিয়ে রাখতে হবে। এখানে একটা প্রশ্ন, যেহেতু কোভিড পরিস্থিতিতে সরকারের তরফ থেকে ঋণ দেওয়ার একটা প্রকল্প সামনে আসে, এমএসএমইর ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি, এই জায়গাটা কি বুস্ট আপ করেছে এই সেক্টরটাকে, নাকি আরো প্রয়োজনীয়তা রয়েছে? না, ঠিকই বুস্ট আপ মানে প্রাথমিকভাবে তো সাহায্য হয়েছে। তার কারণ হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল যদি না থাকে, সে ব্যবসাটা চালিয়ে রাখতে হবে। প্রথম দিকে এটাকে বলে যোগানের দিক থেকে একটা সাহায্য, ঋণটা দেওয়া। কিন্তু সেটা দিয়ে কিন্তু সে বেশি দিন চলবে না। তখন ঋণ নিয়ে সে কি করবে? যদি বাজারে চাহিদা না থাকে, সে ঋণ নিয়ে তো উৎপাদন বাড়াবে না। ফলে প্রথম ধাপে যোগানের দিক থেকে এই ঋণটা দেওয়ার পদক্ষেপটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ক্রয় ক্ষমতা বাড়ানোর এবং করতে হবে। কীভাবে করতে হবে? একটা কিন্তু এখানে সমবন্টনের ব্যাপার আসে। অর্থাৎ
যদি অর্থনৈতিক বৃদ্ধি হলো কিন্তু তার ফল একটা খুব ছোট অংশের মধ্যে সীমাবদ্ধ রইল ইনকামের বৃদ্ধিটা, তাহলে কিন্তু সেটা চুইয়ে নামতে পারে না। কল্যাণবাবুর কাছে এই জায়গাটাই জানতে চাইবে। কল্যাণবাবু, এই যে বলছেন না ছোট অংশের মধ্যে না এটা ছড়াতে হবে, এই স্প্যানটা কিভাবে করা হয়, কি ধরনের পরিকল্পনা নিলে এই জায়গাটা সম্ভব অ্যাচিভ করা? দেখো, যেটা রাজেশবাবু বলছিলেন আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। আজকে একটা 500 একর কারখানাতে হয়তো 5000 লোকের কর্মসংস্থান হতে পারে, কিন্তু তুমি তো আমাদের সেক্টর 5 দেখো, 432 একর জায়গাতে 2 লক্ষ লোকের কর্মসংস্থান আছে। সো বেসিক্যালি আমাদের যেটা দেখতে হবে কর্মসংস্থানটা কোন কোন ইন্ডাস্ট্রিতে বাড়ানো যেতে পারে। হ্যাভিং সেড দ্যাট, নিশ্চয়ই আমার কলকারখানা দরকার, ব্রিক এন্ড মর্টার ইন্ডাস্ট্রি দরকার, কারণ সেটা যদি স্টেবল না হয় সার্ভিস ইন্ডাস্ট্রি সেভাবে দাঁড়াতে পারে না। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পে এবং মাঝারি শিল্পে একটা বড়োভাবে যেন সাপোর্ট আসে। এরাই কিন্তু মেন অর্থনীতিটাকে টেনে নিয়ে যায়। এদের কাজটা খুব চুপচাপ হয়, নিঃশব্দ হয়, আমরা দেখতে পাই না, দের ইজ নো গ্ল্যামার ইন দ্যাট, কিন্তু এরা কর্মসংস্থান ভীষণভাবে করে। এইখানে একটা বড়োভাবে একটা বুস্ট আনা দরকার, যাতে এখানে একটা কনফিডেন্স আসে, চাহিদা যেন বাড়ে। কারণ চাহিদা না বাড়লে কিন্তু ঋণ নিয়ে কোনো লাভ নেই, সে লোনটা নিয়ে করবেটা কি যদি সে জিনিসটা বিক্রি করতে না পারে। এবং চাহিদা বাড়াতে গেলে কিন্তু মানুষের মনে কনফিডেন্স আনতে হবে, টাকা দিতে হবে, কনফিডেন্স আনতে হবে। এই মুহূর্তে মানুষ আতঙ্কে আছে, টাকা থাকলেও সে খরচা করতে ভয় পাচ্ছে, কারণ সে জানে না কালকে তার চাকরি থাকবে কিনা। সো এইখানে মানুষের মনে কনফিডেন্স আনা, মানুষের হাতে টাকা দেওয়া, এই কনফিডেন্সটা আনা কিভাবে সম্ভব? শিশিরবাবু, এই জায়গাটা কল্যাণবাবুও বলছেন, এই কনফিডেন্স মানুষের মনে যে হ্যাঁ টাকা আমি খরচা করতে পারি কারণ আমার আসবে তাহলে সেটা রিটার্ন ব্যাক হয়ে, এই কনফিডেন্সটা কিভাবে আনা সম্ভব? শুনুন, রাজেশবাবু আর কল্যাণবাবু যে সব কথা বললেন আমি অনেকটার সঙ্গে একমত, কিন্তু এক এক জায়গায় আমি ওনাদের সঙ্গে দ্বিমত। দেখুন, ক্রয় ক্ষমতা বাড়াবার জন্য কর্মসংস্থান ছাড়ার কোনো বিকল্প নেই। কর্মসংস্থান আর চাকরি, যদি শিল্প না হয় এটা হবে না। হ্যাঁ, ছোট ক্ষুদ্র মাঝারি খুবই দরকার, খুবই দরকার, কোনো ডাউট নেই। আর একটা যে কথা বললেন, একটা এরিয়াতে সেক্টর 5-এ যত লোক চাকরি পাবে একটা বড় ফ্যাক্টরিতে তত লোক পাবে না, আমি একমত। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এমএসএমই ক্ষুদ্র মাঝারি সে লঘু যেসব প্রোডাকশন করবে, জিনিস কে কিনবে? সব প্রত্যেক জিনিস, প্রত্যেক তো একটা কনজিউমার প্রোডাক্ট হয় না। একটা যদি আমি নাট বোল্ট তৈরি করি, সেটা তো একটা বড় প্লান্ট কিনবে, আর ওই প্লান্ট স্টিল প্লান্ট থেকে স্টিল আসবে। দেখুন, বড় শিল্প ছাড়া পুরো পৃথিবীতে গতি নেই। এমএসএমই খুব জরুরি, খুব দরকার। আর যে সেক্টর 5-এর কথা, সফট ইন্ডাস্ট্রি খুবই দরকার, কিন্তু যতক্ষণ বড় শিল্প না হচ্ছে সেটাই কেন্দ্রীয় সরকার আনতে পারছে না কেন? শিশির বাবু, প্রধানমন্ত্রী তো দেশ বিদেশ ঘুরে ঘুরে দেশের সব মনে হয় জ্বালানি নিজেই খরচ করে ফেললেন, তো আনতে পারছেন না কেন গোটা দেশে? একটু করুন, রাজ্যের পর রাজ্যগুলো একটু বেকারির হার দেখুন, একটু বেকারির হার দেখুন, কোন রাজ্যে সেটা কত শতাংশ। এই বাংলার মাটিতে এমএসএমই মাঝারি ক্ষুদ্র শিল্প 1 নম্বর। আর এই কারণেই আপনাদের কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী তারা বলেছেন যে বাংলার 40% বেকারত্ব 11 সাল থেকে পরপর কমেছে। কিন্তু আপনারা করছেনটা কি? আপনারা নোটবন্দি করছেন, জিএসটি এমন ভাবে কমপ্লেক্স হইতে আনছেন, অর্থনীতির কোমরটাকে ভেঙে দিচ্ছেন, কেউ নতুন কিছু শুরু করার সাহস পাচ্ছেন না। এই জায়গাটা তো মূল সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের। আপনারা কনস্ট্রাকটিভ কিছু করছেন না, আপনারা পুরোটাই ইলেকশন স্পেসিফিক একটা অর্থনীতি কেন্দ্র করে চালানোর চেষ্টা করছেন, আলটিমেটলি কাজের কাজ কিছু করছেন না, আর মানুষের উপরে বোঝা বাড়াচ্ছেন, মানুষের রোজগার বাড়াচ্ছেন না, মানুষের উপরে বোঝা বাড়াচ্ছেন। জুম অ্যামাজনে 6% ট্যাক্স দেন, জুম অ্যামাজনটা 6টা বাড়িয়ে 12টা করেন না কেন? ফ্লিপকার্টগুলো 12% করেন না কেন? কেন ওদের তো প্রচুর টাকার অর্থ বরাদ্দ করা আছে, আপনারা বাড়াবেন না, শুধু বাড়াবেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক এবং কিশোরের উপরে ট্যাক্সটা চাপিয়ে দেবেন। আমি আর একটা ছোট পয়েন্ট বলি যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচাতে হবে। কংগ্রেস সরকার বাঁচিয়েছিল এবং তারা প্রমাণ করেছিল যদি স্মল স্কেল ইন্ডাস্ট্রি না বাঁচে তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি কিন্তু পঙ্গু হয়ে যাবে। এবার স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে আপনারা লোন দিতে বলছেন ভাই তুমি হকার ভাই, তুমি একটা লোন দাও, 10,000 টাকা লোন দিলাম, 10,000 টাকা লোন দেওয়ার পর আমি 8,000 টাকার মাল কিনলাম, এই 8,000 টাকা মাল কেনার পর আমি কাকে বিক্রি করবো? আমি তো নরেন্দ্র মোদী অমিত শাহকে বিক্রি করবো না, আপনাকে বিক্রি করবো না। 1 মিনিট দেবাংশ, 1 মিনিট, আমি তো বিক্রি করবো না। এবার ছেড়ে চলে গেছে, এটা মাথায় রাখবে। এবার আমি আপনাকে বলি, এই যে কর্মক্ষমতা সাধারণ মানুষের
শেষ করুন অনন্তদা। সাধারণ মানুষের যদি ক্রয় ক্ষমতা বৃদ্ধি না পায় তাহলে তারা কিনবে কি করে হকার ভাইয়ের কাছ থেকে? এবার যে লোনে জর্জরিত হলো সেই লোনের টাকাটা উনি দেবেন কি করে? এই কনফিডেন্সের কথাই বারবার উঠে আসছে। শিশির বাবু আসছি, আমি সবার প্রতিক্রিয়া নেব। অনিন্দ বাবু, আপনি যার পাশে বসে আছেন আপনি ওকে সামলান। একটা কথা বলি শুনুন, হ্যাঁ একেবারে আমি আপনার সঙ্গে একমত। যদি চাকরি না হয়, কর্মসংস্থান না হয়, মানুষের পকেটে টাকা আসবে কি করে? তার জন্য আমাদের রাজ্যে কি হচ্ছে, আমাদের রাজ্যে কি হচ্ছে তাই তার বাজেটটা কেন্দ্রীয় সরকার পেশ করবে, আমি পেশ করতে যাচ্ছি না। আমাদের রাজ্যের দলের কেউ পেশ করতে যাচ্ছে না। বহু ক্ষেত্রে আপনাদের ভিশনটা বলুন না। দেবাংশু আসছে, এই ভিশন যদি হয় ব্যাংকরাপসি এড়ানোর জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন বাজেটে বলা আছে? এই পয়েন্টগুলো অবশ্যই আসবে এই পরবর্তী আলোচনা। একটা প্রতিক্রিয়া আমি শোনাবো। সুবর্ণ বসু, চিফ মেন্টর ইন স্মার্ট গ্রুপ এন্ড IIHM, তার প্রত্যাশা কি রয়েছে বাজেট থেকে, শুনুন। আমাদের যে লোনের মরিটোরিয়ামটা দেওয়া হয়েছিল, ECLS টেম্পোরারি লোন, সেটা ইমিডিয়েটলি 1 বছর থেকে 2 বছর বাড়িয়ে দেওয়া উচিত। কেননা ওই সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভটা তো প্রেডিকশন করা যায়নি, এবং তাতে কিন্তু আমরা যদিও 3-4 মাস খুব ভালো ব্যবসা হয়েছে লাস্ট কোয়ার্টার অফ 2021, কিন্তু আবার লাস্ট 2-3 মাসে সবাই বসে গেছে। GST নিয়ে ট্যুর অপারেটরদের খুব অসুবিধা হচ্ছে, কেন ওটা ডাবল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে। কাজে সেখানে কিছুটা র্যাশনালাইজেশন অফ দ্য GST ইমিডিয়েটলি করা উচিত। TCS, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, এটাকে আমার মনে হয় ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্টদের ক্ষেত্রে একদম উঠিয়ে দেওয়া উচিত। মানে এটাতে প্রচুর সময় নষ্ট হয়, প্রচুর ফর্ম ফিল আপ করতে হয়, এবং লোকেরা ব্যবসা করবে না অল্প কিছু টাকার জন্য করবে, কিন্তু এটা খুব টাফ। এই পড়াশোনার জায়গাতে আসবো এবং একই সঙ্গে ডিজিটাইজেশন, আর দেবাংশুরও কিছু বক্তব্য ছিল। দেবাংশু, এইখানে এই দুটো সেক্টর, ডিজিটাইজেশন এবং পড়াশোনা, বাজেটে এর কি থাকে, কি বরাদ্দ থাকে, এইদিকে সকলের নজর থাকবে। কিন্তু যেটা তুমি বলছিলে যে অনুদানের অংশ সরকারের উচিত আরো টাকা মানুষের হাতে তুলে দেওয়া, এবং শিশিরবাবুও বলছিলেন যে কর্মসংস্থান একটা চিরস্থায়ী ব্যবস্থা যাতে মানুষের হাতে টাকাটা আসে। অর্থনীতি দেবাংশু বলার আগে আমি একটু 1 মিনিট বলে নিই, দেবাংশু বলতে সুবিধা হবে। এনপি এর টাকাগুলো কবে ফেরত আসবে? একদম। এবং আমি এটা বলতে চাইছি, টাকা নিয়ে গিয়েছে এগুলো কবে ফেরত আনবে? এই যে দেখুন 45 বছরের সর্বশ্রেষ্ঠ বেকারত্বে ভারতবর্ষ পৌঁছতে পেরেছে, এটা তো কোনো রাজ্য সরকার বা বিরোধী দল এই তথ্য দেয়নি। এই তথ্য যারা দিয়েছেন তারা এইখানেই বসে রয়েছেন, তারাই কেন্দ্রীয় সরকারটা চালাচ্ছেন, তাদেরই সমস্ত তথ্য দিয়েছে। এই যে বেকারত্বের এই হার গোটা ভারতবর্ষে এই জায়গাতে গিয়েছে, সেটাকে আবার আপনি মহা মুশকিল, আমি আপনার সময় কেউ ঢুকছে না, আপনি সবার সময় খালি ঢুকবেন, আবার আপনি এক্সপেক্ট করবেন আপনার সময় আমি চুপ থাকবেন, শুনবেন। আপনি শুধু আমার খালি শিশির বাবুর কাছে একটা করজোরে নিবেদন, এটা আমার রাজ্য কি দেশের মানুষের তরফ থেকে, আপনি শুধু এইখান থেকে দাঁড়িয়ে হাতে 5 মিনিট পর বাজেট শুরু হবে, আপনি দেশের মানুষকে শুধু এইটুকু অ্যাসিওর করে দিন, আপনারা রোজ সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এবং সারা দিনের জীবন কাটিয়ে যে যন্ত্রণার সম্মুখীন হন, 2014 সালের আগে যা জিনিসের দাম ছিল আজ যা হয়েছে, সেই সবটা আপনারা এই একটা বাজেট থেকে শুরু করবেন আপনাদের পথ চলা, এবং সাধারণ মানুষকে সেই সুরাহাটা দেবেন। পেট্রোল ডিজেলের দাম কমাবেন, লভ্যাংশ কমাবেন, গ্যাসের দাম কমাবেন, ওষুধের দাম কমাবেন। আচ্ছা মহা মুশকিল, আমি বলছি আপনি উত্তর দিয়ে করে যাচ্ছেন, আমিও বলে আমার বলতে পারবেন আপনি আপনাদের সময় যারা অর্থনীতি বোঝে, আপনারা দুজন RBI গভর্নর যারা অর্থনীতি বোঝেন, তারা আপনাদের সময় চলে গেল, আর বসিয়েছেন কে ইতিহাসে এমএকে একজন গভর্নর হিসেবে। দেবাংশু আসছি, বিশ্বজয় চ্যাটার্জি উপাচার্য UEM, তার প্রতিক্রিয়া বাজেট নিয়ে তিনি কি ভাবছেন, শুনুন। এবছর আমরা এক্সপেক্ট করছি, এডুকেশনিস্টরা সবাই এক্সপেক্ট করছে যে ইনক্রিজ অফ বাজেট হবে, ডেফিনেটলি 6% অফ GDP অ্যাচিভ করবে এডুকেশন সেক্টর, এবং সেই বাজেটটা খুব স্ট্র্যাটেজিক্যালি সঠিক জায়গায় দেওয়া হবে। যেমন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য, যেখানে আরও স্টুডেন্ট, আরও বাচ্চারা সহজে ডিজিটাল অ্যাক্সেস পেতে পারে। আমরা এক্সপেক্ট করছি স্কিল এডুকেশনের দিকে অনেকটা বাজেট অ্যালোকেশন হবে, এবং আমরা এটাও এক্সপেক্ট করছি যে এন্টারপ্রেনিয়রশিপ রিলেটেড যে এডুকেশন, যেখানে মোর ইনোভেশন, সেই দিকে বাজেট অ্যালোকেটেড হবে ইন দ্য ফিল্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদি সেখানে রিসার্চের অপরচুনিটি বাড়ানোর জন্য বাজেট অ্যালোকেশন হয়।
এবার আপনাদের শোনাবো অভিজিৎ রায়, এমডি অ্যান্ড সিইও বার্জার পেন্টস, তার বাজেট নিয়ে কি চিন্তা ভাবনা। দুটো সেক্টরে এবার ভালো সাপোর্ট দেবে মনে হয় গভর্নমেন্ট। একটা হচ্ছে রুরাল এগ্রিকালচারাল সেগমেন্ট, এক তো হচ্ছে ওখানে একটু স্ট্রেসড আছে, ইকোনমি ওভারঅল ওখানে এফেক্টেড আছে, রুরাল ইকোনমি সবাই বলছে যে একটুখানি স্লো ডাউন হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি নিজেদের ইন্ডাস্ট্রিতে। তো ওখানে একটুখানি বুস্টার দরকার। কনজামশন ইনকাম যদি বাড়ে, যদি কনজামশনটা বাড়ে তাহলে অটোমেটিক্যালি ইনভেস্টমেন্টও বাড়বে, তাতে চাকরিও বাড়বে, তাতে একটা ভার্চুয়াস সাইকেল তৈরি হতে পারে। আমার মনে হয় ওটা একটা হবে। সেকেন্ড যেটা হচ্ছে এমএসএমই সেক্টর, যেটা মিডিয়াম অ্যান্ড স্মল সেক্টর, যেটা সেইটাতেও আমার মনে হয় কিছু সাপোর্ট গভর্নমেন্ট অ্যানাউন্স করবে। সেকেন্ড যেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে নিজেদের যে মানে আমরা অনেক সময় কাজ করে যারা, তারা অনেক দিন ধরে টাকা পায় না, একটু ডিলেড পেমেন্ট হয়। তো সেটা যদি আরও যদি ফাস্টার করতে পারে সেটাতেও একটা সুবিধা হয়, কারণ ওয়ার্কিং ক্যাপিটালে তাতে সুবিধা হয়ে যায় লোকের। আমি রাজেশ বাবুর কাছে খুব ছোট্ট করে জানবার সময় নেই, বাজেটের শুরু হয়ে যাবে। রাজেশ বাবু, ডিজিটাইজেশন এবং এডুকেশন এই দুটো জায়গায় আপনার কি মনে হয় কি করতে পারে সরকার? ডিজিটাইজেশনের একটা কাজ তো চলছে, প্রক্রিয়া চলছেই, ফলে আমার ধারণা সেটা নিজের গতিতেই এগোবে এবং প্রাইভেট সেক্টর সেখানে অনেকভাবে উপস্থিত আছে, যেহেতু এর উপরে জোর দিয়েছে সরকার, সব পরিষেবাগুলো এর মাধ্যমেই হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চাইছি, ডিজিটাইজেশনটা এমন নয় যে শিক্ষা ব্যবস্থা সমস্যা দূর করে দেবে, কিন্তু অনেক চ্যালেঞ্জেস সামনেও তো নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে আসছে, কিন্তু আমি বলতে চাইছি যে ডিজিটাইজেশন মানে কিন্তু এরকম নয় যে বুনিয়াদী শিক্ষার যে মূল বিষয়গুলো সেগুলো আমরা সলভ করতে পারবো থ্রু ডিজিটাইজেশন। মানে সেখানে অনেকগুলো ব্যাপার রয়েছে, শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতা, মূল মানে একটা স্কুলে বাড়ি, রেগুলার শিক্ষক শিক্ষকদের যাওয়া, এই খাতে বরাদ্দ বাড়বে, এই পরিকাঠামো শিক্ষা ক্ষেত্রে এক্সপেক্ট করছি বাড়বে কিনা দেখা যাক। স্বাস্থ্য শিক্ষা এগুলো তো বহুদিন ধরেই প্রত্যাশা রয়েছে। আমরা এবার বাজেটের দিকে নজর রাখবো, আর কিছুক্ষণের মধ্যেই অর্থমন্ত্রী বাজেট পড়তে শুরু করবেন, আমরা সেদিকেই নজর রাখছি। একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাজেট 2022 को पावर्ड बाय LIC, हर पल आपके साथ এবং টিউরাগার্ড সিমেন্ট, আপনার চয়েস আপনার শক্তি। ছোট করে কয়েকটা খবর নয়, খবরের গভীরে গিয়ে দিনের সেরা খবর। প্রতিদিন 1 ঘন্টা, একটানা 1 ঘন্টা, দায় সারা নয়, দায়বদ্ধ হয়ে পেজওয়ান, প্রতিদিন রাত 9টায় সারাদিনের সেরা খবর। আজ কেন্দ্রীয় বাজেট পেশ ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বলছে আর্থিক সমীক্ষা। যদিও রয়েছে টাকা টানাটানি, বেকারত্বে চোখ রাঙানি, আছে দেশের নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যাবে। নির্মলা বাজেটে মিলবে মধ্যবিত্তের সুরাহা, বাড়বে আয়কর ছাড়ের সীমা, কোভিডে কাজ হারানো মানুষদের জন্য থাকবে বিশেষ প্যাকেজ, প্রত্যাশা অনেক। जाएगी। अतः बजट प्रस्तुत हो जाने के पश्चात सदस्य कृपया बजट भाषण की अपनी अपनी प्रति प्रकाशन फलक से ले सकते हैं। आइटम नंबर 1, माननीय मंत्री महोदय श्रीमती निर्मला सीतारमण जी। मंत्री जी आज डिजिटल बजट पढ़ रही हैं। Honorable Speaker, Honorable Speaker, sir, I present the budget for the year 2022-23. At the outset, sir,
I want to take a moment to express my empathy for those who had to bear adverse health and economic effects of the pandemic. The overall sharp rebound and recovery of the economy is reflective of our country's strong resilience. India's economic growth in the current year is estimated to be 9.2%, highest among all large economies. I recognize we are in the midst of an Omicron wave with high incidence but milder symptoms. Further, the speed and coverage of our vaccination campaign has helped greatly. With an accelerated improvement of health infrastructure in the past 2 years, we are in a strong position to withstand challenges. I am confident that with Sabka Prayas, we will continue our journey with strong growth. Honorable Speaker, we are marking Azadi Ka Amrit Mahotsav and have entered into Amrit Kal, the 25-year-long lead up to India at 100. Honorable Prime Minister in his Independence Day address had set out the vision for India at 100. By achieving certain goals during Amrit Kal, our government aims to attain this vision. They are complementing the macroeconomic level growth focus with a microeconomic level all-inclusive welfare focus, promoting digital economy and fintech, technology-enabled development, energy transition, and climate action, and relying on virtuous cycle starting from private investment with public capital investment, helping to crowd in private investment. Since 2014, our government's focus has been on empowerment of citizens, especially the poor and the marginalized. Measures have included programs that have provided housing, electricity, cooking gas, and access to water. We also have programs for ensuring financial inclusion and direct benefit transfers. We are committed to strengthening the abilities of the poor to tap all opportunities. Our government constantly strives to provide the necessary ecosystem for the middle classes, a vast and wide section which is populated across various middle income brackets, to make use of the opportunities they so desire. This budget seeks to lay the foundation and give a blueprint to steer the economy over Amrit Kal of the next 25 years, from India at 75 to India at 100. It continues to build on the vision drawn in the budget of 21-22. Its fundamental tenets, which included transparency of financial statement and fiscal position, reflect the government's intent, strengths, and challenges. This continues to guide us. The initiatives of the last year's budget have seen significant progress and have been provided with adequate allocations in this budget as well. The strengthening of health infrastructure, speedy implementation of the vaccination program, and the nationwide resilient response to the current wave of the pandemic are evident for all. The productivity-linked incentive in 14 sectors for achieving the vision of Atmanirbhar Bharat has received excellent response, with potential to create 60 lakh new jobs and an additional production of 30 lakh crore during next 5 years. Towards implementation of the new public sector enterprise policy, the strategic transfer of ownership of Air India has been completed. The strategic partner for Neelanchal Ispat Nigam Limited has been selected. The public issue of the LIC is expected shortly. Others too are in the process for 2022-23. प्लीज नो, आपको पर्याप्त मौका, पर्याप्त अवसर मिलेगा. बेटे बेटे टिप्पणी मत कीजिए. The National Bank for Infrastructure Development and National Asset Reconstruction Company have commenced their activities.
Honorable Speaker, sir, Budget 2021-22 had provided a sharp increase in provision for public investment or capital expenditure. Throughout the year, with the Honorable Prime Minister guiding the implementation, our economic recovery is continuing to benefit from the multiplier effect. This budget continues to provide impetus for growth. It lays a parallel track of 1. A blueprint for the Amrit Kal, which is futuristic and inclusive. This will directly benefit our youth, women, farmers, the scheduled castes, and the scheduled tribes. And number 2, big private public investment. Number 2, big public investment for modern infrastructure, readying for India at 100. This shall be guided by PM Gati Shakti and be benefited by the synergy of multimodal approach. Moving forward on this parallel track, we lay the following 4 priorities: PM Gati Shakti, inclusive development, productivity enhancement and investment, sunrise opportunities, energy transition, and climate action, and 4, financing of investments. PM Gati Shakti. PM Gati Shakti is a transformative approach for economic growth and sustainable development. The approach is driven by 7 engines, namely roads, railways, airports, ports, mass transport, waterways, and logistics infrastructure. All 7 engines will pull forward the economy in unison. These engines are supported by the complementary roles of energy transmission, IT communication, bulk water and sewerage, and social infrastructure. Finally, the approach is powered by clean energy and Sabka Prayas. The efforts of the central government, the state governments, and the private sector together, leading to a huge job and entrepreneurial opportunities for all, especially the youth. PM Gati Shakti Master Plan, National Master Plan. The scope of PM Gati Shakti National Master Plan will encompass the 7 engines for economic transformation, seamless multimodal connectivity, and logistics efficiency. It will also include the infrastructure development by the state governments as per Gati Shakti Master Plan. The focus will be on planning, financing, including through innovative ways, use of technology, and speedier implementation. The projects pertaining to these 7 engines in the national infrastructure pipeline will be aligned with PM Gati Shakti framework. The touchstone of the master plan will be world-class modern infrastructure and logistics synergy among different modes of movement, both of people and goods, and location of projects. This will help raise the productivity and accelerate economic growth and development. Road transport. PM Gati Shakti Master Plan for expressways will be formulated in 22-23 to facilitate faster movement of people and goods. The National Highways network will be expanded by 25,000 kilometers in 2022-23. 20,000 crores of rupees will be mobilized through innovative ways of financing to complement the public resources. The data exchange among all mode operators will be brought on unified logistics interface platform, designed for application programming interface. This will provide for efficient movement of goods through different modes, reducing logistics cost and time, assisting just-in-time inventory management, and in eliminating tedious documentation. Most importantly, this will provide real-time information to all stakeholders and improve international competitiveness. Open source mobility stack for organizing seamless travel of passengers will also be facilitated. Contracts for implementation of multimodal logistic parks
at 4 locations through PPP mode will be awarded in 22-23. Railways will develop new products and efficient logistics services for small farmers and small and medium enterprises, besides taking the lead in integration of postal and railways network to provide seamless solutions for movement of parcels. One station, one product concept will be popularized to help local businesses and supply chains. As a part of Atmanirbhar Bharat, 2,000 kilometers of network will be brought under Kavach, the indigenous world-class technology for safety and capacity augmentation in 2022-23. 400 new generation Vande Bharat trains will better energy efficiency and passenger riding experience will be developed and manufactured during the next 3 years. 100 PM Gati Shakti cargo terminals for multimodal logistics facilities will be developed during the next 3 years. Innovative ways of financing and faster implementation will be encouraged for building metro systems of appropriate type at scale. Multimodal connectivity between mass urban transport and railway stations will be facilitated on priority. Design of metro systems, including civil structures, will be reoriented and standardized for Indian conditions and needs. Parvat Mala, as a preferred ecologically sustainable alternative to conventional roads in difficult hilly areas, National Ropeways Development Program will be taken up on PPP mode. The aim is to improve connectivity and convenience for commuters, besides promoting tourism. This may also cover congested urban areas where conventional mass transit system is not feasible. Contracts for 8 such ropeway projects for a length of 60 kilometers will be awarded in 22-23. With technical support from the Capacity Building Commission, central ministries, state governments, and their infra agencies will have their skills upgraded. This will ramp up capacity in planning, design, financing, including innovative ways, and implementation management of the PM Gati Shakti infrastructure projects. Inclusive development, our second priority. Agriculture. The procurement of wheat in Rabi 21-22 and the estimated procurement of paddy in Kharif 21-22 will cover 1,208 lakh metric tons of wheat and paddy from 163 lakh farmers, and 2.37 lakh crores will be the direct payment of MSP value to their accounts. Chemical-free natural farming will be promoted throughout the country with a focus on farmers' lands in 5-kilometer wide corridors along the river Ganga at the first stage. 2023 has been announced as the International Year of Millets. Support will be provided for post-harvest value addition, enhancing domestic consumption, and for branding millet products nationally and internationally. To reduce our dependence on import of oil seeds, a rationalized and comprehensive scheme to increase domestic production of oil seeds will be implemented. For delivery of digital and high-tech services to farmers, with involvement of public sector research and extension institutions, along with private agri-tech players and stakeholders of agri-value chains, a scheme in PPP mode will be launched. Use of Kisan drones will be promoted for crop assessment
digitization of land records, spraying of insecticides and nutrients. States will be encouraged to revise syllabi of agricultural universities to meet the needs of natural, zero budget, and organic farming, modern day agriculture, value addition, and management. A fund with blended capital raised under the co-investment model will be facilitated through the NABARD. This is to finance startups for agriculture and rural enterprise relevant for farm produce value chain. The activities of these startups will include inter alia, support for FPOs, machinery for farmers on rental basis at farm level, and technology including IT-based support. The implementation of the Kane-Betwa link project at an estimated cost of 44,605 crores will be taken up. This is aimed at providing irrigation benefits to 9.0 lakh hectare of farmers' lands, drinking water supply to 62 lakh people, 103 megawatt of hydro, 27 megawatt of solar power, allocations of 4,300 crores of rupees in the RE 21-22 and 1,400 crores of rupees in 22-23 have been made for this project. Honorable Speaker, sir, draft DPRs for 5 river links, namely Daman-Ganga Pinjal, Par-Tapi Narmada, Godavari Krishna, Krishna Pennar, and Pennar Kaveri have been finalized. Once a consensus is reached among the beneficiary states, the Centre will provide support for their implementation. For farmers to adopt suitable varieties of fruits and vegetables and to use appropriate production and harvesting techniques, our government will provide a comprehensive package with participation of state governments. MSMEs, Udyam, eShram, NCS, and ASEEM portals will be interlinked. Their scope will be widened. They will now perform as portals with live organic databases, providing G2C, B2C, and B2B services. These services will relate to credit facilitation, skilling, and recruitment with an aim to further formalize the economy and enhance entrepreneurial opportunities for all. Emergency Credit Line Guarantee Scheme has provided the much-needed additional credit to more than 130 lakh MSMEs. This has helped them mitigate the adverse impact of the pandemic. The hospitality and related services, especially those by micro and small enterprises, are yet to regain their pre-pandemic level of business. Considering these aspects, the ECLGS will be extended up to March 2023, and its guarantee cover will be expanded by 50,000 crores of rupees to total cover of 5 lakh crores. With the additional amount being earmarked exclusively for the hospitality and related sectors. Credit Guarantee Trust for Micro and Small Enterprises, CGT-MSE, scheme will be revamped with required infusion of funds. This will facilitate additional credit of 2 lakh crore for micro and small enterprises and expand employment opportunities. Raising and accelerating
MSME Performance RAMP program with outlay of 6,000 crore over 5 years will be rolled out. This will help MSME sector become more resilient, competitive, and efficient. Skilling programs and partnership with the industry will be reoriented to promote continuous skilling avenues, sustainability, and employability. The National Skill Qualification Framework will be aligned with dynamic industry needs. Digital ecosystem for skilling and livelihood, the Desh Stack e-portal, will be launched. This aims to empower citizens to skill, reskill, or upskill through online training. It will also provide API-based trusted skill credentials, payment and discovery layers to find relevant jobs and entrepreneurial opportunities. Startups will be promoted to facilitate Drone Shakti through varied applications and for drone as a service. In select ITIs in all states, the required courses for skilling will be started. Due to the pandemic-induced closure of schools, our children, particularly in the rural areas and those from scheduled castes and scheduled tribes and other weaker sections, have lost almost 2 years of formal education. Mostly, these are children in government schools. We recognize the need to impart supplementary teaching and to build a resilient mechanism for education delivery. For this purpose, One Class, One TV channel program of PM E-Vidya will be expanded from 12 to 200 TV channels. This will enable all states to provide supplementary education in regional languages for classes 1 to 12. High-quality e-content in all spoken languages will be developed for delivery via internet, mobile phones, TV, and through radio and through digital teachers. A competitive mechanism for development of quality e-content by the teachers will be set up to empower and equip them with digital tools of teaching and facilitate better learning outcomes. A digital university will be established to provide access to students across the country for world-class quality universal education with personalized learning experience at their doorsteps. This will be made available in different Indian languages and ICT formats. The university will be built on a networked hub and spoke model, with the hub building cutting-edge ICT expertise. The best public universities and institutions in the country will collaborate as a network of hub and spoke. An open platform for the national digital health ecosystem will be rolled out. It will consist of digital registries of health providers and health facilities, unique health identity, consent framework, and universal access to health facilities. The pandemic has accentuated mental health problems in people of all ages. To better the access to quality mental health counseling and care services, a national tele-mental health program will be launched. This will include a network of 23 tele-mental health centers of excellence, with NIMHANS being the nodal center, and International Institute of Information Technology, Bangalore, IIIT Bangalore, providing technology support. Recognizing the importance of Nari Shakti as a harbinger of our bright future and for women-led development,
During the Amrit Kal, our government has comprehensively revamped the schemes of the Ministry of Women and Child Development. Accordingly, 3 schemes, namely Mission Shakti, Mission Vatsalya, Saksham Anganwadi and Poshan 2.0 were launched recently to provide integrated benefits to women and children. Saksham Anganwadis are a new generation Anganwadis that have better infrastructure and audio-visual aids, powered by clean energy and providing improved environment for early childhood development. 2 lakh Anganwadis will be upgraded under this scheme. Current coverage of Har Ghar Nal Se Jal is 8.7 crores. Of this, 5.5 crore households were provided tap water in last 2 years itself. Allocation of 60,000 crores of rupees has been made with an aim to cover 3.8 crore households in 2022 and 23. In 22-23, 80 lakh houses will be completed for the identified eligible beneficiaries of the PM Awas Yojana, both rural and urban. 48,000 crores is allotted for this purpose. The central government will work with the state governments for reduction of time required for all land and construction related approvals, for promoting affordable housing for middle class and for the economically weaker sections in urban areas. We shall also work with the financial sector, regulators, to expand access to capital along with reduction in cost of intermediaries. A new scheme, Prime Minister's Development Initiative for the Northeast, will be implemented through the Northeastern Council. It will fund infrastructure in the spirit of PM Gati Shakti and social development projects based on felt needs of the Northeast. This will enable livelihood activities for youth and women, filling the gaps in various sectors. It will not be a substitute for existing central or state schemes. While the central ministries may also post their candidate projects, priority will be given to those posted by the states. An initial allocation of 1,500 crores of rupees will be made, and the initial list of projects is given in Annexure 1 of my speech. Our vision to improve the quality of life of citizens in the most backward districts of the country through Aspirational Districts program has been translated into reality in a very short span of time. 95% of those 112 districts have made significant progress in key sectors such as health, nutrition, financial inclusion, and basic infrastructure. They have surpassed even some of the state average values. However, in those districts, some blocks continue to lag. In 22-23, the program will focus on such blocks in those districts. Border villages with sparse population, limited connectivity, and infrastructure often get left out from the development gains. Such villages on the northern border will be covered under a new Vibrant Villages program. The activities will include construction of village infrastructure, housing, tourist centers, road connectivity, provisioning of decentralized renewable energy, direct-to-home access for Doordarshan and educational channels, and support for their livelihood generation. Additional funding for these activities will be provided
existing schemes will be converged, we will define their outcomes and monitor them on a constant basis. In 2022, 100% of 1.5 lakh post offices will come on the core banking system, enabling financial inclusion and access to accounts through net banking, mobile banking, ATMs, and also provide online transfer of funds between post office accounts and bank accounts. This will be helpful, especially for farmers and senior citizens in rural areas, enabling interoperability and financial inclusion. Honorable Speaker, sir, in recent years, digital banking, digital payments, and fintech innovations have grown at a rapid pace in the country. Government is continuously encouraging these sectors to ensure that the benefits of digital banking reach every nook and corner of the country in a consumer-friendly manner. Taking forward this agenda and to mark 75 years of our independence, it is proposed to set up 75 digital banking units in 75 districts of the country by scheduled commercial banks. The financial support for digital payment ecosystem announced in the previous budget will continue in 22-23 as well. This will encourage further adoption of digital payments. There will also be a focus to promote use of payment platforms that are economical and user-friendly. Sir, I move to the next priority. In recent years, over 25,000 compliances were reduced and nearly 1,500 union laws were repealed. This is the result of our government's strong commitment for minimum government and maximum governance. 1,486 union laws were repealed. Our trust in the public and ease of doing business is what is highlighted here, sir. For the Amrit Kal, the next phase of ease of doing business 2.0 and ease of living will be launched. In our endeavor to improve productive efficiency of capital and human resources, we will follow the idea of trust-based governance. The new phase will be guided by an active involvement of the states, digitization of manual processes and interventions, integration of the central and state level systems through IT bridges, a single point access for all citizen-centric services, and standardization and removal of overlapping compliances. Crowdsourcing of suggestions and ground-level assessment of the impact with active involvement of citizens and businesses will be encouraged. A single window portal, Parivesh, for all green clearances was launched in 2018. It has been instrumental in reducing the time required for approvals significantly. The scope of this portal will be expanded to provide information to the applicants based on location of units. Information about specific approvals will be provided. It will enable application for all 4 approvals through a single form and tracking of the process through Centralized Processing Center Green, CPC Green. E-passports. The issuance of e-passports using embedded chip and futuristic technology will be rolled out in 22-23 to enhance the convenience for the citizens in their overseas travel. By the time of India at 100, nearly half our population is likely to be living in urban areas. To prepare for this, orderly urban development is of critical importance.
This will help realize the country's economic potential, including livelihood opportunities for the demographic dividend. For this, on the one hand, we need to nurture the megacities and their hinterlands to become current centers of economic growth. On the other, we need to facilitate Tier 2 and Tier 3 cities to take on the mantle in the future. This would require us to reimagine our cities into centers of sustainable living with opportunities for all, including women and our youth. For this to happen, urban planning cannot continue with a business-as-usual approach. We plan to steer a paradigm change. A high-level committee of reputed urban planners, urban economists, and institutions will be formed to make recommendations on urban sector policies, capacity building, planning, implementation, and governance. For urban capacity building, support will be provided to the states. Modernization of building bylaws, town planning schemes, transit-oriented development will be implemented. This will facilitate reforms for people to live and work closer to the mass transit systems. The central government's financial support for mass transit projects and Amrit scheme will be leveraged for formulation of action plans and their implementation for facilitating the TOD and TPS by the states. For developing India-specific knowledge in urban planning and design, and to deliver certified training in these areas, up to 5 existing academic institutions in different regions will be designated as centers of excellence. These centers will be provided endowment fund of 250 crore each. In addition, the AICTE will take the lead to improve syllabi, quality and access of urban planning courses in other institutions. We will promote a shift to use of public transport in urban areas. This will be complemented by clean tech and governance solutions, special mobility zones with zero fossil fuel policy and EV vehicles. Battery swapping policy. Considering the constraint of space in urban areas, for setting up charging stations at scale, a battery swapping policy will be brought out and interoperability standards will be formulated. The private sector will be encouraged to develop sustainable and innovative business models for battery or energy as a service. This will improve efficiency in the EV ecosystem. Efficient use of land resources is a strong imperative. States will be encouraged to adopt unique land parcel identification number to facilitate IT-based management of records. The facility for transliteration of land records across any of the Schedule 8 languages will also be rolled out. The adoption of linkage with National Generic Document Registration System (NGDRS) with the One Nation, One Registration software will be promoted as an option for uniform process of registration and anywhere registration of deeds and documents. Necessary amendments in the code IBC will be carried out to enhance the efficiency of the resolution process and facilitate cross-border insolvency resolution. Accelerated corporate exit. Several IT-based systems have been established for accelerated registration of new companies. Now the Center for Processing Accelerated Corporate Exit, CPACE, will process re-engineering, will be established to facilitate and speed up the voluntary winding up of these companies from the currently required 2 years
to less than 6 months. Government procurement. Government rules have recently been modernized for the needs of Amritkal. The new rules have benefited from the inputs from various stakeholders. The modernized rules allow use of transparent quality criteria besides cost and evaluation of complex tenders. Provisions have been made for payment of 75% of running bills mandatorily within 10 days and for encouraging settlements of disputes through conciliation. As a further step to enhance transparency and to reduce delays in payments, a completely paperless, end-to-end online e-bill system will be launched for use by all central ministries for their procurements. The system will enable the suppliers and contractors to submit online their digitally signed bills and claims and track their status from anywhere. To reduce indirect cost for suppliers and work contractors, the use of surety bonds as a substitute for bank guarantee will be made acceptable in government procurements. Business such as gold imports may also find this useful. IRDAI, insurance regulator, has given the framework for issue of surety bonds by insurance companies. AVGC Promotion Task Force. The animation, visual effects, gaming, and comic, the AVGC sector, offers immense potential to employ youth. An AVGC Promotion Task Force with all stakeholders will be set up to recommend ways to realize this and build domestic capacity for serving our markets and the global demand. Telecom sector. Telecommunications in general and 5G technology in particular can enable growth and offer job opportunities. Required spectrum auctions will be conducted in 2022 to facilitate rollout of 5G mobile services within 2022-23 by private telecom providers. A scheme for design-led manufacturing will be launched to build a strong ecosystem for 5G as part of the production-linked incentive scheme. To enable affordable broadband and mobile service proliferation in rural and remote areas, 5% of annual collections under the Universal Service Obligation Fund will be allocated. This will promote R&D and commercialization of technologies and solutions. Our vision is that all villages and their residents should have the same access to e-services, communication facilities, and digital resources as urban areas and their residents. The contracts for laying optical fiber in all villages, including remote areas, will be awarded under the BharatNet project through PPP in 22 and 23. Completion is expected in 2025. Measures will be taken to enable better and more efficient use of the optical fiber. Export promotion. The Special Economic Zones Act will be replaced with a new legislation that will enable the states to become partners in development of enterprise and service hubs. This will cover all large existing and new industrial enclaves
to optimally utilize available infrastructure and enhance competitiveness of exports. Atmanirbharta in defense. Our government is committed to reducing imports and promoting Atmanirbharta in equipment for the armed forces. 68% of the capital procurement budget will be earmarked for domestic industry in 22-23, up from 58% in 21-22. Defense R&D will be opened up for industry, startups and academia, with 25% of defense R&D budget earmarked. Private industry will be encouraged to take up design and development of military platforms and equipment in collaboration with DRDO and other organizations through SPV model. An independent nodal umbrella body will be set up for meeting wide-ranging testing and certification requirements. Artificial intelligence, geospatial systems and drones, semiconductor and its ecosystem, space economy, genomics and pharmaceuticals, green energy and clean mobility systems have immense potential to assist sustainable development at scale and modernize the country. They provide employment opportunities for our youth and make Indian industry more efficient and competitive. Supportive policies, light touch regulations, facilitative actions to build domestic capacities and promotion of research and development will guide the government's approach. For R&D in the sunrise opportunities, in addition to efforts of collaboration among academia, industry and public institutions, government contribution will be provided. Energy transition and climate change. The risks of climate change are the strongest negative externalities that affect India and other countries. As Honorable Prime Minister said at the COP26 summit in Glasgow last November, and I quote, "What is needed today is mindful and deliberate utilization instead of mindless, destructive consumption," unquote. The low-carbon development strategy, as enunciated in the Panchamrit that he announced is an important reflection of our government's strong commitment towards sustainable development. The strategy opens up huge employment opportunities and will take the country on a sustainable development path. This budget proposes several near-term and long-term actions accordingly. Solar power. To facilitate domestic manufacturing for the ambitious goal of 280 gigawatts of installed solar capacity by 2030, an additional allocation of 19,500 crores for PLI, production-linked incentive, for manufacturing of high-efficiency modules with priority to fully integrate manufacturing units from polysilicon to solar PV modules will be made. Honorable Speaker, sir, the circular economy transition is expected to help in productivity enhancement as well as creating large opportunities for new businesses and jobs. The action plans for 10 sectors such as electronic waste, end-of-life vehicles, used oil waste, toxic and hazardous industrial waste are already ready. The focus will now be on addressing important cross-cutting issues of infrastructure, reverse logistics, technology upgradation, and integration with informal sector. This will be supported by active public policies covering regulations, extended producers' responsibilities, framework, and innovation facilities. 5 to 7% biomass pellets
will be co-fired in thermal power plants, resulting in carbon dioxide savings of 38 MMT annually. This will also provide extra income to farmers and job opportunities to locals and help avoid stubble burning in agricultural fields. Saving energy is an important aspect of the energy management. Hence, energy efficiency and savings measures will be promoted. This will be done in large commercial buildings through the energy service company business model. It will facilitate capacity building and awareness for energy audits, performance contracts, and common measurement of and verification protocol. 4 pilot projects for coal gasification and conversion of coal into chemicals required for the industry will be set up to evolve technical and financial viability. The policies and required legislative changes to promote agroforestry and private forestry will be brought in. In addition, financial support will be provided to farmers belonging to scheduled castes and scheduled tribes who want to take up agroforestry. Honourable Speaker, I now move to the 4th priority, financing of investments. Capital investment holds the key to speedy and sustainable economic revival and consolidation through its multiplier effect. Capital investment also helps in creating employment opportunities, induced enhanced demand for manufactured input from large industries and MSMEs, services from professionals, and help farmers through better agri-infrastructure. The economy has shown strong resilience to come out of the effects of the pandemic with high growth. However, we need to sustain that level to make up for the setback of 2020-2021. As outlined in para 5 earlier, the virtuous cycle of investment requires public investment to crowd in private investment. At this stage, private investments seem to require that support to rise to their potential and to the needs of the economy. Public investment must continue to take the lead and prime the private investment and demand in 2022-23. Considering the above imperative, the outlay for capital expenditure in the Union budget is once again being stepped up sharply by 35.4% from 5.54 lakh crore in the current year to 7.50 lakh crores in 22-23. This has increased to more than 2.2 times the expenditure of 2019-20. This outlay in 22-23 will be 2.9% of the GDP. Effective capital expenditure. With this investment taken together with the provision made for creation of capital assets through grants and aid to states, the effective capital expenditure of the central government is estimated at 10.68 lakh crores in 22-23, which will be about 4.1% of the GDP. Green bonds. As a part of the government's overall market borrowings in 22-23, sovereign green bonds will be issued for mobilizing resources for green infrastructure. The proceeds will be deployed in public sector projects which help in reducing the carbon intensity of the economy. GIFT IFSC. World-class foreign universities and institutions will be allowed in the GIFT city to offer courses in the financial management, fintech, science,
technology, engineering, and mathematics free from domestic regulations, except those by the IFSCA, to facilitate availability of high-end human resources for financial services and technology. An international arbitration center will be set up in the GIFT City for timely settlement of disputes under international jurisprudence. Services for global capital for sustainable and climate finance in the country will be facilitated in the GIFT City. Infrastructure status. Data centers and energy storage systems, including dense charging infrastructure and grid-scale battery systems, will be included in the harmonized list of infrastructure. This will facilitate credit availability for digital infrastructure and clean energy storage. Venture capital and private equity invested more than 5.5 lakh crores last year, facilitating one of the largest startup growth system. Scaling up this investment requires a holistic examination of regulatory and other frictions. An expert committee will be set up to examine and suggest appropriate measures. Government-backed funds, NIIF and SIDBI, Fund of Funds, have provided scale capital, creating a multiplier effect. For encouraging important sunrise sectors such as climate action, deep tech, digital economy, pharma, and agri-tech, the government will promote these thematic funds for blended finance, with the government share being limited to 20% and the funds being managed by private fund managers. For financing the infrastructure needs, the stepping up of public investment will need to be complemented by private capital at a significant scale. Measures will be taken to enhance financial viability of projects, including PPP, with technical and knowledge assistance from multilateral agencies. Enhancing financial viability shall also be obtained by adopting global best practices, innovative ways of financing, and balanced risk allocation. Digital rupee. Introduction of a central bank digital currency will give a big boost to digital economy. Digital currency will also lead to a more efficient and cheaper currency management system. It is therefore proposed to introduce digital rupee using blockchain and other technologies to be issued by the Reserve Bank of India starting 2022 and 23. Financial assistance to states for capital investment. Reflecting the true spirit of cooperative federalism, the central government is committed to bolstering the hands of the states in enhancing their capital investment towards creating productive assets and generating remunerative employment. The scheme for financial assistance to states for capital investment has been extremely well received by the states. In deference to the requests received during my meeting with the chief ministers and state finance ministers, the outlay for this scheme is being enhanced from 10,000 crores in the budget estimates to 15,000 crores in the revised estimates for the current year. For 22-23, I'll repeat that sentence for the benefit of many of our honorable members. In deference to
the requests received during my meeting with chief ministers and state finance ministers, the outlay for this scheme is being enhanced from 10,000 crores in the BE to 15,000 crores, 15,000 crores in the RE of the current year. For 22-23, the allocation is 1 lakh crores to assist the states in catalyzing the overall investments in the economy. These 50-year interest-free loans are over and above the normal borrowings allowed to the states, are over and above the normal borrowings to the states. This allocation will be used for PM Gati Shakti related and other productive capital investments of the states. It will also include components for supplemental funding for priority segments of PM Gram Sadak Yojana, including support for the state's share, digitization of the economy, including digital payments and completion of OFC network, and reforms related to building bylaws, town planning schemes, transit-oriented development, and transferable development rights. In 22-23, in accordance with the recommendations of the 15th Finance Commission, the states will be allowed a fiscal deficit of 4% of the GSDP, of which 0.5% will be tied to power sector reforms, for which the conditions have already been communicated in 21-22. Fiscal management. As against a total expenditure of 34.83 lakh crores of rupees projected in the BE 21-22, the revised estimate is 37.70 lakh crores. The revised estimate of capital expenditure is 6.3 lakh crores of rupees. This includes an amount of 51,971 crores towards settlement of outstanding guaranteed liabilities of Air India and its other sundry commitments. Coming to the budget estimates, Honourable Speaker, sir, the total expenditure in 22-23 is estimated at 39.45 lakh crores, while the total receipts other than borrowings are estimated at 22.84 lakh crores of rupees. The revised fiscal deficit, Honourable Speaker, in the current year is estimated at 6.9% of the GDP, as against 6.8% projected in the budget estimates. The fiscal deficit is in 22-23 is estimated at 6.4% of the GDP, which is consistent with the broad path of the fiscal consolidation announced by me last year to reach a fiscal deficit level below 4.5% by 25-26. While setting the fiscal deficit level in 22-23, I am conscious of the need to nurture growth through public investment to become stronger and sustainable. I will now move to Part B of my speech. Direct tax. Honourable Speaker, sir, I take this opportunity to thank all the taxpayers of our country who have contributed immensely and strengthened the hands of the government in helping their fellow citizens in this hour of need. So I have brought in a little verse from the Mahabharata. I won't spend more time reading because I would like the speech to get enough time. However, the substance of it is the king must make arrangements for yoga kshema, which is the welfare of the populace, by way of abandoning any laxity
and by governing the state in line with Dharma, along with collecting taxes which are in consonance with Dharma. This is Mahabharata Shanti Parva Adhyaya, Shloka 11 from 72. Drawing wisdom from our ancient texts, we continue on the path to progress. The proposals in this budget, while continuing with our declared policy of stable and predictable tax regime, intend to bring more reforms that will take ahead our vision to establish a trustworthy tax regime. This will further simplify the tax system, promote voluntary compliance by taxpayers, and reduce litigation. Introducing new updated return. India is growing at an accelerated pace and people are undertaking multiple financial transactions. The Income Tax Department has established a robust framework of reporting of taxpayers' transactions. In this context, some taxpayers may realize that they have committed omissions or mistakes in correctly estimating their income for tax payment. To provide an opportunity to correct such errors, I am proposing a new provision permitting taxpayers to file an updated return on payment of additional tax. This updated return can be filed within 2 years from the end of the relevant assessment year. Honorable Speaker, sir, presently, if the department finds out that some income has been missed out by an assessee, it goes through a lengthy process of adjudication. Instead, with this proposal now, there will be a trust repost in the taxpayers that will enable the assessee herself to declare the income that she may have missed out earlier while filing her return. Full details of the proposal are given in the finance bill. It is an affirmative step in the direction of voluntary compliance. Reduced alternative minimum tax rate and surcharge for cooperatives. Currently, cooperative societies are required to pay alternate minimum tax at the rate of 18 and 1.5%. However, companies pay the same rate, the same, which is the alternate minimum tax, at the rate of 15%. To provide a level playing field between cooperative societies and companies, I propose to reduce this rate for the cooperative societies also to 15%. Honorable Speaker, sir, I also propose to reduce the surcharge on cooperative societies from the present 12% to 7% for those having total income of more than 1 crore and up to 10 crores. This would help in enhancing income of cooperative societies and its members who are mostly from the rural and from farming communities. Tax relief to persons with disability. The parent or guardian of a differently abled person can take an insurance scheme for such person. The present law provides for deduction to the parent or guardian only if the lump sum payment or annuity is available to the differently abled person on the death of the subscriber, that is the parent or the guardian. There could be situations where the differently abled dependent may need payment of annuity or lump sum amount even during the lifetime of their parent or guardian. I propose thus to allow the payment of annuity and lump sum amount to the differently abled dependent during the lifetime of the parent and guardians, that is parent or guardians, attaining the age of 60 years. Parity between employees of the state and central governments. At present, the central government contributes 14% of the salary of its employee to the National Pension System, NPS, Tier 1. This is allowed as a deduction in computing the income of the employee. However,
such deduction is allowed only to the extent of 10% of the salary in case of employees of the state governments. To provide equal treatment to both central and state government employees, I propose to increase the tax deduction limit from 10% to 14% on employers' contribution to the MPS account of state government employees as well. This would help in enhancing the social security benefits of the state government employees and bring them at par with central government employees. Incentives for startups. Startups have emerged as drivers of growth for our economy. Over the past few years, the country has seen a manifold increase in successful startups. Eligible startups established before 31/3/2022 had been provided a tax incentive for 3 consecutive years out of the 10 years from incorporation. In view of the COVID pandemic, I propose to extend the period of incorporation of the eligible startup by 1 more year, that is up to 31/3/2023, for providing such tax incentives. Incentives for newly incorporated manufacturing entities under concessional tax regime. In an effort to establish a global competitive business environment for certain domestic companies, a concessional tax regime of 15% was introduced by our government for newly incorporated domestic manufacturing companies. I propose to extend the last date for commencement of manufacturing or production under Section 115B(ab) by 1 more year, that is from 31st March 2023 to 31st March 2024. Scheme for taxation of virtual digital assets. There has been a phenomenal increase in transaction in virtual digital assets. The magnitude and frequency of these transactions have made it imperative to provide for a specific tax regime. Accordingly, for the taxation of virtual digital assets, I propose to provide that any income from transfer of any virtual digital asset shall be taxed at the rate of 30%, 30%. No deduction in respect of any expenditure or allowance shall be allowed while computing such income except cost of acquisition. Further, loss from transfer of virtual digital asset cannot be set off against any other income. Further, in order to capture the transaction details, I also propose to provide for TDS on payment made in relation to transfer of virtual digital asset at the rate of 1% of such consideration above a monetary threshold. Gift of virtual digital asset is also proposed to be taxed in the hands of the recipient. Litigation management to avoid repetitive appeals by the department. It has been observed that a lot of time and resources are consumed in filing of appeals which involve identical issues. Taking forward our policy of sound litigation management, I propose to provide that if a question of law in the case of an assessee is identical to a question of law which is pending in the appeal before a jurisdictional high court or Supreme Court, in any case, the filing of further appeal in the case of this assessee by the department shall be deferred till such a question of law is decided by the jurisdictional high court or the Supreme Court. This will greatly help in reducing the repeated litigation between taxpayer and the department.
Taking forward our efforts to further promote the IFSC, I hereby propose to provide that income of a non-resident from offshore derivative instruments or over-the-counter derivatives issued by an offshore banking unit, income from royalty and interest on account of lease of ship, and income received from portfolio management services in IFSC shall be exempt from tax subject to specified conditions. Rationalization of surcharge. In the globalized business world, there are several work contracts whose terms and conditions mandatorily require formation of a consortium. The members in the consortium are generally companies. In such cases, the income of these AOPs has to suffer a graded surcharge up to 37%, which is a lot more than surcharge on the individual companies. Accordingly, I propose to cap the surcharge of these AOPs at 15%, 15%. Further, the long-term capital gains on listed equity shares, units, etc., are liable to maximum surcharge of 15%, while other long-term capital gains are subjected to a graded surcharge which goes up to 37%. I propose to cap the surcharge on long-term capital gains arising on transfer of any type of assets at 15%. This step will give a boost to startup community, and along with my proposal on the extended tax benefits to manufacturing companies and startups, reaffirms our commitment to Atmanirbhar Bharat. Clarification in relation to health and education cess as business expenditure. The income tax is not an allowable expenditure for computation of business income. This includes tax as well as surcharges. The health and education cess is imposed as an additional surcharge on the taxpayer for funding specific government welfare programs. However, some courts have allowed health and education cess as business expenditure, which is against the legislative intent. To reiterate the legislative intent, I propose to clarify that any surcharge or cess on income and profits is not allowable as business expenditure. Deterrence against tax evasion. Honorable Speaker, sir, presently there is ambiguity regarding set-off of brought forward loss against undisclosed income detected in search operations. It has been observed that in many cases where undisclosed income or suppression of sales, etc., is detected, payment of tax is avoided by setting off of losses. In order to bring certainty and to increase deterrence among tax evaders, I propose to provide that no set-off of any loss shall be allowed against undisclosed income detected during search and survey operations. It has been noticed that as a business promotion strategy, there is a tendency on businesses to pass on benefits to their agents. Such benefits are taxable in the hands of the agents. In order to track such transactions, I propose to provide for tax deduction by the person giving benefits if the aggregate value of such benefits exceeds 20,000 rupees during the financial year. A few other changes are being made, the details of which are there in the finance bill. Indirect taxes. So remarkable progress in GST. GST has been a landmark reform of independent India, showcasing the spirit of cooperative federalism. While aspirations were high, there were huge challenges too. These challenges were overcome deftly and painstakingly under the guidance and the oversight of the GST Council. We can now take pride in a fully IT-driven and progressive GST regime that has fulfilled the cherished dream of India as one market, one tax.
There are still some challenges remaining, and we aspire to meet them in the coming year. The right balance between facilitation and enforcement has engendered significantly better compliance, and enforcement has engendered better compliance. GST revenues are buoyant despite the pandemic. I would bring in something which I've got to know this morning, not part of my speech, but worth putting in here for the knowledge of the Honourable House. I would like to bring to the notice of this House that the gross GST collections for the month of January 22 are rupees 1,40,986 crores, which is the highest since the inception of GST. This has been possible due to rapid economic growth, recovery, post-COVID, This has been possible due to the rapid economic recovery post-COVID, as well as various policy and administration undertaken by central and state tax administrations. Taxpayers deserve applause for this growth. Not only did they adapt to the changes, but enthusiastically contributed to the cost of paying taxes. Special economic zones. In part A of my speech, I have referred to the proposed reforms in SEZs. Alongside, we will also undertake reforms in customs administration of SEZs, and it shall henceforth be fully IT-driven and function on the customs national portal with a focus on higher facilitation and with only risk-based checks. This will ease doing business by SEZ units considerably. This reform shall be implemented by 30th September 2022. Customs reforms and duty rate changes. Customs administration has reinvented itself over the years through liberalized procedures and infusion of technology. Faceless customs has been fully established. During COVID-19 pandemic, customs formation have done exceptional frontline work against all odds, displaying agility and purpose. Customs reforms have played a very vital role in domestic capacity creation, providing level playing field to our MSMEs, easing the raw material supply side constraints, enhancing ease of doing business, and being an enabler to other policy initiatives such as PLI and phased manufacturing plans. My proposal on customs side are aligned to these objectives. Project imports and capital goods. National Capital Goods Policy 2016 aims at doubling the production of capital goods by 2025. This would create an employment opportunities and result in increased economic activity. However, several duty exemptions, even extending to over 3 decades, in some cases have been granted to capital goods for various sectors like power, fertilizer, textiles, leather footwear, food processing, and fertilizers. These exemptions have hindered the growth of the domestic capital goods sector. Similarly, project import duty concessions have also deprived the local producers of a level playing field in areas like coal mining projects, power generation, transmission, or distribution projects, railway and metro projects. Our experience suggests that reasonable tariffs are conducive to the growth of domestic industry and make in India without significantly impacting the cost of essential imports. Accordingly, Honourable Speaker, Sir, it is proposed to phase out the concessional rates in capital goods and project imports gradually and apply a moderate tariff of 7.5%. Certain exemptions for advanced machineries that are not manufactured within the country shall continue. A few exemptions are being introduced on inputs like specialized castings, ball screw, and linear motion guide,
to encourage domestic manufacturing of capital goods. In the last two budgets, we have rationalized several customs exemptions. We have once again carried out an extensive consultation, including by crowdsourcing. As a result of these consultations, more than 350 exemption entries are proposed to be gradually phased out. These include exemptions on certain agricultural produce, chemicals, fabrics, medical devices and drugs, and medicines for which sufficient domestic capacity exists. Further, as a simplification measure, several concessional rates are being incorporated in the customs tariff schedule itself instead of prescribing them through various notifications. This comprehensive review will simplify the customs rate and tariff structure, particularly for sectors like chemicals, textiles, and metals, and minimize disputes. Removal of exemption on items which are or can be manufactured in India, and providing concessional duties on raw material that go into manufacturing of intermediate products will go many a step forward in achieving our objective of Make in India and Atmanirbhar Bharat. I shall now take up specific sector-specific proposals. Electronics. Electronic manufacturing has been growing rapidly. Customs duty rates are being calibrated to provide a graded rate structure to facilitate domestic manufacturing of wearable devices, hearable devices, and electronic smart meters. Duty concessions are being given to parts of transformer of mobile phone chargers and camera lens of mobile camera module and certain other such items. This will enable domestic manufacturing of high-growth electronic items. Gems and jewelry. To give a boost to the gems and jewelry sector, customs duty on cut and polished diamonds and gemstones is being reduced to 5%. Simply sawn diamond would attract nil customs duty. To facilitate export of jewelry through e-commerce, a simplified regulatory framework shall be implemented by June this year. To disincentivize import of undervalued imitation jewelry, the customs duty on imitation jewelry is being prescribed in a manner that a duty of at least 400 rupees per kg is paid on its import. Chemicals. Customs duty on certain critical chemicals, namely methanol, acetic acid, and heavy feedstocks for petroleum refining, are being reduced, while duty is being raised on sodium cyanide, for which adequate capacity in the domestic arena exists. These changes will help in enhancing domestic value addition. MSMEs. Duty on umbrellas is being raised to 20%. Exemption to parts of umbrellas is being withdrawn. Exemption is also being rationalized on implements and tools for agricultural sector which are manufactured in India. Customs duty exemption given to steel scrap last year is being extended for another year to provide relief to MSME secondary steel producers. Certain anti-dumping and CVD on stainless steel and coated steel flat products, bars of alloy steel and high-speed steel are being revoked in larger public interest considering prevailing high prices of metals. To incentivize exports, exemptions are being provided on items such as embellishment, trimmings, fasteners, buttons, zipper, lining material, specified leather, furniture fittings, and packaging boxes that may be needed by bona fide exporters of handicrafts, textiles, leather garments, leather footwear, and other goods. Honorable Speaker, sir, duty is being reduced on certain inputs required for shrimp aquaculture so as to promote its exports. Tariff measure to encourage blending of fuel. Blending of fuel is a priority for this government. To encourage the efforts for blending of fuel,
unblended fuel shall attract an additional differential excise duty of rupees 2 per litre from first day of October 22. A few other changes are being made in duty rates, customs, tariff and customs law, the details of which are there in the finance bill. Mr. Speaker, sir, with these words, I commend the budget to this august House. Thank you. Item number 2, Srimati Nirmala Sitharaman ji. Sir, with your permission, I rise to lay on the table the following statements under Section 3(1) of the Fiscal Responsibility and Budget Management FRBM Act 2003, Medium-Term Fiscal Policy cum Fiscal Policy Strategy Statement and Macroeconomic Framework Statement. Item number 3, Vitt Videk 2020, Nirmala Sitharaman ji. Sir, item number 3, Finance Bill. Sir, with your permission, I rise to move for leave to introduce the Finance Bill 2022. प्रश्न ये कि वित्त विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में। माननीय मंत्री जी, वित्त विधेयक को पुनर्स्थापित करें। Sir, I introduce the bill. सभा की कार्रवाई कल बुधवार दिनांक 2 फरवरी 2022 को साढ़े 4 बजे तक के लिए स्थगित की जाती है। আমরা শুনছিলেন এই মুহূর্তে বাজেট, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তিনি বাজেট পড়ে শোনালেন। ঠিক কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে এলো এগুলোই আমরা জানার চেষ্টা করব। রজত শুভ্র মুখোটি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। কিন্তু তারই মাঝে যে পয়েন্টগুলো ওঠালেন, আমরা সকাল থেকে যখন আলোচনা করছি বারবারই বলা হয়েছে যে মানুষের হাতে নগদের যোগানের কথা, যে সুপারিশ বহু অর্থনীতিকও করেছিলেন, সেক্ষেত্রে এই বাজেটে কি পাওয়া গেল? মধ্যবিত্তের স্বস্তি কতটা থাকলো এই বাজেটে? কারণ বিভিন্ন জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, আর তার থেকে স্বস্তি খুঁজছেন সাধারণ মানুষ। ট্যাক্সের দিক থেকে কোনো রকম কিছু বদল না হলেও ট্যাক্স রিটার্ন ফাইল করার ক্ষেত্রে সময় বাড়ানো হয়েছে। 2 বছরের মধ্যে সংশোধিত রিটার্ন জমা দেওয়া যাবে। এটা কিভাবে দেখা হচ্ছে, এই সমস্ত দিকগুলো আমরা দেখব। তার সঙ্গে সঙ্গে পরিকাঠামো খাতে ঠিক কোন কোন জায়গাগুলোকে নজর রাখা হয়েছে এবারের বাজেটে। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ দেওয়া হয়েছে 48 কোটি টাকা, পানীয় জল পৌঁছে দেওয়া। আর একই সঙ্গে যে বেকারত্ব নিয়ে বারবার চর্চা হয়েছে, মানুষ কাজ হারিয়েছেন, সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাদের কথা মাথায় রেখে, কর্মসংস্থানের কথা মাথায় রেখে 60 লক্ষ কর্মসংস্থান 5 বছরে, এটা সামনে রাখা হয়েছে এই লক্ষ্যমাত্রা। আর একই সঙ্গে প্রধানমন্ত্রী গতিশক্তি, সেটা একটা প্রকল্প সামনে আনা হয়েছে। আর আর্থিক বৃদ্ধি বাড়ানোর জন্য দিক নির্দেশ করা হয়েছে। সড়ক প্রকল্পগুলোকে এক ছাতার তলায় এবং ব্যাংকিং সেক্টরকে ডিজিটালি আরও প্রান্তিক জায়গায় নিয়ে যাওয়া, সেটার কথা এই বাজেটে বলা হয়েছে। আর যারা স্টার্ট আপ করবেন তাদের জন্য, তারা যাতে শুরু করতে পারেন এবং আত্মবিশ্বাস পান, সেই জায়গায় জোর দেওয়া হয়েছে। আর জোর দেওয়া হয়েছে আর বেশ কয়েকটি ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্র, যেহেতু কোভিড পরিস্থিতিতে 23টি হেলথ সেন্টার এবং ডিজিটাইজ করার ক্ষেত্রটাকে তুলে ধরা হয়েছে। বাজেটে হাত খালি মধ্যবিত্তদের কর ছাড়ে এবারও মিলল না বাড়তি সুবিধা। ব্যক্তিগত কর কাঠামোয় অপরিবর্তিত থাকছে। সান্ত্বনা শুধুমাত্র 2 বছর পরেও ট্যাক্স রিটার্নে ভুল শোধরানোর সুবিধা। এই প্রথম অনলাইন সম্পত্তি কেনাবেচায় লাভের ওপরে কর দিতে হবে, যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 30% হার। বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আর অর্থনীতি চাঙ্গা করতে নয়া উদ্যোগ কেন্দ্রের, আনা হচ্ছে ডিজিটাল কারেন্সি। এটার কথা বিগত কয়েক মাস ধরে এটা শুরু করা হয়েছিল, এবার সেটাও আনা হচ্ছে ডিজিটাল কারেন্সি।
চলতি আর্থিক বছরে ব্লক চেন প্রযুক্তিতে ডিজিটাল মুদ্রা বাজারে আনবে আরবিআই। আর 22-এর বাজেটে কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হয়েছে। আগামী 5 বছরে 60 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সারা দেশে পরিকাঠামো উন্নয়নে 20,000 কোটি টাকা বিনিয়োগের কথাও বলা হয়েছে, অর্থাৎ 20,000 কোটি টাকা দেওয়া হবে পরিকাঠামো উন্নয়ন খাতে। এক্সপ্রেসওয়েতে গতি বৃদ্ধিতে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে। জাতীয় সড়ক আরও 25,000 কিলোমিটার বাড়ানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। জাতীয় সড়কের ধাঁচে রোপওয়ে হবে। কোর ব্যাংকিং এর আওতায় প্রত্যেক পোস্ট অফিস চলে আসছে। প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। 75টি জেলায় স্বাধীনতার 75তম দিবস উপলক্ষেই, এই 75তম বর্ষ উপলক্ষেই এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 75টি জেলায় 75টি ডিজিটাল ব্যাংক। শীঘ্রই বাজারে আসবে এলআইসির শেয়ারও। এলআইসির বন্ড আসবে। আর বাজেট বক্তৃতায় বলেছেন অর্থমন্ত্রী, বিশেষ আর্থিক অঞ্চল যেটাকে SEZ বলা হচ্ছে তার আইনেই বদল আনা হবে। ইন্ডাস্ট্রি হাবে উৎসাহ দিতে উদ্যোগ, আর এর ফলেই বাড়বে রফতানি, কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। রজত শুভ্র মুখোটি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রজতদা, প্রথমেই যে জায়গাটা যে মধ্যবিত্তের জন্য কি রইল এই বাজেটে? রজতদা, মধ্যবিত্তের জন্য কি থাকলো এই বাজেটে? এই সমস্ত খাতে নজর দেওয়ার সঙ্গে সঙ্গেই পরিকাঠামো খাতের কথা উল্লেখ করা হয়েছে। আর একই সঙ্গে নির্মলা সীতারামন ঠিক কি কি বলেছেন বাজেট প্রস্তাবের কয়েকটি ক্ষেত্র আপনাদের সামনে তুলে ধরছি। কি বলেছেন শুনুন। Some taxpayers may realize that they have committed omissions or mistakes in correctly estimating their income for tax payment. To provide an opportunity to correct such errors, I am proposing a new provision permitting taxpayers to file an updated return on payment of additional tax. This updated return can be filed within 2 years from the end of the relevant assessment year. Honorable Speaker, sir, presently, if the department finds out that some income has been missed out by an assessee, it goes through a lengthy process of adjudication. Instead, with this proposal now, there will be a trust repost in the taxpayers that will enable the assessee herself to declare the income that she may have missed out earlier while filing her return. Full details of the proposal are given in the finance bill. It is an affirmative step in the direction of voluntary compliance. Startups have emerged as drivers of growth for our economy. Over the past few years, the country has seen a manifold increase in successful startups. Eligible startups established before 31/3/2022 had been provided a tax incentive for 3 consecutive years out of the 10 years from incorporation. In view of the COVID pandemic, I propose to extend the period of incorporation of the eligible startup by 1 more year, that is up to 31/3/2023, for providing such tax incentives. Incentives for newly incorporated manufacturing entities under concessional tax regime. In an effort to establish a global competitive business environment for certain domestic companies, a concessional tax regime of 15% was introduced by our government for newly incorporated domestic manufacturing companies. I propose to extend the last date for commencement of manufacturing or production under Section 115B(ab) by 1 more year, that is from 31st March 2023 to 31st March 2024. Reduced alternative minimum tax rate and surcharge for cooperatives.
Currently, cooperative societies are required to pay alternate minimum tax at the rate of 18 and 1.5%. However, companies pay the same rate, the same, which is the alternate minimum tax, at the rate of 15%. To provide a level playing field between cooperative societies and companies, I propose to reduce this rate for the cooperative societies also to 15%. Honorable Speaker, sir, I also propose to reduce the surcharge on cooperative societies from the present 12% to 7% for those having total income of more than 1 crore and up to 10 crores. This would help in enhancing income of cooperative societies and its members who are mostly from the rural and from farming communities. Parity between employees of the state and central governments. At present, the central government contributes 14% of the salary of its employee to the National Pension System, NPS, Tier 1. This is allowed as a deduction in computing the income of the employee. However, such deduction is allowed only to the extent of 10% of the salary in case of employees of the state governments. To provide equal treatment to both central and state government employees, I propose to increase the tax deduction limit from 10% to 14% on employers' contribution to the MPS account of state government employees as well. This would help in enhancing the social security benefits of the state government employees and bring them at par with central government employees. রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি। রজতদা, মধ্যবিত্তের বাজেট কি রইল এটা? দেখো, মধ্যবিত্তের কাছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা আমরা স্যালারিড ক্লাস, ভারতের স্যালারিড ক্লাসের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ডাইরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্সে কোনো পরিবর্তন করা হলো না, গতবার যা ছিল তাই রয়েছে। কিন্তু আমরা যদি গত বছরের তুলনায় এবছর দেখি, যেটা আমরা বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করব, তাতে কিন্তু ইনফ্লেশন অনেকটাই বেড়ে গেছে, জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গেছে। সেই জায়গায় কিন্তু অ্যাট পার তার সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় মধ্যবিত্তের আয় সেইভাবে বাড়েনি। আমি সবার প্রথমে একটু কল্যাণদার কাছে যেতে চাই। কল্যাণদা, নির্মলা সীতারামন শুরুতেই বললেন যে 4টে পিলারের ওপর জোর দেওয়া হচ্ছে বাজেটে, যার মধ্যে প্রথম হচ্ছে PM গতিশক্তি, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর জোর, এবং বলা হচ্ছে যে আগামী এবার 100 বছর, এতদিন আমরা শুনে আসছিলাম যে স্বাধীনতার 75 বছর, এবার বলা হচ্ছে স্বাধীনতার 100 বছরের ওপর জোর দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি থেকে শুরু করে দেশ গঠনে জোর দেওয়া হবে। এটা কি প্রতি বছরের একটা মরীচিকার মতো, নাকি এটা একটা মানে সুষ্ঠু একটা প্ল্যান? রজত, এই বছরের যা পরিস্থিতি তাতে আমাদের একটা T20 ইনিংস খেলা উচিত ছিল, 5 ডে টেস্ট ম্যাচ নয়। আমাদের 25 বছরের পরিকাঠামো অত্যন্ত ভালো কথা, নিশ্চয়ই করা উচিত। ইন্ডিয়া at 100 নিশ্চয়ই একটা ভিশন আমরা সবাই দেখতে চাই, কিন্তু আমার আজকে সলিউশন দরকার ছিল, আজকে মানুষের হাতে টাকা দরকার ছিল, আজকে যা কর্মসংস্থান দরকার ছিল, সেগুলো কিন্তু আমরা কিছু শুনলাম না, এবং সেটাই কিন্তু আমার খুব আমি ডিসঅ্যাপয়েন্টেড এই ব্যাপারটাতে। প্রসঞ্জিতা, এই জায়গাটায় যাচ্ছি যে প্রতি বছর মধ্যবিত্ত চায়, যেটা সাধারণ মানুষের একটা ডিমান্ড থাকে বাজেট থেকে, যে তাদের ইনকাম ট্যাক্স তারা যেটা আয় করে তাতে যেন গভর্নমেন্ট তাদের পাশে দাঁড়ায়, তাতে যাতে একটু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়। ছোট ব্যবসায়ী যারা আছে তারা চায় যে তাদের যাতে সুযোগ সুবিধা পায়। কিন্তু গত বছরের থেকে এবছরের বাজেটে কি আমরা তার পথে কোনো যাত্রা দেখলাম? কারণ প্রসঞ্জিতদা, খরচ কিন্তু মানুষের যথেষ্ট বেড়ে গেছে। এই জায়গাটা যদি আমাদের সাধারণ ভিউয়ার যারা আছে তাদের একটু ব্যাখ্যা করে বোঝান। দেখো, আমার প্রথম ওপিনিয়ন হচ্ছে গিয়ে যে আমরা একখানা গতি দেখেছি, আমরা একখানা ডিরেকশন দেখেছি বাজেটে, কিন্তু ওটা উল্টো দিকে। আমার মনে হয় না যে আমি 94 থেকে বাজেট অ্যানালিসিস করছি, এরকম একখানা টেপিড বাজেট হয়তো আমি জীবনে শুনেছি কিনা আমার তো মনে পড়ছে না। কমপ্লিটলি উইদাউট ভিশন। এই লাস্ট 2 বছরে যা দেশের উপর গেছে, যা দেশবাসীর উপর গেছে, সেগুলোকে না সামলে
আমরা আরেকখানা ভিশন, মানে আগে 2 বছরের ভিশন, আগে 5 বছরের ভিশন, আয়ুষ, স্মার্ট সিটি, হ্যান ত্যান নতুন সব ওয়ার্ড নিয়ে আমরা এখন করছি 70 to 100। মাঝখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে ইনকাম ট্যাক্স, ঠিক আছে আমি এখন মানছি যে গভর্নমেন্টের কাছে পয়সা নেই, ইনকাম ট্যাক্সটা হয়তো স্ল্যাব বাড়াতে পারবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে আমাদের যে আছে, আমাদের সেকশন 80 যেগুলো অপশন যেগুলো আছে সেগুলো তো অ্যাটলিস্ট ইনফ্লেশন অ্যাডজাস্টেড করা যেত। কবে থেকে 1.5 লাখ টাকায় বসে রয়েছে, আজকে যদি আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করি, যেটা কিন্তু ক্যাপিটাল ফর্মেশনের জন্য খুব কাজে দেয়, সেটা কিন্তু ওখান থেকে কিছু পাওয়া গেল না। ওখানে কিন্তু গভর্নমেন্টের সুবিধা হয় যে যদি আমরা 1.5 লাখটা বাড়িয়ে যদি আমরা 2.5 লাখে নিয়ে যেতাম বা 3 লাখে নিয়ে যেতাম, তাহলে কিন্তু গভর্নমেন্টের কাছে অনেক পয়সা থাকতো কিছু ইনভেস্টমেন্ট করার জন্যে। আর এই যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা সারা পৃথিবীতে চলছে, ইন্ডিয়া একমাত্র দেশ, বড় দেশ, যেখানে কিন্তু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার নিয়ে আমরা কোনো গল্পই শুনছি না। আমরা কি নতুন করে গল্প শুনছি যে কর্পোরেট সারচার্জ 12% থেকে 7% হয়ে যাবে। এমনি কর্পোরেটদের কাছে প্রফিট বেশি, ওরা ট্যাক্স দিতে চায়, ওদের কাছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই। আপনি মনে করে দেখুন যে লাস্ট 10 বছরে ইন্ডিয়া থেকে কিন্তু যত না ইন্ডিয়ান কোম্পানি ইনভেস্ট করেছে, তার থেকে ইন্ডিয়ান কোম্পানিরা কিন্তু বিদেশে বেশি নিবেশ করেছে। ওরা এখানে ইনভেস্ট করছে না কেন? ওরা ইনভেস্ট করছে না কারণ এখানে ওরা ডিমান্ড, অ্যাগ্রিগেট ডিমান্ড যেভাবে বাড়ার কথা ওরকমভাবে বাড়ছে না। আর ওটা বাড়ছে না কেন? আমাদের দিনকে দিন, এটা কিন্তু লাস্ট 2 বছরের জন্যে নয়, এটা লাস্ট 5-6 বছর ধরে আমরা দেখছি যে আমাদের কাছে যতখানি ডিসপোজেবল ইনকাম থাকা উচিত বা যেভাবে বাড়া উচিত, বাড়া তো দূরের কথা, আমরা কমে যাচ্ছি প্রত্যেক বছর। এটা কিন্তু একখানে অ্যালার্মিং সিচুয়েশনে নিয়ে যাচ্ছে আমাদের, ইন দ্য সেন্স যে এটা আগামী দিনে যদি এরকমভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের একখানে সোশ্যাল প্রবলেমে গিয়ে দাঁড়ানোর একখানা খুব ভালো সম্ভাবনা আছে। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু অরূপের কাছে যেতে চাই। বাজেট মানে আমাদের আয় ব্যয়ের হিসেব, কিন্তু এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিকই, কিন্তু ভারতের মতো দেশে এটা আলটিমেটলি একটা রাজনৈতিক স্টেটমেন্টে পরিণত হয়, পলিটিক্স প্রাধান্য পায়। রাজনীতির দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে নির্মলা সীতারামন মহাভারতের শান্তি পর্বকে কোট করলেন, ওয়েলফেয়ারের কথা বললেন। এই বাজেট এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে সাধারণ মানুষের জন্য কতটা সুরাহা দিতে পারবে? রজত, আপনি ঠিকই বলেছেন। আমার একটু লাইটার নোটে প্রথমেই বলি, আমার মনে হচ্ছে আমরা ছোটবেলায় গল্প পড়তাম না, টেনিদা বা ঘনাদা, যারা মানে চলতি বাংলায় বলতো ঢপ দেওয়ার জন্য বিখ্যাত। তো টেনিদা বা ঘনাদা যদি 2G বা 3G স্পিডে তারা ওই ঢপ দিয়ে থাকেন, আজকে নির্মলা সীতারামন 5G স্পিডে সেটাকে নিয়ে গেলেন। কেন বলছি, আপনি যে কথাটা প্রথমে বললেন একদম সঠিক কথা, যে সাধারণ মানুষ সবার আগে তাকিয়ে থাকে যারা করদাতা, তাদের স্ল্যাবে কোনো পরিবর্তন হলো কিনা। আজকে আমরা দেখলাম কর্পোরেট ট্যাক্স 18% থেকে 15% হয়ে গেল, আর সাধারণ যারা ট্যাক্স পেয়ার তাদের ট্যাক্সের স্ল্যাবে কোনো রকম পরিবর্তন হলো না। প্রথম, এর বাইরে যারা মানুষ, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভারতবর্ষের কৃষিজীবী মানুষের ক্ষেত্রে দেখলাম বলা হলো এমএসপি একটা ডিফাইন করা হলো, সেটা শুধুমাত্র ধান এবং গমের জন্য। আপনারা জানেন আমাদের রাজ্যের অসংখ্য কৃষিজীবী মানুষ যারা আলুর উপর নির্ভরশীল, সেই আলু বা পাঞ্জাবের উত্তরপ্রদেশের বিভিন্ন মানুষ যারা আখের ওপর অর্থাৎ চিনির ওপর যাদের একটা বিরাট অংশ নির্ভরশীল, সেখানে কিন্তু এমএসপির কোনো ডেফিনিশন নির্ধারণ করা হলো না। সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার লাগছে সেটা হচ্ছে যে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রকে আস্তে আস্তে বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা এই বাজেটে বলা হলো। অরূপ, এই জায়গাটা আমরা পরে যাচ্ছি। আমরা একটু সুদীপ্ত বাবু আছে, তোমার কথার প্রেক্ষাপটে আমরা ধরে নিই। সুদীপ্ত বাবু, বাজেট কি আলটিমেটলি ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে যে জ্বলন্ত সমস্যাগুলো আছে, যেমন কর্মসংস্থান, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলোকে কি অ্যাড্রেস করতে অ্যাট অল পারলো? প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? গত 1 বছরে মানে অর্থনীতির যে কটা সূচক আছে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিয়া এক্সেল করেছে। এবার তার মধ্যে একটা হলো যে জিডিপি আবার 9.2 রেটে ব্যাক করছে অ্যাজ পার সার্ভে, মানে এটা প্রজেক্টেড। কিন্তু তার সঙ্গে এক্সপোর্ট, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের জিএসটি কালেকশন, এবং আপনাকে বলি এই যে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে মুদ্রাস্ফীতি আমাদের দেশে এখন কিন্তু সিপিআই 5.2%, যেটা কিন্তু উইদিন রেঞ্জ, মানে 2 থেকে 6, যেটাকে 6% যেটা যে রেঞ্জ ধরা হয় তার মধ্যে আছে। এছাড়া আপনারা বেকার সমস্যা নিয়ে যেটা বলছেন, এই ধরুন 2019-এর আগে একটা আপনার সিএমআই একটা তথ্য দিয়েছিল যে বেকারত্ব নাকি 45 বছরে হাইয়েস্ট। সরকারের সৎসাহস আছে বলে সরকার ভোটের আগে ওই তথ্য প্রকাশ করেছিল, এবং আজকের দিনে সেই সিএমআই যদি আপনি রেকর্ড দেখেন,
গত 6 মাসে 12% থেকে 6% নেমে এসছে আমাদের দেশের এই বেকারত্ব। এর মূল কারণ হলো ম্যানুফ্যাকচারিং সেক্টরে, বিশেষ করে ইলেকট্রনিক্স, কেমিক্যাল, ফার্মেসি, ফার্টিলাইজার এবং লাস্টলি এগ্রিকালচার, এই সেক্টরে হিউজ আমরা এক্সপোর্ট করেছি। এবং এক্সপোর্ট তো এমনি এমনি হয় না, কিছু মানুষ কাজ করেছে এটসেট্রা। এবং এছাড়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, আপনারা যেটা বলছেন মানুষের হাতে টাকা দেওয়া, গত বছর বলা হয়েছিল যে প্রতি বছর 20 লক্ষ কোটি টাকা করে খরচ করা হবে ইনফ্রাস্ট্রাকচারে। গত 1 বছরে ওয়াটারওয়েজ, রেলওয়েজ, মেট্রো রেল, আপনার রোড এটসেট্রাতে এত ইনভেস্টমেন্ট হয়েছে যে এখানে বহু মানুষ কাজ পেয়েছে। এবং সেই কাজ পেয়েছে বলে এখানে বেকারত্ব কমেছে, এবং এই কাজ পেয়েছে বলে আজকে এই ইন্ডেক্সগুলো আজকে এই জায়গাটায় গেছে। রপ্তানি তো মানে এটা তো গুবিগাইন বাগাবাইনে হাতে হাতে তালি মারলাম আর প্রডিউস বেরিয়ে যেতে পারে না। আমি একটা জিনিস অ্যাড করে দিই, একটা যে ছোট্ট পয়েন্ট অ্যাড করে দিই। আমার মনে আছে আজ থেকে 4 বছর আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আজাদি কা অমৃত মহোৎসব, মানে 75 বছর যখন 2022-এ পূর্ণ হবে তখন ভারতবর্ষের প্রতিটি মানুষ পাকা বাড়ি, মাথার উপর ছাদ থাকবে। আজকের বাজেটে দেখলাম নতুন করে অ্যালোকেশন এবং তার সাথে বলে দেওয়া হলো স্টেট এবং সেন্ট্রাল পার্টনারশিপে হবে। অর্থাৎ নরেন্দ্র মোদী আগে যে কথাগুলো বলেছেন কোনো কথাই তিনি ফুলফিল করতে পারেননি, কমিটমেন্ট করে রাখতে পারেননি। আজকে যার জন্য আপনি যেটা বললেন সেটাকে 100 বছরের মহোৎসবে নিয়ে যাচ্ছে। এই যে মানুষকে খুঁড়োর কল ঘুরিয়ে, মানুষকে গাজর টোপ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা, আজকে পরিষ্কার এক্সপোজ হয়ে যাচ্ছে এদের কোনো মানে প্রপার ইকোনমিক পলিসি নেই। এই দিশাহীন অর্থনীতির জন্য ভারতবর্ষ আজকে এই অবস্থা। নীতি আয়োগের তথ্য বলছে 70 বছরে ভারতবর্ষের অর্থনীতির হাল সবচেয়ে খারাপ। আজ থেকে 50 বছর আগে যখন নাকি জাতীয়করণ করে আমাদের পয়সাগুলো নষ্ট করেছে দেশের করদাতাদের, সেই সময় এই দেশের প্রত্যেকটা মানুষকে উচিত ছিল মাথায় চাল দেওয়া। সেই সময় তারা ব্যর্থ হয়েছে, বা তাদের যে মাদার আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমার সময় বলছি আমরা প্রাইভেটাইজ করছি। এটা কংগ্রেসের সময় হয়েছে, কংগ্রেস স্বীকার করে না, আমরা স্বীকার করছি। আমরা পরিষ্কার বলছি, আমরা দেখেছি বড়লোক জমিদারের বখাটে ছেলেরা পৈতৃক সম্পত্তি গর্বের সাথে বিক্রি করে। আজকে দেখলাম এয়ার ইন্ডিয়া বিক্রি করাটাকে গর্বের সাথে একটা সরকার ঘোষণা করছে। আবার মাঝখানে ইন্টারাপ্ট করছেন, একটার পর একটা রাষ্ট্র সংস্থা বিক্রি করে সেটা গর্বে। আজকেও এলআইসি কে ডিসইনভেস্টমেন্ট করার ঘোষণা করা হচ্ছে। একটা সরকার ওই বখাটে বাবা, ওই বড়লোক বাবার বখাটে সন্তান যেভাবে ঘরের সম্পত্তি বিক্রি করে, এই সরকারকে সেইভাবে গিয়ে দেউলিয়া হয়ে সরকার দেশ চালাতে হচ্ছে। হলদিয়া পেট্রোকেমিক্যাল কে বিক্রি করেছে? মেট্রোডিয়ারি কে বিক্রি করেছে? আমি বলছি আমরা বাজেট ডিসকাশন, এটা আমরা রাজনৈতিক, আমরা এটা শুধু আমরা একটু এখানে কল্যাণদার কাছে যাচ্ছি। কল্যাণদা একটা জিনিস যদি একটু আমাদের দর্শকদের বোঝার জন্য একটু ব্যাখ্যা করেন, যে আমরা দেখলাম যে সরকার কিন্তু যেটা জানাচ্ছে যে ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতি 6.4%-এর ওপরে থাকবে। কেন্দ্রের কিন্তু আয় এবং ব্যয় এই দুয়ের মধ্যে ব্যবধান অনেকটা বেড়ে যাচ্ছে। এটা অর্থনীতির পক্ষে কতটা চিন্তার? 100 বার চিন্তার। ইনফ্যাক্ট আমি তো এখনো এই বাজেটে রোজগারের খুব দিশাগুলো ক্লিয়ার হলো না আমার কাছে, কিভাবে টাকা আসবে, কোত্থেকে আসবে। এবং এই যে বলা হলো যে 10,60,000 কোটি টাকা ক্যাপেক্স হবে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হবে, যেটা গত বছরের থেকে 35% বেশি। এই টাকাটা আসবে কোত্থেকে? একটা গ্রিন বন্ডের উল্লেখ হয়েছে বটে, তাতে কতটা মানে উঠতে পারবে আমি জানি না, কিন্তু টাকাটা কোত্থেকে আসবে সে আয় ব্যয়ের হিসেব কিন্তু পরিষ্কারভাবে আমরা পাইনি এই বাজেটে। এখানে কিন্তু একটা যথেষ্ট চিন্তা থেকে যায়। এবং সেইখানে যদি এই আয় ব্যয় কমাবার জন্য যদি টাকা ছাপা শুরু হয়, তাহলে কিন্তু ইনফ্লেশন আবার ঊর্ধ্বগতি হবে। সো কীভাবে ওটা ম্যানেজ হবে আমার কিন্তু কোয়েশ্চেন মার্ক এখানে। আচ্ছা, রাজেশ বাবুর কাছে একটু এখানে আসছি, যে বাজেটের মাধ্যমে যেটা আপনি সকাল থেকেও বলছিলেন যে ডিমান্ড জেনারেশন, মানুষের হাতে যাতে আরও বেশি টাকা আসে এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার একটা প্রচেষ্টা হবে। আমরা দেখলাম নির্মলা সীতারামন ম্যাক্রো এবং মাইক্রো দুটো ইস্যুকেই অ্যাড্রেস করার কথা বললেন, কিন্তু দিনের শেষে তার যে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বাজেট বক্তৃতা, তাতে কি এই দুটো পারপাস উনি অ্যাড্রেস করতে পারলেন? মানুষের হাতে টাকাটা কোথা থেকে আসবে এবং সেই টাকাটা আলটিমেটলি সেটা সিস্টেমে যাবে কিভাবে? মানুষের যেটা কল্যাণদাও বলছেন যে মানুষের আয়ের জায়গাটাকে উনি অ্যাড্রেস করতে পারলেন। আমি প্রথমত এই বাজেটে কি বলা হলো আমি 1 ঘন্টা 20 মিনিট শুনে ঠিক বুঝতে পারলাম না।
কেননা বাজেটের গত এক সপ্তাহ ধরে নানা রকমের আলোচনা চলছে কী ধরনের প্রত্যাশা থাকতে পারে বাজেট থেকে। তো আপনি এটা বললেন যে প্রায় সব একটা ঐক্যমত্য ছিল, কনসেনসাস ছিল যে পারচেসিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা বাড়ানো নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা থাকবে, কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। তো সেইটা পাওয়া গেল না। যখন সরাসরি পাওয়া যায় না তখন তার পিছনে একটা অনুমান কাজ করে। এখানে যে অনুমানটা কাজ করেছে যে আমাদের 9.2% বৃদ্ধি যেহেতু দেখা গেছে, সুতরাং ধরে নেওয়া যাচ্ছে যে অর্থনীতি আবার ফিরে এসছে তেজি গতিতে, এবং তার ফলে এখন প্রাইভেট সেক্টরের হাতে পুরোটা যদি ছেড়ে দেয় সরকারকে আর আলাদা করে কিছু করতে হবে না। সে কারণে কর্পোরেট ট্যাক্সটা 18% থেকে 14% নামানো হলো। আর সরকার যদি পরিকাঠামোয় নিয়োগ করে, যেটা যে কোনো সময়ই করা যেতে পারে, ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিংটা কিন্তু যে কোনো সময়তেই সরকারের একটা কাজের মধ্যে পড়ে। এই বিশেষ পরিস্থিতিতে অতিমারির সময় মানে বিশেষ সংকটকালে কর্মসংস্থান বা ক্রয় ক্ষমতা কমে যাওয়ার বা চাহিদা না থাকার ক্ষেত্রে পরিকাঠামো আর পিছনে খরচা করাটা আলাদা করে কোনো দিশা দেখায় না। অর্থাৎ এটা পুরোটাই সাপ্লাই সাইড একটা পলিসি, যেটা গত 5 বছর ধরেই চলে আসছে। অতিমারির আগেও আর্থিক বৃদ্ধির হার নেমে এসেছিল, এবং আমি একটু অন্য একজন প্যানেলিস্ট যে বলেছি তার থেকে একটু দ্বিমত পোষণ করছি যে 2017-18 পর থেকে 2019-20 আর্থিক বৃদ্ধির হার 4% নেমে এসেছিল। এটা সরকারি তথ্য, অন্য কোনো তথ্য নয়। আর যদি মনে রাখি যে এইটা লাস্ট কবে দেখা গেছিল, সেটা হচ্ছে আমাদের ফিরে যেতে হবে 1960-70 আমরা আসবো। আমাদের একটা বিজ্ঞাপনের বিরতি নেওয়ার সময় এসছে, তারপরে আমরা পার্থদার কাছেও যাব। আমাদের আলোচনাটা এরপরে বিজ্ঞাপনের বিরতির পর ফিরে এসে আবার আমরা আলোচনায় ফিরে আসছি। আত্রেই 2-3 years identified 5 sectors and lays down a very powerful roadmap for Indian economy truly acquiring 9% plus growth rate. Thereafter, there is inclusion provision for agriculture, for education, manufacturing, communication, and robust tax base. So I compliment the Prime Minister and the Finance Minister. Sir, also people wanted to know what the government was going to do about, say, digital economy, like digital assets like crypto. That is also that is there. Plus, the most important, digital currency has been the good part of the budget, and that itself is going to drive growth. That's the significant part. The government has increased the capital expenditure from 5.5 lakh crores by 37%, as told by the Finance Minister, to 7.5 lakh crores, and that is going to distinctly drive infrastructure development and will obviously help in generating new jobs. So the other important thing is that the fiscal deficit continues to be under control. Last year the government had said that it would achieve a fiscal deficit target of 6.8%, and as announced by the FM, the achievement is at 6.9%. And going forward, the government will continue to pursue its agenda of fiscal consolidation. Next year 6.4%, and going forward reducing it to 4.5%. What could have been done is a little bit more in terms of health. We definitely needed some statement on the health infrastructure. Government should have supported the third vaccination program. I think the budget definitely fell short in terms of demonstrating in terms of how unemployment, which is at 7.5%, which is at a record high, how the government wants to tackle unemployment. On the tourism and hospitality side, there has been a positive. The ECLGS scheme has been extended to FY23 with an increased allocation of 50,000 crores, currently at 4.5 lakh crores, extended to 5 lakh crores. With this, I would like Piyush Gupta, our Chairman of the West Bengal Council, to also give his comments on the budget. Over to you, Piyush.
नाम बाबू भैया, जौनपुर वाले। पुराने वक्तों में एक मिसाल थी कि कौवा कौवे का मांस नहीं। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরও এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে কর কাঠামো অপরিবর্তিত, সান্ত্বনা শুধুমাত্র 2 বছর পরেও ট্যাক্স রিটার্নে ভুল শোধরানোর সুবিধা। এই প্রথম অনলাইন সম্পত্তি কেনাবেচায় লাভের উপরে কর দিতে হবে 30% হারে কর, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। অর্থনীতি চাঙ্গা করতে নয়া উদ্যোগ কেন্দ্রের, আনা হচ্ছে ডিজিটাল কারেন্সি। চলতি আর্থিক বছরে ব্লকচেন প্রযুক্তিতে ডিজিটাল মুদ্রা বাজারে আনবে আরবিআই, ঘোষণা অর্থমন্ত্রীর। 22-এর বাজেটে কর্মসংস্থানে জোর, কোভিড প্যাকেজের মেয়াদ বৃদ্ধি হওয়ায় আগামী 5 বছরে 60 লক্ষ কাজ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আরো 25,000 কিলোমিটার জাতীয় সড়ক তৈরিতে বরাদ্দ 20,000 কোটি টাকা। এক্সপ্রেসওয়েতে গতি বৃদ্ধিতে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান, জাতীয় সড়কের ধাঁচে পাহাড়ি এলাকায় রোপওয়ে নেটওয়ার্ক। কোর ব্যাংকিং এর আওতায় প্রত্যেক পোস্ট অফিস, প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা, 75 জেলায় 75টি ডিজিটাল ব্যাংক। শীঘ্রই বাজারে আসছে এলআইসির শেয়ার, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক অঞ্চল বা এসিজি আইনে বদল আনা হবে, ইন্ডাস্ট্রি হাবে উৎসাহ দিতে উদ্যোগ, এর ফলে বাড়বে রফতানি, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী বছরেই 5G স্পেকট্রাম নিলাম, সমস্ত গ্রামে ইন্টারনেট পরিষেবা, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর। হেডলাইন্স নিবেদন করলেন কেশরী মলম ও তেল, বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। এবং প্রিয় গোপাল বিষয় 70 পণ্ডিত পুরুষোত্তম রায়, 208 MG রোড, রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক, মোট কাঁচা পার্ক। ফিরে এলাম বিরতির পর। বাজেট 2022 তা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, একই সঙ্গে রয়েছেন রজত শুভ্র মুখুটি, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাবো রজতের কাছে। রজত, প্রসঞ্জিত, এবারের বাজেটে একটা অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস আছে। আমি পার্থদার কাছে যাচ্ছি, তার আগে আমি এই জিনিসটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ডিজিটাল অ্যাসেট, তার ওপর 30% কর বসানো হলো, তার আয়ের ওপর। এই ডিজিটাল অ্যাসেট বলতে কি বোঝানো হচ্ছে এবং এই আয়টা কতটা ইম্পর্টেন্ট? দেখুন, আমাদের লাস্ট 2 বছর ধরে আমরা একখানা ফ্রেজ শুনছি, ওটাকে বলে এনএফটি, নন ফাঞ্জিবল। নন ফাঞ্জিবল মানে আমরা দেখেছি যে অমিতাভ বচ্চন ওনার কিছু ওয়ার্ক অফ আর্ট উনি ডিজিটাল মোডে করেছেন, আর ডিজিটাল মোডে করে ওটাকে বিক্রি করেছেন। তো এটাকে, এই যে সেগমেন্টটা, এটা লাস্ট 2 বছরে এসছে। এটার উপর যে কেনাবেচা হচ্ছে আর এটার উপর যে প্রফিট, ক্রিপ্টোকারেন্সি বলতে যেটা শোনা যাচ্ছে, না এটা ক্রিপ্টো না, এটা হচ্ছে কি এনএফটি। এনএফটি টোকেন মানে এনএফটি মানে হচ্ছে কি নন ফাঞ্জিবল টোকেন। ধরে নিন আপনি একখানা কম্পিউটার স্ক্রিনে একখানা পেন্টিং করলেন, সেই পেন্টিংটার প্রাথমিক যে মালিকানা ওটা আপনি আপনার কম্পিউটার স্ক্রিন থেকে আমার কম্পিউটারে আপনি দিয়ে দিলেন, তো ওটা আমার মালিকানা হয়ে গেল। এটার জন্য হয়তো আপনি আমাকে চার্জ করলেন 100 টাকা, 1000 টাকা, আর হোয়াট এভার। এইটা যখন আমি আবার কাউকে বিক্রি করতে চাইবো বা আমি যখন বিক্রি করব, এই যে এনএফটি, নন ফাঞ্জিবল টোকেনটা, এর মধ্যে যে ডিফারেন্সটা হবে আমি যততে কিনেছি আর যততে বিক্রি করছি, সেটার উপর 30% ট্যাক্সেশন হবে। কিন্তু এটা খুব বেশি, এটা কিন্তু হাতির দাঁত, খাওয়ার একটা, দেখানোর একটা। কারণ এইটা জেনারেলি অ্যাডেড টু টোটাল ইনকাম হতো, আর 30% প্লাস সারচার্জ, 33% প্লাস সারচার্জে থাকতো। ওইখান থেকে কমে এটা মাত্র 30% ফ্ল্যাটে এসছে। সো খুব বেশি এটা ইফেক্টিভ হবে না,
খুব বেশি এফেক্টিভ না, মানে রিয়েলাইজেশনের জন্য তো এফেক্টিভ নয়, কিন্তু একটা সিগন্যালিং ডিভাইস যে হ্যাঁ আমি এনএফটি বলে একখানে যে জিনিস যেটা এতদিন রেকগনাইজ করছিলাম না, ওটা আজকে থেকে রেকগনাইজ করলাম। পার্থদা, এই জায়গাটা একটু আপনার কাছে আসতে চাইছি পার্থদা, সেটা হচ্ছে যে আপনি শুনলেন, বাজেটটা দেখেছেন, এই বাজেটটা আপনি কিভাবে দেখছেন যে এটা সাধারণ মধ্যবিত্ত, গ্রামের গরিব মানুষ, গ্রামের কৃষক, তাদের জন্য এই বাজেট কতটা উপযোগী? কারণ কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে এই বাজেটটাকে কড়া সমালোচনা করা হয়েছে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রধানমন্ত্রী গতিশক্তির যেই কথা বলা হয়েছে বা কৃষকদের জন্য এমএসপির প্রাইস যেটা হাইক করা হয়েছে, সেটা কিন্তু একদিকে বলা হচ্ছে যে ছোট যে চাষি আছে তাদের সুবিধার্থে অনেকটাই হেল্প করবে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বিগত সরকারগুলোর যতগুলো বাজেট হয়েছে, সমস্যাটা হচ্ছে যে বাজেটটা যখন পড়া হয়, যখন বলা হয় তার একটা অর্থ করা হয়, এবং যখন 48 ঘন্টা বা 72 ঘন্টা কেটে যায় এবং যখন সেই বিশ্লেষণগুলো আরো ভালো করে করা যায়, তখন দেখা যায় যে আমরা শোনবার সময় আমাদের যে কথাগুলো বলা হয়েছিল 72 ঘন্টা বাদে কিন্তু একটু থামাচ্ছি, আমাদের কাছে একটা প্রতিক্রিয়া আসছে। রবি টোডি, সিআইআই এমএসএমই সেক্টরের চেয়ারম্যান, কি বলছেন তিনি বাজেট শুনে, শুনুন। By converting this SEZ, which was long overdue, into a separate legislation, and with active and cooperation from the state government. I would say the participation here. এখন আপনারা শুনছেন মিস্টার সঞ্জয় বুধিয়ার বক্তব্য। And there has been lot of unexpected lines changes made to promote export in particular areas such as handloom. সিআইআর ইস্টার্ন রিজিয়নের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় বুধিয়া তিনি বলছেন এই মুহূর্তে particularly PV solar is something which is definitely very, very welcome and praiseworthy. I would say that this will give tremendous impetus on growth, and when infrastructure happens, naturally all allied sector and multiplier effect will happen. That's what I would say. I would now like Mr. C.S. Ghosh, Chairman and Managing Director of Bandhan Bank. One more point which is very close to my heart, and I would like to say that this is the first time when in the budget they have talked about mental health. The mental health is something which is very, very important. I am also father of a child with special needs, and this is in the first time they have talked about mental health, which has been given national importance and has been duly recognized. And after COVID particularly, people have really suffered. So this national mental health mission will be really very, very helpful. Also they have talked about individuals with different needs or differently able children or differently able individuals. This is something which I really commend for. Thank you very much. Mr. Ghosh, Chairman Bandhan Bank, and our past Chairman CII Division for his comments. Thank you. What I feel that there is a years the consumers' confidence have been coming down. কিছুদিন মানে 2 বছর যাবত আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে তাতে মানুষের কনফিডেন্সটা অনেকটাই একটু নড়ে গিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে এই বাজেটটা যেই পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট ঘোষণা করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, সেটা অনেকটাই মানুষের কনফিডেন্সকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। কারণ এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা যখন এদের কাছে গিয়ে পৌঁছবে তখন এটা মানুষের আয়টা বাড়বে, এবং মানুষের আয় যখন বাড়বে তখন কনজিউমার ডিমান্ড বাড়বে, অটোমেটিক্যালি মার্কেট হবে, ক্রেডিট গ্রোথ আসবে, ব্যাংকিং সেক্টর আরও ভালো করবে। এগুলো দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে দুটো জিনিস ইন্ট্রোডিউস করেছিলেন সরকার, এই আগের দুটো জিনিস আর এই করোনার সময় একটা, করোনার সময় যে জিনিসটা করেছেন সেটা হলো ECLGS নামে একটা স্কিম ডেভেলপ করেছিলেন, যে সকল MSME তাদের এখন এই সময় লিকুইডিটি একটু প্রবলেম, তো সেই ক্ষেত্রে ওদের যা আউটস্ট্যান্ডিং আছে তার 20% ফান্ডিং ব্যাংক করতে পারবে,
এবং সেইটা রিস্কটা গভর্নমেন্ট নেবে, সেইটাকে 2 লাখ কোটি টাকা পর্যন্ত করা যাবে, বিশাল অ্যামাউন্ট অ্যালোকেট করেছে এবং মার্চ 23 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করেছে। এটা একটা ভালো জিনিস। তাতে অনেক রকম ছোট ছোট এমএসএমই আছে যারা আবার ফিরে আসবে নরমালে। দ্বিতীয়ত একটা দিয়েছেন, সেটা আগেও ছিল যদিও, আবার আমি বলবো, কারণ সিসিটি এমএসএমই যেটা হলো ক্রেডিট গ্যারান্টি স্কিম, সেটাকে আগে খুব কম টাকাই দিত, 50,000, এটাকে 5 লাখ ক্রোড় পর্যন্ত দেয়া যাবে এবং 2024 পর্যন্ত এক্সটেনশন করেছে। এটা একটা ভালো উদ্যোগ। এখানেও অনেকটা এমএসএমই যারা আছেন তাদের কনফিডেন্স বিল্ড আপ হবে, তারা আবার ফিরে আসবে। আরেকটা বিষয় আছে যে জোর দিয়েছেন এবার অ্যাফোর্ডেবল হাউজিং এর উপর অনেকটাই বাজেট রেখেছেন। একটা বাজেট এখানে উল্লেখ করেছেন যেটা হলো 48,000 কোটি টাকা অ্যাফোর্ডেবল হাউজিং এ অ্যালোকেট করা আছে এবং ইনসিস্ট করা আছে যাতে ল্যান্ড এবং কনস্ট্রাকশনের অ্যাপ্রুভালগুলো খুব দ্রুত বেরিয়ে যায়। তাহলে কি হবে, এই বছরই হয়তো মানুষ বেনিফিট পেতে শুরু করবে। তাতে রড, সিমেন্ট, তারপরে আমাদের এই লেবার কাজ পাবে। এই সকল ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো অনেকটাই এগিয়ে আসতে পারবে এবং এখান থেকে প্যান্ডামিক থেকে উঠে আসতে পারবে। আরেকটা বিষয় উল্লেখ করেছেন, আমরা জানি যে ইন্ডিয়া পোস্ট এজ এ পেমেন্ট ব্যাংক শুধুমাত্র পেমেন্ট করতে পারে, কিন্তু এবার বাজেট এটা বললেন যে এটা গভর্নমেন্ট ডিসাইড করেছে এটাকে ফুল ফ্লেজেড ব্যাংক করবে। যখনই ফুল ফ্লেজেড ব্যাংক হবে তখন আমাদের দেশের রুরাল এলাকায় যেই এতটা প্রসারিত আছে আমাদের ইন্ডিয়া পোস্ট, তাদের ব্রাঞ্চগুলো সার্ভিস দিতে পারবে মানুষকে, তাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা দ্রুত এগিয়ে যাবে। আমার মনে হচ্ছে এই কতগুলো জিনিস আরো অনেক আছে, ডিটেলস আমাদের দেখতে হবে, বাট ভেরি গুড বাজেট। থ্যাংক ইউ। ডিজিটাল কারেন্সি, and also not just the digital currency but also 30% tax on digital assets. এটাকে কিভাবে দেখছেন, মানে ডিজিটাল কারেন্সির ইন্ট্রোডিউস হওয়া এবং ডিজিটাল কারেন্সির উপর 30% ট্যাক্স বসানো? এতদিন যেটাকে আমরা বিটকয়েন বলে চলছিল এবং এইটা কোনোদিন ব্যাংকিং ট্রানজ্যাকশনের মধ্যে ছিল না এবং ব্যাংক অ্যাকাউন্টের বাইরে গিয়ে এই ট্রানজ্যাকশনটা চলছিল। এই বাজেটে এটাকে লিগালাইজ করলেন এবং সেটা একটা ভালো উদ্যোগ, যেটা নিয়ে অনেক ডিবেটও ছিল বিফোর দ্য বাজেট, কি হবে, কি করে করা যাবে। তো এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব দিলেন, যেটা ডিজিটাল রুপি হিসাবে এটা আত্মপ্রকাশ করবে এবং যেহেতু ইনকাম হবে মানুষের, তো যে কোনো ইনকামেরই একটা ট্যাক্স দিতে হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ট্যাক্সটাকে ফিক্সড করে দিয়েছেন। সেটা আমরা বলতে পারবো না, কারণ এর আগে তো কোনো ট্যাক্স ছিল না, এখন 30% বললে এমনি মানুষ একটু ভাববে হয়তো বেশি, কিন্তু এটা আর একটু দেখতে হবে যে কি পদ্ধতিতে আসে এবং সেন্ট্রাল ব্যাংক কি সার্কুলার দেয়, তার উপরে এই জিনিসগুলোকে আরো দেখা যেতে পারে কি। বাট প্রথম দিকে বলা যায় যে এটা একটা স্বীকৃতি পেল এবং তাতে মানুষ লিগেলি এটা কি করতে পারবে, সেটা একটা। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। তোমারও স্বপ্ন পুরো। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যার সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি?
হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বার্তায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ। প্রবীণদের চিকিৎসায় কর ছাড়। সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প। নিয়োগে উৎসাহ দিতে ইনসেনটিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না। 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি নিজেদের পরিকাঠামো অনুযায়ী ক্লাস কিভাবে হবে তা ঠিক করবে। স্কুলের যা স্বাভাবিক সময় তেমনই ক্লাস হবে। কোন ক্লাস কিভাবে হবে তা স্কুলগুলি ঠিক করবে। স্কুল, কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে দাবি উঠেছিল। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন বাজেট নিয়ে, যেখানে বলছেন যে একেবারে শূন্য সাধারণ মানুষের জন্য এই বাজেটে। লিখছেন, বাজেট হ্যাজ জিরো ফর কমন পিপল হু আর গেটিং ক্রাশড বাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন। একথা তিনি বলেছেন। বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য।
এবার এই আলোচনাতেই থাকছি, বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে মতামত আরো শুনবো। আমাদের সঙ্গে রজত শুভ্রমুখী রয়েছেন। রজত দা, বাজেট বক্তৃতা পেশের পর আমরা সব থেকে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে যে পলিটিক্যাল রিয়াকশন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করলেন এবং যেটা আমরা দেখলাম উনি বললেন যে সাধারণ মানুষের জন্য শূন্য বাজেট এবং বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সাধারণ মানুষের জন্য কিছু নেই। অরূপ, না আমি তো রজত একটু আগে বললাম, আমি একটু আগে দেখছিলাম বাজেটটা ভালো করে, যে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে 7th ইঞ্জিন, 7টা ইঞ্জিন নিয়ে। তো আমরা ভোটের সময় ডাবল ইঞ্জিন শুনেছিলাম, আর 7টা ইঞ্জিনে এসে কি হলো, দাম কমছে, এই দাম বাড়ছে কাদের? ছাতা, দেশে তৈরি কৃষিকার্যে ব্যবহৃত যন্ত্রাংশ, এগুলোর দাম বাড়ছে। অন দ্য আদার হ্যান্ড দাম কমছে কিসের? হিরে ও রত্নখচিত গয়নার কাস্টম ডিউটি কমিয়ে 5%। আপনারা জানেন হিরে ও গয়না, রত্নখচিত গয়না এগুলো মূলত গুজরাট বা সুরাতের ব্যবসায়ীদের একটা বিরাট অংশের কর্মসংস্থান, অর্থনৈতিক জায়গা। অর্থাৎ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার সেকশন, যেরকমভাবে কর্পোরেট কর কমিয়ে 18 থেকে 15 করা হচ্ছে, মানে বড় লোকের মুখের দিকে তাকিয়ে, অথচ সাধারণ মানুষের স্ল্যাবে কোনো পরিবর্তন নেই। আমার আজকে একদম অর্থহীন ভাষায় সুকান্ত ভট্টাচার্যের একটা অমর কবিতার চারটা লাইন মনে পড়ছে, বলতে পারো ধনির মুখে যারা যোগায় খাদ্য, ধনির পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য। হিংটিং ছট প্রশ্ন এসব মাথার ভেতর কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি, গরিব লোকের চামড়া। ওই বড় লোক হচ্ছে মোদিবাবুর যারা প্রেয়ারের ঘনিষ্ঠ শিল্পপতি, তাদের জন্য আজকে দেশের 95% মানুষ মুখের রক্ত তুলে মরবে শুধুমাত্র ওই 5% মানুষকে খুশি করার জন্য। এই বাজেট সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। আরো ডিটেলে আমরা আলোচনায় আসবো। আমাদের সঙ্গে দীপঙ্কর চট্টোপাধ্যায় জয়েন করেছেন, কিন্তু তার আগে আমরা একটা বিজ্ঞাপনের বিরতি নিতে বাধ্য হচ্ছি। শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বার্তায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট, কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা।
তবে অনেকেই জানেন কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি নিজেদের পরিকাঠামো অনুযায়ী ক্লাস কিভাবে হবে তা ঠিক করবে। স্কুলের যা স্বাভাবিক সময় তেমনই ক্লাস হবে। কোন ক্লাস কিভাবে হবে তা স্কুলগুলি ঠিক করবে। স্কুল, কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে দাবি উঠেছিল। হচ্ছিল প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনও। সবার দাবিকে মান্যতা দিয়ে স্কুল, কলেজের দরজা খুলে দিল রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, ZEE ঘন্টা। এক ঝলকে নিবেদন করছেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। বাজেটে হাতখালি মধ্যবিত্তের কোভিড কালেও আয়করে ছাড় নেই, ব্যক্তিগত কর কাঠামো অপরিবর্তিত, সান্ত্বনা শুধুমাত্র 2 বছর পরেও ট্যাক্স রিটার্নে ভুল শোধরানোর সুবিধা। এই প্রথম অনলাইন সম্পত্তি কেনাবেচায় লাভের ওপর কর দিতে হবে 30% হারে কর, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। অর্থনীতি চাঙ্গা করতে নয়া উদ্যোগ, কেন্দ্রের আনা হচ্ছে ডিজিটাল কারেন্সি। চলতি আর্থিক বছরে ব্লকচেন প্রযুক্তিতে ডিজিটাল মুদ্রা বাজারে আনবে RBI, ঘোষণা অর্থমন্ত্রীর। মোদী সরকারের বাজেটে কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত মানুষের জন্য শূন্য এই বাজেট। কেন্দ্র বড় বড় কথাই বলে, কাজে কিছুই নেই, এটা পেগাসাস বাজেট, টুইট মমতা বন্দ্যোপাধ্যায়। 22 বাজেটে কর্মসংস্থানে জোর, কোভিড প্যাকেজের মেয়াদ বৃদ্ধি হয় আগামী 5 বছরে 60 লক্ষ কাজ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আরো 25,000 কিলোমিটার জাতীয় সড়ক তৈরিতে বরাদ্দ 20,000 কোটি টাকা। এক্সপ্রেসওয়েতে গতি বৃদ্ধিতে PM গতিশক্তি মাস্টার প্ল্যান। জাতীয় সড়কের ধাঁচে পাহাড়ি এলাকায় রোপওয়ে নেটওয়ার্ক। কোর ব্যাংকিং এর আওতায় প্রত্যেক পোস্ট অফিস, প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা। 75 জেলায় 75 ডিজিটাল ব্যাংক। শীঘ্রই বাজারে আসবে LICর শেয়ার, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক অঞ্চল বা SEZ আইনে বদল আনা হবে, ইন্ডাস্ট্রি হাবে উৎসাহ দিতে উদ্যোগ, এর ফলে বাড়বে রফতানি, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী বছরে 5G স্পেকট্রামে নিলাম, সমস্ত গ্রামে ইন্টারনেট পরিষেবা, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর। সমস্যা অনেক,
এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। ফিরে এলাম বিরতির পর, আবার সরাসরি চলে যাব আলোচনায়। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে রয়েছেন। রজত, পার্থদা, বিজ্ঞাপনের বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যেই প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম তাতে আর একটু ভ্যালু অ্যাডিশন হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শূন্য বাজেট, সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নেই। অরূপ বলল যে কিভাবে এই বাজেটে ধনী ও দরিদ্রের মধ্যে আরো বৈষম্য তৈরি হবে। আপনারা কি বলছেন, কিভাবে দেখছেন এই বাজেটকে? রজত একটু সঙ্গে থাকো, আমরা গেস্টদের কথাও শুনবো। এই মুহূর্তে নীতিন गडकरीর প্রতিক্রিয়া আসছে, কি বলছেন শুনুন। ट्रांसपोर्ट पोल्यूशन फ्री होगा और विशेष रूप से पहाड़ी क्षेत्र में हाइड्रो पावर होती है, कम रेट में इलेक्ट्रिक पावर पर यह जाएगा और इसका बहुत बड़ा फायदा होगा। इंफ्रास्ट्रक्चर बढ़ने के कारण रोजगार निर्माण होंगे, नए भारत का निर्माण होगा। और एक प्रकार से जब तक इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट नहीं होती तब तक एम्प्लॉयमेंट पोटेंशियल खड़ा नहीं होता। इसी बात को ध्यान में लेकर इसको सर्वोच्च प्राथमिकता वित्त मंत्री जी ने दी है। मैं उनके प्रति आभार व्यक्त करता हूं। और आने वाला ये बजट विशेष रूप से ग्रीन इन्वायरमेंट की तरफ हमें लेके जाएगा। जो हमारी इथिक्स, इकोनॉमी, इकोलॉजी एंड इन्वायरमेंट, 3 इंपॉर्टेंट पिलर हैं। इकोनॉमी के बारे में इकोनॉमी की ग्रोथ भी होगी और जल प्रदूषण और वायु प्रदूषण में कमी होगी। दूसरी ओर वेस्ट टू वेल्थ वाली आइडिया जो है, जो पराली जलाते थे वो पैलेट बनाएंगे और पावर में उसका यूज़ होगा पैलेट का। किसानों के लिए, किसानों के युवाओं के लिए, वहाँ के गांव के युवाओं के लिए नए रोजगार निर्माण होंगे। तो एक नए भारत का निर्माण करने का जो एक प्रधानमंत्री की सोच है, उसका दिशादर्शन इस बजट में हुआ है। और ये मुझे विश्वास है कि ग्रामीण भारत को, कृषि भारत को, 115 एस्पिरेंट डिस्ट्रिक्ट को और ट्राइबल ऐसे क्षेत्र में विशेष रूप से प्रगति की गति और बढ़ाएगा और हिंदुस्तान को आत्मनिर्भरता की तरफ लेके जाएगा। और इतना अच्छा बजट वित्त मंत्री ने दिया है, मैं उनका बहुत बहुत अभिनंदन करता हूं, उनको धन्यवाद देता हूं। চলে যাব সরাসরি এবার রজত শুভ্র মুখোটির কাছে। রজত, হ্যাঁ পার্থদা, যেই প্রশ্নটা নিয়ে আপনার কাছে গিয়েছিলাম আরও একটু অ্যাডিশন করছি। নীতিন গডকরি তিনি বললেন যে স্বপ্নের ভারত তৈরি হবে আত্মনির্ভর ভারত তৈরির এই বাজেট। দেখুন, আমি আমাদের দলের কথা বলছি, যেটা আমি আগেও বললাম যে ভারতীয় জনতা পার্টির বাজেটগুলোর সমস্যা হচ্ছে যখন বাজেটটা পেশ করা হয় তখন তার একরকম অর্থ থাকে, কিন্তু 48-72 ঘন্টা কেটে যাবার পর যখন কাটাছেড়া করা হয় দেখা যায় অনেক কিছু বলার সঙ্গে করার অনেক কিছু পার্থক্য হয়ে যায়। এখানে প্রথমেই যেটা বলা সেটা যে কোনো বাজেটের আগের দিন ভারতবর্ষে একটা ইকোনমিক সার্ভে প্রকাশ করা হয়, যেটা গতকাল করা হয়েছে। সেই ইকোনমিক সার্ভেতে যেটা বলা হয়েছে যে 21-22 সালে আমাদের সম্ভাব্য গ্রোথ রেট হচ্ছে 9.2, যেটা বিজেপির প্রতিনিধি অত্যন্ত মানে করে বললেন যে বেশ অনেকখানি বড়। দেখুন, আপনি যখন দাঁড়িয়ে থাকবেন আর তারপর যখন একটা পা ফেলবেন আপনি 100% এগোবেন। অর্থনীতি এতটাই নেমে গেছিল, ভারতবর্ষের অর্থনীতি 28 পয়েন্ট নেমে গেছিল জিডিপি, যেটা পৃথিবীর আর কোনো দেশের অর্থনীতিতে হয়নি। 22-23 সালে সম্ভাব্য গ্রোথ বলা হচ্ছে 8 অথবা 8.5, এখানে আবার কমে গেল। এখানে আবার একটা রাইডার দেওয়া হয়েছে যে এটা সম্ভব তখনই হবে যদি কাঁচা তেলের দাম ব্যারেল প্রতি $70 থেকে $75 থাকে। এবার তখন এই বাজেটের প্রেক্ষাপট কি ছিল? আনএমপ্লয়মেন্ট 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি, কনজিউমার কনজাম্পশন অর্থাৎ মানুষ যে জিনিসপত্র কেনে বাজার থেকে সেটা 8% করতে পারলো 7 বছরে। পার্থদা, বাজেট কি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারলো? করেনি, একদম করেনি। 4 কোটি 60 লক্ষ মানুষ গরিবী সীমার নিচে নেমে গেছে গত 2 বছরে। 84% এই জায়গাটায় ঠিক এইখানে আমি একটু দীপঙ্কর দার কাছে আসতে চাই। দীপঙ্কর দা, এবারের বাজেটে আমরা দেখলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানো হচ্ছে। আমরা দেখলাম যে 7টা ইঞ্জিনের ওপর জোর দেওয়া হচ্ছে, যেখানে ইনফ্রাস্ট্রাকচার গ্রোথের ওপর অত্যন্ত গুরুত্ব সহকারে নির্মলা সীতারামন বললেন। স্পেন্ডিং বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে এবারের বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে এই বাজেট চলতি সমস্যাগুলোর সমাধানে কতটা ইফেক্টিভ হবে? এই বাজেটকে বিচার করতে গেলে আমাদের ভাবতে হবে যে 2021 সালে কি হয়েছিল।
2021 সাল আমরা প্যান্ডেমিকের প্রথম ওয়েভের যে অর্থনৈতিক ধাক্কাটা সেটা পুরোভাবে খেয়েছি, তারপরে সেকেন্ড ওয়েভ এসছে। এই যে দুটো ওয়েভে ভারতবর্ষে কিন্তু কয়েকটা ঘটেছে, সেটা হচ্ছে যে 80% অফ পপুলেশনে রোজগার কমে গেছে। দ্বিতীয় জিনিস যে বহু লোক এক্সট্রিম পভার্টিতে চলে গেছে, এটা অক্সফামের ফিগার, এগুলো। তৃতীয় জিনিস কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে, যখন এত লোক গরিবের দিকে গেছে, সেখানে কিন্তু বিলিয়নিয়ার, ইন্ডিয়ান বিলিয়নিয়ার মানে যাদের 100 কোটি আছে, তাদের সংখ্যা 102 থেকে 142 হয়েছে, এবং তাদের হাতে 30 কোটি টাকার সম্পদ, তাদের হাতে আরো। এই যে এক্সট্রিম, এর একটা অন্যরকম এথিক্যাল ভ্যালু, কিন্তু ইকোনমিক্যালি যদি আমরা দেখতে চাই, লোকের হাতে তারা তো খরচা করতে পারবে না। খরচা না করলে তো মাল কিছু বিক্রি হবে না, কলকারখানা চলবে না, নতুন তাহলে চাকরিটা হবে কোত্থেকে? সেই জন্য অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে, পয়সাটা দেওয়ার জন্যে যে স্টেপগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম, যাকে ইংরেজিতে বলে ইকোনমি। দেখুন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার লম্বা জিনিস, পিরিয়ড অনেক বড়। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ফল আস্তে আস্তে 2-4 বছর লাগবে। কিন্তু আজকে যে আমরা ইকোনমিক সার্ভেতে দেখতে পাচ্ছি যে কনজিউম 19-20 লেভেলের থেকে 2.5%-এর বেশি কমে গেছে। আর আমরা তো ডিমান্ড লেড জিডিপি, ইনভেস্টমেন্ট লেড নয়। সেখানে ডিমান্ড যদি পড়ে যায়, খরচা দিয়ে কিন্তু এটাকে সামলানো যাবে না। সেই জন্য সাধারণ মানুষের এবার মেন পয়েন্ট ছিল, যেটা অর্থনীতিবিদ থেকে শুরু করে বিপক্ষ প্রতিনিধি সবাই যেটা বলছে, যে ডিমান্ড জেনারেট করার জন্য তাতে টাকা আসার দরকার ছিল। এবারের বাজেট সেই পূরণে ব্যর্থ বলে সবাই মনে করছেন। সুদীপ্ত বাবু, এই পয়েন্টে। প্রথমত আমি যেহেতু অভিমন্যুর মতো এক জায়গায় দাঁড়িয়ে আছি এবং সপ্তরথী চারিদিকে সময় দেবেন কথা বলার, প্রথমে বলি, এই যে সবাই বলছেন যে মানুষ খরচ করার কোনো জায়গা নেই, তাহলে গত বছর 1.4 লাখ ক্রোড় হলো। মানুষ কিনেছে, মানুষ খরচ করেছে, বলে এই মানুষ তো খরচ করার যে ডিমান্ড যে নেই, এটা ঠিক নয়। এটা সর্বকালীন জিএসটি কালেকশনটা, এবং এটা হয়েছে কোন অবস্থায় না, যখন সেক্টর কাজ করতে পারছে না। যেমন ধরুন, এর মধ্যে দুবার প্যান্ডেমিক হয়েছে। প্যান্ডেমিকের সময় লোকে মন্দারমণি যেতে পারেনি, লোকে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেনি, লোকে ফ্লাইটে ওঠেনি, তারপরেও 1.4 লাখ ক্রোড় এখানে জিএসটি কালেকশন হয়েছে। তো মানুষ যদি খরচা না করতে পারলো, তাহলে এটা হলো কি করে? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনারা অনেকেই বলেছেন যে বাজেটটা পড়ে মানে বুঝতে পারেননি। হ্যাঁ, সেটা তো বটেই, এটা বোঝা যায়নি। আরেকটা হচ্ছে যে আপনারা বলছেন যে এমপ্লয়মেন্টের জন্য কি করা হয়েছে। আপনারা নিজেরাই বলছেন 35% ইনফ্রাস্ট্রাকচারে খরচ বাড়ানো হয়েছে। তো 35% যে ইনফ্রাস্ট্রাকচার ফল 2 বছর পরে পাবে বুঝলাম, কিন্তু খরচাটা যখন আজকে হচ্ছে, শুনুন, মেট্রো রেল আজকে তৈরি করছেন, 2 বছর পর মেট্রো রেলটা তৈরি হবে, মানুষ তার ফল 2 বছর পরে পাবেন। কিন্তু মেট্রো রেলের যে শ্রমিকরা, মেট্রো রেলের যেখানে সিমেন্ট আনা হচ্ছে তার শ্রমিকরা, ওখানে যে স্টিল আনা হচ্ছে সেই শ্রমিকরা, ওখানে ট্রান্সপোর্টে যারা কাজ করে, তারা তো সঙ্গে সঙ্গে পাচ্ছে। এইবার বলি যে মানুষের হাতে টাকা এলেই কি সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিতে সেভাবে গ্রোথ হয়? না, অ্যাবসলিউটলি না। এটা হতো 100 বছর আগে, আজকে না। ধরুন, আজকে মানুষের হাতে আপনি টাকা দিলেন, মানুষ বাজারে গেল কাপড় কিনতে, সে লোকটা যে কাপড়টা কিনবে, আপনি দেখবেন সেই কাপড়টা যশোর বা খুলনা থেকে আসছে, কারণ মুর্শিদাবাদ বা নদিয়া থেকে আসছে না, কারণ যশোর বা খুলনা আমাদের এখানে এই কাপড়টা বিক্রি করছে। আপনি হাতে টাকা দেবেন, আরও বেশি টাকা দেবেন, তারা আরও 2টো কাপড় কিনবে, সেই কাপড় দুটো যশোর খুলনা থেকে আসবে, কারণ ওরাও ইকোসিস্টেমটা তৈরি করেছে, যেটা আমরা এখানে তৈরি করতে পারিনি। আবার আমরা কিছু ইকোসিস্টেম তৈরি করেছি যেটা ওরা পারেনি, যেমন ধরুন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমরা এইখানে আমাদের ইকোসিস্টেমটা তৈরি করেছি। ফলে মানুষের হাতে টাকা দিলেই যে মানুষ আমাদের এখানে ইন্ডাস্ট্রি করে বাড়বে, এটা আমাদের এখানে সবাইকে এই ব্যাপারটায় কারুর কোনো দ্বিমত নেই যে মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে প্যান্ডেমিকের
এই 2 বছর পরে দাঁড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, মানুষের আয় কমেছে এবং আয় বৃদ্ধিটা গভর্নমেন্টের মূল পারপাস হওয়া উচিত। প্রসেনজিৎ, আয় মানুষের যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, মানুষের আয় বৃদ্ধি, সেই পথে দীপঙ্কর দা যেটা বললেন যে অ্যাড্রেস করতে পারেনি, একটু কমেনি, তাহলে জিএসটি কালেকশন হতো না। রজত, এই সাবজেক্ট রজত, আমার মনে একটা তথ্য আমরা একটু মিস করে যাচ্ছি। আমি দীপঙ্কর বাবু যেটা বলছেন সেটার সাথে শুধু 100% সহমত তাই নই, এই একই কথা কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা অমর্ত্য সেনও বারবার বলছেন, মানুষের হাতে ডাইরেক্ট ক্যাশ বেনিফিট ট্রান্সফার সরকারকে পৌঁছতে হবে। এবং নট অনলি আজকে দেখুন, আজকে একটা কোভিডের মোড়কে আড়ালে দেখিয়ে অর্থনীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি 2019 সালের শেষ দিকে যখনও কোভিড আসেনি তখনকার একটা স্ট্যাটিস্টিক্স বলছি, রিজার্ভ ব্যাংকের ভাড়ার থেকে আমাদের কেন্দ্রীয় সরকারকে নজিরবিহীনভাবে 1.7 ট্রিলিয়ন টাকা অর্থাৎ প্রায় 2.25 লক্ষ কোটি টাকা তুলে দিতে হয়েছে, যেটা কন্টিজেন্সি হিসাবে, এমার্জেন্সি হিসাবে রাখা থাকে এবং যেটা কখনো খরচ করা হয় না। সেই জায়গা আমরা দেখেছি। আসলে পার্টিনেন্ট পয়েন্ট, ঠিক এই পয়েন্টটা নিয়ে আমরা যা প্রসেনজিৎ আসলে এই বাজেটটা দেখে আমাদের মনে হচ্ছে যে গত 2 বছরে কোভিডে বোধহয় একমাত্র কর্পোরেট আর বড় লোকরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য শুধুমাত্র কর্পোরেট ট্যাক্সের লেভাই করা হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে, অথবা হীরের গয়নায় ছাড় দেওয়া হচ্ছে। গরিব মানুষের কিছু হয়নি। সরকারের অভিমুখ এটার উত্তর দিই। প্রথমত হীরের গয়নায় যে ছাড়টা দেওয়া হচ্ছে, ওখানে হিরে আসছি তোমার কাছে, সুদীপ্ত তোমার কাছে আসছি, একটু প্রসেনজিতের থেকে আমি শুনে যাচ্ছি পয়েন্টটা। চাকরি করে তারা সব বাঙালি, কারণ ওনারা এক সেকেন্ড তাদের এখানে সিস্টেমটা তৈরি করতে পারেননি। তারা গুজরাটে গিয়ে চাকরি করছে ওই হীরের কারখানায়। এমএসএমই এখানে লাভ দিতে হবে সরকারের ততে এমএসএমই কিছু কথা করাচ্ছেন ওনার সামনে প্রসেনজিৎ পশ্চিমবঙ্গে আমার মনে হয় অপযুক্তি না থাকলে অপযুক্তি দিতে হয়। এমএসএমই কে পশ্চিমবাংলা সবচেয়ে ভালো কাজ করেছে কেন্দ্রীয় সরকার। সুদীপ্ত অরূপ আমরা আসবো আলোচনাটায়। সুদীপ্ত অরূপ আমরা আলোচনাটায় আসবো। 100 থেকে 10%। আমরা আসবো আলোচনাটায়। আপনাদের পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার তথ্যটাই জানেন। এটা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি হলো কি হলো না, আলোচনাটার আজকের এই মুহূর্তের বিষয়বস্তু নয়। আমাদের দেশের অর্থনীতি ঠিক পথে চলছে কিনা, আমরা আমাদের কর্মসংস্থান তৈরি করতে পারছি কিনা, আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হচ্ছে কিনা, তা নিয়ে আমরা আলোচনা করছি যে বাজেট সেটা কতটা অ্যাডজাস্ট করতে পারলো। প্রসেনজিৎ, দেখো রজতদা, প্রশ্নটা আমি যতখানি পেলাম তোমার কাছ থেকে এই এতগুলো চেঁচামেচির মধ্যে, সেটা হচ্ছে গিয়ে যে বাজেটটা আমাদের এমপ্লয়মেন্ট সিচুয়েশন অ্যাড্রেস করতে পেরেছে কিনা, তাই তো? হ্যালো, শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টেম্পটি বার। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যার সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে।
চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ। প্রবীণদের চিকিৎসায় কর ছাড়। সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প। নিয়োগে উৎসাহ দিতে ইনসেনটিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না। 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি নিজেদের পরিকাঠামো অনুযায়ী ক্লাস কিভাবে হবে তা ঠিক করবে। স্কুলের যা স্বাভাবিক সময় তেমনই ক্লাস হবে। কোন ক্লাস কিভাবে হবে তা স্কুলগুলি ঠিক করবে। স্কুল, কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে দাবি উঠেছিল। হচ্ছিল প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনও। সবার দাবিকে মান্যতা দিয়ে স্কুল, কলেজের দরজা খুলে দিল রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। কোভিড বিধি মেনেই রাজ্যে স্কুল, কলেজ খোলার দাবি উঠেছিল প্রায় সর্বস্তরে। সোমবার দিনভর স্কুল খোলার দাবিতে রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলন করেছিল এসএফআই। বিকেলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় তারা খুশি জানালেন এসএফআই এর। শিরোনামে এখন নিবেদন করলেন অর্থ আয়ুর্বেদিক তেল আর ক্যাপসুল, আয়ুর্বেদিক ওষুধ। স্কিম বাজেটে নেই। কোভিডে যারা ভিকটিম হয়েছে তাদের জন্য কোনো স্কিম নেই। মানুষের জন্য ফার্ম ইনকাম সম্বন্ধে কিছু বলা হয়েছে, কোনো স্কিম আছে?
স্যালারিড মিডল ক্লাস, মধ্যবিত্ত মানুষ যারা স্যালারিড মিডল, তাদের সম্বন্ধে কোনো স্কিম আছে? নেই। ট্যাক্স রেট তো চেঞ্জ করা হয়নি অ্যাকর্ডিং টু অ্যাটলিস্ট বাজেটে মেনশন নেই। এখন ফাইন প্রিন্ট খুঁজতে হবে যদি কোথাও কিছু বাড়িয়ে দিয়ে দেয়। যেহেতু মধ্যবিত্ত স্যালারিড মিডল ক্লাস, নাথিং। সবচেয়ে ডেঞ্জারাস রিডাকশন ইন এমজিএনআরইজি, যের থেকে গ্রামের মানুষের যে কাজ হয় 100 দিনের কাজ, অ্যালোকেশন হয়েছে এবারে বাজেটে, যেটা লোকে দেখেনি, 73,000 কোটি, 73,000 crores, ছিল কত? 98,000 crores। 98,000 crores ছিল আগের বছরে, সেটাকে কমিয়ে চুপচাপ করে, যাতে লোকে দেখতে পাবে না, মানে ফাইন প্রিন্টে খুঁজে পাওয়া যাবে, 98,000 crores has become 73,000 crores। তার মানে 3 কোটি আনএমপ্লয়েড এর মধ্যে এখন গ্রামের মানুষের যেখানে চাকরি হতো 100 দিনের কাজে, সেটাকেও বাজেটটাকে কাট করে দেওয়া হয়েছে। অথচ বলা হচ্ছে বাজেট স্পিচে নেই। শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। বাজেট 2022 को पावर्ड बाय LIC, हर पल आपके साथ এবং জিওরাগার্ড সিমেন্ট, আপনার চয়েস আপনার শক্তি। अरे देखो देखो अपना सुपरस्टार। अरे मास्टर जी आप ही का आशीर्वाद। अरे मास्टर जी जिंदाबाद, मास्टर जी। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরও এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট, কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরও কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরও ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না।
বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি নিজেদের পরিকাঠামো অনুযায়ী ক্লাস কিভাবে হবে তা ঠিক করবে। স্কুলের যা স্বাভাবিক সময় তেমনই ক্লাস হবে, কোন ক্লাস কিভাবে হবে তা স্কুলগুলি ঠিক করবে। স্কুল, কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে দাবি উঠেছিল। হচ্ছিল প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনও। সবার দাবিকে মান্যতা দিয়ে স্কুল, কলেজের দরজা খুলে দিল রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কোভিড বিধি মেনেই রাজ্যে স্কুল, কলেজ খোলার দাবি উঠেছিল প্রায় সর্বস্তরে। সোমবার দিনভর স্কুল খোলা দাবিতে রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলন করেছিল এসএফআই। বিকেলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় তারা খুশি, জানালেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। অপরিবর্তিত সান্ত্বনা, শুধুমাত্র 2 বছর পরেও ট্যাক্স রিটার্নে ভুল শোধরানোর সুবিধা। এই প্রথম অনলাইন সম্পত্তি কেনাবেচায় লাভের ওপর কর দিতে হবে 30% হারে কর, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। অর্থনীতি চাঙ্গা করতে নয়া উদ্যোগ কেন্দ্রের, আনা হচ্ছে ডিজিটাল কারেন্সি। চলতি আর্থিক বছরে ব্লকচেন প্রযুক্তিতে ডিজিটাল মুদ্রা আনবে বাজারে আরবিআই, ঘোষণা অর্থমন্ত্রীর। মোদী সরকারের বাজেটে কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত মানুষের জন্য এই বাজেট শূন্য। কেন্দ্র বড় বড় কথাই বলে, কাজে কিছুই নেই, এটা পেগাসাস বাজেট, টুইট মমতা বন্দ্যোপাধ্যায়। 22-এর বাজেটে কর্মসংস্থানে জোর, কোভিড প্যাকেজের মেয়াদ বৃদ্ধি হওয়ায় আগামী 5 বছরে 60 লক্ষ কাজ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আরো 25,000 কিলোমিটার জাতীয় সড়ক তৈরিতে বরাদ্দ 20,000 কোটি টাকা। এক্সপ্রেসওয়েতে গতি বৃদ্ধিতে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান। জাতীয় সড়কের ধাঁচে পাহাড়ি এলাকায় রোপওয়ে নেটওয়ার্ক। কোর ব্যাংকিং এর আওতায় প্রত্যেক পোস্ট অফিস, প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা। 75 জেলায় 75 ডিজিটাল ব্যাংক। শীঘ্রই বাজারে আসবে এলআইসির শেয়ার, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক অঞ্চল এসইজেড আইনে বদল আনা হবে, ইন্ডাস্ট্রি হাবে উৎসাহ দিতে হবে, এর ফলে বাড়বে রপ্তানি, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী বছরেই 5G স্পেকট্রামের নিলাম, সমস্ত গ্রামেই ইন্টারনেট পরিষেবা, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর। হেডলাইন্স নিবেদন করলেন কেশরী মলম তেল, বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। এবং প্রিয় গোপাল বিষয়, সত্য পণ্ডিত পুরুষোত্তম রায়, 208 MG রোড, রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক, মোট কাঁচা পার্ক। বাজেটে হাতখালি মধ্যবিত্তদের। কোভিড কালেও আয়করে ছাড় নেই, তবে ব্যক্তিগত কর কাঠামো অপরিবর্তিত। সান্ত্বনা দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে শুধুমাত্র 2 বছর পরেও ট্যাক্স রিটার্নে ভুল শোধরানোর সুবিধা।
আর এই প্রথম অনলাইন সম্পত্তি কেনাবেচায় লাভের ওপরে কর দিতে হবে 30% হারে বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। অর্থনীতি চাঙ্গা করতে নয়া উদ্যোগ কেন্দ্রের, আনা হচ্ছে ডিজিটাল কারেন্সি। আর চলতি আর্থিক বছরে ব্লকচেন প্রযুক্তিতে এই ডিজিটাল মুদ্রা বাজারে আনবে আরবিআই, ঘোষণা আজ অর্থমন্ত্রী করেছেন। And recovery of the economy is reflective of our country, highest among all large economies. I recognize. আর এই বাজেট নিয়ে রিয়াকশন আসছে রাহুল গান্ধী। তিনি টুইট করেছেন, মোদী সরকারের বাজেট শূন্য, বেতনভুক্ত মানুষের জন্য কিছু নেই, মধ্যবিত্তের জন্য কিছু নেই। এই টুইট করেছেন রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, যেখানে তিনি লিখছেন, সাধারণ মানুষের জন্য শূন্য বাজেট। বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে, বাজেটে তাৎপর্যপূর্ণ কিছু নেই। এটা পেগাসাস বাজেট। টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অভিনন্দন। দেশের আর্থিক অগ্রগতির জন্য বুস্টার ডোজের কাজ করবে এই বাজেট। অতিমারিতে এই বাজেট যথেষ্ট প্রভাব ফেলবে, টুইট করেছেন শুভেন্দু অধিকারী। চোখ রাখবো অমিত মিত্রের প্রেস কনফারেন্সে। আরে বাবা, কি করে ক্রাউডিং করবে? তুমি ইনফ্রাস্ট্রাকচারের জন্য 7.5 লাখ ক্রোড় বলেছো। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কত সময় লাগে? অন্তত 2-3-4 বছর। তার মধ্যে তো আনএমপ্লয়মেন্ট 3 কোটি মানুষের কি হবে? খেতে পাবে না। এটা তো আমি ইনফর্মাল সেক্টর একেবারে কমপ্লিটলি ফ্র্যাকচার। ইনফর্মাল সেক্টর ইজ আনঅর্গানাইজড সেক্টর ইন ইন্ডিয়া, 93% অফ এমপ্লয়মেন্ট। তারা ফ্র্যাকচার, তাদের জন্য কিছু নেই বাজেটে। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য তারা ফ্র্যাকচার, সাপ্লাই চেনটা ভেঙে গেছে। আমি সিরিয়াসনেসের কথা আপনাকে বলছি উদাহরণ দিয়ে। আমাদের একটি চেনা ভদ্রমহিলা দিল্লিতে, তিনি সাপ্লাই করেন আপনার স্কুলের ইউনিফর্ম, আজ 15-20 বছর। তিনি আমার স্ত্রীকে কয়েকদিন আগে বললেন, যেখানে ফ্যাব্রিক অর্ডার করলে 2 মাসের মধ্যে আমি পেতাম, আজ সেটার বলছে 6 মাসের আগে পাবেন না। কেন? সাপ্লাই চেইনটা ভেঙে গেছে। ডিমনিটাইজ করে সাপ্লাই চেইন ভেঙেছো, জিএসটি প্রিম্যাচিওর করে ভেঙেছো, তারপরে কোভিড আসাতে সাপ্লাই চেইন ভেঙেছো। বাজেটে কি আছে যেটা সাপ্লাই চেইন রিপেয়ার করবে? ফ্রম ইনফর্মাল সেক্টর টু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, টু সাপ্লাই টু মিডিয়াম সাইজ কোম্পানিজ, টু সাপ্লাই টু কর্পোরেট, লার্জ কর্পোরেটস। এরই মধ্যে অদ্ভুত হচ্ছে, লাস্ট ইয়ারে আপনি ট্যাক্স কাট দিয়েছিলেন কর্পোরেটসকে এই ভেবে যে তারা ইনভেস্ট করবে। যেহেতু ডিমান্ড ছিল না, তারা ইনভেস্ট করেনি। সেই টাকাতে হাইয়েস্ট কর্পোরেট প্রফিট ইন 4 ইয়ার্স। একদিকে আনএমপ্লয়মেন্ট, আরেকদিকে ইনফ্লেশন, আর তৃতীয় দিকে আপনার পলিসি ইন্ডিউসড, তাদের কোনো দোষ নেই, আপনার পলিসি ইন্ডিউসড ট্যাক্স কাট দিয়েছেন, সেটা তাদের প্রফিট হিসেবে তাদের বুকসে এসছে। হাইয়েস্ট প্রফিট ইন 4 ইয়ার্স ইন দ্য মিডল অফ দ্য প্যান্ডেমিক। এটা কোনো পলিসি হলো? এই বাজেটে কোনো কারেকশন আছে? তার নেই। সেহেতু আমি এইটা বলে কনক্লুড করব যে দিস ইজ এ কমপ্লিটলি বাজেট যেটা করার কথা বলছেন মুখে, যে একটা টেকটনিক শিফট করবে, তার একেবারে স্প্রিং করে দেবে জিডিপি গ্রোথের। দ্যাট ইজ কমপ্লিটলি রং। তার জন্য কোনো এভিডেন্স আমি দেখতে পাচ্ছি না। আনএমপ্লয়মেন্ট, না ইনফ্লেশন, না ডিফারেন্ট সেক্টর অফ সোসাইটি, না গরিব মানুষ, না মধ্যবিত্ত মানুষ, কারোর জন্য কিছু নেই। সেহেতু আমি বলবো যে এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে যদি ঘুরিয়ে দাঁড়াতে পারত, যদি সেই সাহস থাকতো এই সরকারের, যদি সেই কারেজ থাকতো, যদি তাদের ক্যাপাসিটি থাকতো,
তাদের যদি ক্ল্যারিটি থাকতো তাহলে এই বাজেট অনেক দূরে যেতে পারতো। অ্যান্ড ইট ইজ জাস্ট সিম্পলি ইট ইজ আইদার ব্লাফ অর ইটস এ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। সেই পুরনো পলিসি টিঙ্কারিং, যার জন্য যারা বাজেট শুনছিল তারা আমায় ফোন করে বলছে, আরে কোথায় ট্যাক্সের নো চেঞ্জ, কোথায় সেটা? ফাইন প্রিন্ট খোঁজো, নাথিং চেঞ্জ। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ, দুর্দান্ত। কবে, কতদিনে হবে, কোন প্রজেক্টে হবে? সেটা দুঃখের বিষয় হলো গ্রেট অপরচুনিটি অফ অ্যাডমিটিং যে আমাদের ভুল পলিসি ছিল, আমরা ডিমান্ড স্টিমুলেট করিনি, আমরা রোনাল্ড রেগানের সাপ্লাই সাইড পলিসি করছিলাম। উই হ্যাভ চেঞ্জ ট্র্যাক। এখন আমরা ডিমান্ড স্টিমুলেশন যাব থ্রু মানি ইন দ্য হ্যান্ডস অফ দ্য কমন পিপল, যেটা পশ্চিমবঙ্গ করে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। সারা পৃথিবী করছে, আমরা শুধু করেছি তাই না। ইউএসএ করছে, ইউকে করছে, জার্মানি করছে, জাপান করছে, ফ্রান্স করছে। তুমি করবে না কেন? তার কারণ তোমার আন্ডারস্ট্যান্ডিং। সেহেতু এইটা বলে আমি শেষ করি। প্রশ্ন থাকলে প্রশ্ন। Can you hear me, sir? হ্যাঁ, I can hear you very clearly. Sir, the central government is saying that this budget is a vision of India at 100. You are saying this doesn't really cater the interest of the common people. Whose interest is this budget then serving? I think the key point here is that this budget is serving probably the misplaced dream of one or two people. Countries run by just a few people, as you know. I am told that even this economic survey had to be vetted from that office. Every word of it. So this budget, I don't understand. You have to ask them, who is it for? You're talking about 100 years. What about the 3 crore unemployed today? Will they survive this year? Will the informal sector, which has been fractured, will those people of the informal sector survive? Will this small and medium enterprise, which is today supply chain broken, will it survive? I'll give you a quick example. They were raising GST on textiles. You know that. I gave a press conference in which all of you were there. I said, you hold a meeting and stop it. Do you know who was demonstrating against them? Surat and Ludhiana. Surat was demonstrating against this government, saying if you raise GST in textiles, we will be finished because our supply chain is broken. So who is it for? You say infrastructure 7.5 lakh crore. When will it happen? What are the details of that? 3 years, 4 years, 5 years? You have not been able to do it so far. So my submission to you is that you ask them and you try to imagine who is the budget for. I am not able to understand, but no sector of society has benefited from this budget. Big words. Whenever they have given something, they put conditionality. As I told you, she said, Honorable Union Finance Minister said, I want to be a federalist government. Okay, very good. 1 lakh crores I will give to all states as assistance. Then, next sentence, under the condition 1, 2, 3, 4, 5, which no state can meet. So my submission is, I don't see who is going to be benefited from this budget, and most important, whether unemployment will be beaten, whether inflation will be beaten, whether farmers will improve, whether common workers will improve, whether middle class will improve. I have no idea. Lot of talk about cryptocurrency type of thing, digital process and all this. This is the 100 years. Yes, 100 years will mean by which time other countries would have gone far, far ahead. You're all conceptualizing in your dream, not in reality. No connection to reality on the ground, at the grassroots level. Dr. Mitra, one more question. Madhya Pradesh is a BJP-ruled state, and they are one of the first BJP-ruled states to join other states ruled by opposition parties in demanding GST compensation extension. Now,
Yes. The finance minister, the union finance minister, admits that January GST collection was one of the highest, 1.4 Yes. something lakh crore. 1.4 lakh crores. Yes. But is there any any confirmation as far as GST compensation extension is concerned? That's one. Second of all, what about the compensation due that the center owes to Bengal? Last time we heard it was roughly about 50,000 crore. Yes, the point is that we have all asked, and as you said, Madhya Pradesh being a BJP ruled state, unofficially even Gujarat has said, I am privately told, that you need extension so that GST stabilizes. When we decided on a 5-year period, there was no COVID. When then Union Financial Arun Jaitley came to Kolkata, I was chairperson of the Finance Ministers of India, what is called Empowered Committee. We said, okay, Amra GST we will accept, provided you give us 5 years of compensation. Compensation on what basis? 14% rate of growth of revenue. 14% rate of growth. তার থেকে যদি কম হয়, if it is less than 14%, you will compensate. फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। आप भी जादू कर सकते हो SRMB रियल एज स्टील के साथ 5 गुण संपन्न SRMB रियल एज स्टील इतना स्मूथ। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ও ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট, কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো। পরিষেবা, বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না।
বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কী সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, ZEE 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি কেশরী মলম তেল বহু বছর ধরে ব্যথার ক্ষেত্রে কার্যকরী। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অনির্বাণ দত্ত। অনির্বাণের কাছে যাওয়ার আগে আমি একটু দীপঙ্করদার কাছে যাই। দীপঙ্করদা, যেটা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে একটা অপরচুনিটি লস, এবারের বাজেট যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যেই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে নির্মলা সীতারামন করলেন, এর থেকে কি বেটার বাজেট পেশ করা যেত? আমার মতে এই বাজেটে 3টে জিনিস রাখা উচিত ছিল। প্রথম, এই বাজেটে একটা জিনিস খুব পরিষ্কার করে যদি একটা পলিসি অ্যানাউন্সমেন্ট হতো যে প্রাইভেট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কিভাবে বাড়বে, এবং তার জন্য যদি খানিকটা এনকারেজমেন্ট থাকতো, কর ছাড় থাকতো, তাহলে দেশ থেকে যে বছরে 18-20 বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, সেটা দেশে লগ্নি হতো। এইখানে আমরা একটা অপরচুনিটি হারালাম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল ফরমেশন রেট, মানে যেটা পুঁজি দেশে তৈরি হয়, তার গ্রোথ একেবারে কমে গেছে। এবং সেই যে কমে গেছে, তার ফলে দেশের নতুন যে হবে, কত বছর দেশে স্টিল প্লান্ট হয়নি। আমাদের দেশে কি লোহার দরকার নেই? এই যে ক্যাপিটাল ফরমেশনের জন্যে সাধারণ লোকের যাদের হাতে পয়সা আছে তাদের সেভিংটা বাড়াবার জন্য আয়করে ছাড় দিয়ে, অন্যভাবে ছাড় দিয়ে একটা স্কিম করা যেত। আর তৃতীয় জিনিস হচ্ছে, যেটাও দেখবার মতন, যে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কিন্তু খানিকটা উৎসাহ দেওয়া উচিত ছিল। আমরা শুধু ইনকাম ট্যাক্সে ছাড় দিয়ে যাচ্ছি ওভারঅল রেটে, কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা ভাবছি না। এটা ঠিক হচ্ছে না, কেননা এমপ্লয়মেন্ট জেনারেশন না হলে সাধারণ লোক টাকা খরচা করবে না। এবং আরেকটা জিনিস তো মনে রাখতে হবে, আমাদের মুদ্রাস্ফীতি অসম্ভব বেশি হয়েছে। হোলসেল ইনফ্লেশনের রেট 12%-এর উপরে, কনজিউমার ইনফ্লেশনের রেট 5 থেকে 6%-এ চলছে, এবং সবচেয়ে খারাপ ফুড ইনফ্লেশন, খাবারের জিনিসের যে দাম বেড়েছে সেটা 5%-এর ওপরে চলছে। তার মানে দীপঙ্করদা, আপনার কথা অনুযায়ী যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন,
তাতে তিনি যে কটা জিনিসকে অ্যাড্রেস করতে পারতেন সেগুলো তিনি প্রপারলি অ্যাড্রেস করলেন না। এই জায়গাটা একটু অনির্বাণের কাছে যাই। অনির্বাণ, আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বলছেন এবং অনেকেই বলছেন যে এই বাজেটে মধ্যবিত্তের জন্য কিছু নেই, কৃষকের জন্য কিছু নেই, আনঅর্গানাইজ সেক্টরের লেবারারদের জন্য কিছু নেই, থাকলে শুধুমাত্র কিছু বড় শিল্পপতিদের জন্য আছে। এই গোটা বাজেটটা কিভাবে দেখছো তুমি? না রজতদা, আমি শুরুতে আপনাকে বলে দিই যে কয়েকদিন আগেই দেখবেন একটা আন্তর্জাতিক সমীক্ষা হয়েছিল ভারতবর্ষকে নিয়ে, এবং ভারতবর্ষের যে বৈষম্যের ভারতবর্ষ সেটা কিন্তু সেই আন্তর্জাতিক সমীক্ষায় আমরা দেখতে পেয়েছিলাম যে কিছু মানুষ গরিব হয়েছেন এবং কিছু মানুষ বিত্তশালী হয়েছেন। আমরা আশা করেছিলাম যে আজকের যে বাজেটটা হবে সেই বাজেটে সাম্যর বাতাবরণ তৈরি হবে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছিলাম 5 ট্রিলিয়ন ইকোনমির কথা, আজকের দিনে দাঁড়িয়ে কালকে যে আর্থিক সমীক্ষা পেশ হয়েছে সেখানে বলা হয়েছে এক্সপোর্ট বেড়েছে, ইম্পোর্ট বেড়েছে, আজকে জিএসটি কালেকশন বেড়েছে, কিন্তু আমরা বলছি যে প্রান্তিক মানুষের আয় কত বেড়েছে। আজকে আপনি ভারতবর্ষের 138 কোটি জনগণের মধ্যে প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, এদেরকে ইগনোর করে আপনি কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারবেন না। আজকে জনমোহিনী বাজেট হয়তো হয়নি, কিন্তু জনগণের কথাটাকেও কিন্তু সাধারণভাবে আমরা দেখেছি ইগনোর করা হয়েছে। দেখুন, আপনাকে একটা কথা বলছি, আজকে সারা ভারতবর্ষে যে ইনকাম হয়, কালকে আর্থিক সমীক্ষাতে বলা হয়েছে সরকারের ইনকাম বেড়েছে। আজকে জিএসটির ইনকাম সর্বকালীন রেকর্ড 1,40,000 কোটি টাকা। আমরা চেয়েছিলাম যে মাত্র 7 কোটি লোক ইনকাম ট্যাক্স রিটার্ন দেন, তার অর্ধেক লোক হয়তো ইনকাম ট্যাক্স সত্যি দিচ্ছেন, এবং সরকারের ইনকাম ট্যাক্স বাবদ কালেকশন সাধারণ ইন্ডিভিজুয়াল মানুষদের থেকে অনির্বাণ, বুঝতে পেরেছি যে তোমার যেটা বক্তব্য যে সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নেই, একটা বৈষম্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এটা নিয়ে আমরা সুদীপ্তর কাছে যাব। অনির্বাণ, আমরা আসছি, আমরা সুদীপ্তর কাছে যাব, আমরা রিয়াকশন নেব, আবার আলোচনায় ঢুকবো। একটা বিজ্ঞাপনের বিরতি নিতেই হচ্ছে। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। टॉप टेक टीएमटी लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक ही टॉप टीएमटी बार, दिल की नजर से तुम देखो। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু সমস্যা। তবে অন্তত 7টি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে 5 রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা। মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কর ছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। 5 রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বইকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্র বলছে নির্মলা সীতারামনের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় 200 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের 44% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে। গত 3 বছরে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র 29%। কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা। গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় 911 টাকা। মুদ্রাস্ফীতির হাত ধরে চাল, ডাল, সবজি, দুধ, ডিমের দামও চড়া। ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলানিতে। চিকিৎসা ওষুধের খরচ অনেকটাই বেড়েছে। গত 2 বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে 6%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার 7.9%। কম বেশি 50% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার। চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাট্টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প। স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। আরো কয়েকটি দাবিও বেশ জোরালো।
পরিষেবা বিশেষত হোটেল, বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেনটিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা। তবে অনেকেই জানেন, কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে, স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলটপালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না। এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কোভিডের জন্য গত প্রায় 2 বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। গত বছর 2 দফায় কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর দরজা খুললেও ওমিক্রনের দৌলতে করোনার প্রকোপ বাড়লে ফের তা বন্ধ হয়ে যায়। 2020-এর 16 মার্চ বন্ধ হয় রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 2021-এর 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। 2021-এর 20 এপ্রিল থেকে ফের বন্ধ স্কুল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আগেই গ্রীষ্মের ছুটি ঘোষণা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 2021-এর 16 নভেম্বর ফের নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খোলে স্কুল। 2022-এর 3রা জানুয়ারি থেকে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করে দিলেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে স্কুল। 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। ক্লাস 7 পর্যন্ত, 5 to 7। এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি। আগে শিক্ষা দপ্তর নির্দিষ্ট করেছিল কোন ক্লাস কিভাবে হবে। এবার স্কুলগুলি নিজেদের পরিকাঠামো অনুযায়ী ক্লাস কিভাবে হবে তা ঠিক করবে। স্কুলের যা স্বাভাবিক সময় তেমনই ক্লাস হবে, কোন ক্লাস কিভাবে হবে তা স্কুলগুলি ঠিক করবে। স্কুল, কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষাকর্মী বিভিন্ন স্তরে দাবি উঠেছিল। হচ্ছিল প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনও। সবার দাবিকে মান্যতা দিয়ে স্কুল, কলেজের দরজা খুলে দিল রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কোভিড বিধি মেনেই রাজ্যে স্কুল, কলেজ খোলার দাবি উঠেছিল প্রায় সর্বস্তরে। সোমবার দিনভর স্কুল খোলা দাবিতে রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলন করেছিল এসএফআই। বিকেলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় তারা খুশি, জানালেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এটা আংশিক জয়। আমরা দাবি করেছিলাম সব ক্লাস খুলুক, রাস্তার আন্দোলন দেখিয়ে বাজেটে হাতখালি মধ্যবিত্তদের কোভিড কালেও আয়করের ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল না। ব্যক্তিগত কর কাঠামো অপরিবর্তিত। সান্ত্বনা, শুধুমাত্র 2 বছর পরেও ট্যাক্স রিটার্নে ভুল শোধরানোর সুবিধা। এই প্রথম অনলাইন সম্পত্তি কেনাবেচায় লাভের ওপর কর দিতে হবে 30% হারে কর, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। অর্থনীতি চাঙ্গা করতে নয়া উদ্যোগ কেন্দ্রের আনা হচ্ছে ডিজিটাল কারেন্সি। আগামী আর্থিক বছরে ব্লকচেন প্রযুক্তিতে ডিজিটাল মুদ্রা বাজারে আনবে আরবিআই, ঘোষণা অর্থমন্ত্রীর। মোদী সরকারের বাজেটে কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত মানুষের জন্য শূন্য এই বাজেট। কেন্দ্র বড় বড় কথাই বলে, কাজে কিছুই নেই, এটা প্যাগাসাস বাজেট, টুইট মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটে সন্তুষ্ট নয় বিরোধীরা। বেতনভোগ মধ্যবিত্ত কৃষকদের জন্য কিচ্ছু নেই বাজেটে, টুইট রাহুল গান্ধীর। আগামী 2-3 বছরের কথা ভেবে বাজেট, মন্তব্য রবিশঙ্করের। 22-এর বাজেটে কর্মসংস্থানে জোর। কোভিড প্যাকেজের মেয়াদ বৃদ্ধি হওয়ায় আগামী 5 বছরে 60 লক্ষ কাজ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরো 25,000 কিলোমিটার জাতীয় সড়ক তৈরিতে বরাদ্দ 20,000 কোটি টাকা। এক্সপ্রেসওয়েতে গতি বৃদ্ধিতে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান। জাতীয় সড়কের ধাঁচে পাহাড়ি এলাকায় রোপওয়ে নেটওয়ার্ক। কোর ব্যাংকিং এর আওতায় প্রত্যেক পোস্ট অফিস, প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা। 75 জেলায় 75 ডিজিটাল ব্যাংক। শীঘ্রই বাজারে আসবে এলআইসি শেয়ার। বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক অঞ্চল এসইজেড আইনে বদল আনা হবে। ইন্ডাস্ট্রি হাবে উৎসাহ দিতে উদ্যোগ। এর ফলে বাড়বে রফতানি, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী বছরে 5G স্পেকট্রামের নিলাম। সমস্ত গ্রামে ইন্টারনেট পরিষেবা। বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। ফিরে এলাম বিরতির পর। বাজেট নিয়ে আলোচনা চলছে। আমাদের সঙ্গে রয়েছেন রজত, শুভ্র মুখোটি চলে যাচ্ছেন, অন্যান্য গেস্টদের সঙ্গেও আলোচনা হচ্ছে। রজত, তোমার কাছে। সুযুক্তবাবু, বিজ্ঞাপনে যাওয়ার আগে আমরা বলেছিলাম যে আপনার কাছে ফিরবো। আপনি নিজেকে অভিমন্যু বলছেন ঠিকই, কিন্তু সবাই কিন্তু বলছে যে ইটস অ্যান অপরচুনিটি লস্ট এবং কোয়াইট ইন্টেনশনালি। এবং এবারের বাজেটে বহুদিন পরে একটা কথা শোনা যাচ্ছে যে বলা হচ্ছে যে ধনী দরিদ্র বৈষম্য বৃদ্ধির বাজেট। যখনই কোনো দেশ উন্নতির পথে যায় তখনই এই ধনী দেখবে